সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। চলতরিৎ চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করতে চলেছি। এই প্লে লিস্টের মধ্যে চলতরিতে যে কটা লেকচার আসবে সেই কটা লেকচার তোমার জন্য একটা গোল্ড মাইন হতে চলেছে। কারণ আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেরই এই চলতরিৎ চ্যাপ্টার নিয়ে কিন্তু অনেক ভয় আছে। এই চ্যাপ্টারের অনেক কিছু বুঝতেই তোমাদের অনেক সমস্যা এবং এর অঙ্ক যেন তোমাদের হয়ই না। সব মিলিয়ে এই চ্যাপ্টারটা তোমাদের কাছে একটা ভূতুড়ে গল্পের থেকেও কিন্তু কঠিন বা জটিল মনে হতে থাকে। কিন্তু এই ধারণাটা আমি একদম ভুল প্রমাণিত করতে চলেছি। আমার কাছে পড়ার পর চলতরিৎ তোমার কাছে একদম মাখনের মতো ক্লিয়ার হয়ে যাবে এবং তোমার কাছে কিন্তু মাধ্যমিকের যে কোনো প্রশ্ন, যে কোনো নিউমেরিক্যাল, যে কোনো কনসেপ্ট কিন্তু একদম সহজ হয়ে যাবে। এর সাথে সাথে আমি এটাও বলে দিই যে এই চলতরিতে আজ তোমরা ক্লাস 10 যে জিনিসগুলো শিখছো, এই জিনিসগুলো, এই পার্টিকুলার কনসেপচুয়াল যে ক্ল্যারিটি গুলো তোমরা এখন হাসিল করতে পারবে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের ক্লাস 12 গিয়ে সাহায্য করবে। যদি তোমার এখন ক্লাস 10 এর কারেন্ট ইলেকট্রিসিটি কিন্তু উইক থাকে, তাহলে কিন্তু ক্লাস 12 গিয়ে যখন তুমি ইলেকট্রোস্ট্যাটিক্স পড়বে, যখন তুমি কারেন্ট ইলেকট্রিসিটি পড়বে, তখন কিন্তু তোমার বেশ কিছু প্রবলেম দেখা দেবে। কারণ তখন তোমাকে প্রথমে বেসিক্স ক্লিয়ার করতে হবে, যেগুলো তোমার এখন ক্লিয়ার করা উচিত, এবং তারপরে কিন্তু তোমরা ক্লাস 12 এর জিনিসগুলো বুঝতে পারবে। ক্লাস 12 বেশ কিছু এক্সট্রা পোর্শন রয়েছে, যেরকম কিরচফস ল, এরকম বেশ কিছু পোর্শন রয়েছে। তখন তুমি পোটেনশিওমিটার পড়বে, ভোল্টামিটার পড়বে, অনেক কিছু পড়বে, ঠিক আছে? কিন্তু তার জন্য আগে আমাকে বেসিক্স ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? আর সেই বেসিক্স গুলো কিন্তু আমাদের ক্লাস 10 থাকে। তো এটা তোমাদের জন্য একটা ফাউন্ডেশন, যেটা যদি ক্লিয়ার না থাকে তাহলে আজকে মাধ্যমিকেও যেমন প্রবলেম হচ্ছে, কালকে কিন্তু উচ্চ মাধ্যমিকেও তেমন প্রবলেম হবে যদি তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করো। তাই চলো এই চ্যাপ্টারটা একদম ভালো করে বোঝা যাক, এবং আমি কথা দিচ্ছি এই চ্যাপ্টারের প্রত্যেকটা পোর্শন আমি একদম কনসেপচুয়ালি পড়াবো। তাই প্রত্যেকটা জায়গা কিন্তু তোমাদের মাথায় একদম সেট হয়ে যাবে, এবং তারপর কিন্তু মাধ্যমিকের কোনো প্রশ্ন, কোনো নিউমেরিক্যাল তোমার কিন্তু আটকাতে পারবে না। তাহলে চলো শুরু করা যাক দেরি না করে। তাহলে সবার প্রথমে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাবো, যে ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো যে এটা কেন হচ্ছে। তো আগে ভিডিওটা ভালো করে দেখে নাও, তারপর আমি এটা নিয়ে কিছু বলবো। তো দেখো, প্রথমে একটা মানুষ কি করলো, কিছু একটা এই ম্যাটেরিয়ালটা মেবি সিল্ক ফিল্কের হবে, তাকে কোনো একটা পশম টসম দিয়ে ঘষলো, তারপর সেটা দিয়ে আবার কোনো একটা কাঠের বস্তুকে, মানে দণ্ড আছে সেটাকে ঘষলো। এবার তার উপর ওটাকে ছেড়ে দেবে। তারপর দেখো এটা ঠিক কেমন একটা ওই জেলিফিশের মতো উপরে হাওয়ায় পুরো ভাসছে। জেলিফিশ যেভাবে আমাদের জলে ভাসে, সেরকম ভাবে এটা পুরো হাওয়ায় ভাসছে, নিচে আর আসছে না। তো আমার তোমাদের কাছে প্রশ্ন, এই যে এখানে জিনিসটা ঘটলো, এটা কি কোনো ম্যাজিক, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো সায়েন্স? আর আমি কেন এই চ্যাপ্টারের মধ্যেই এই জিনিসটা জিজ্ঞাসা করলাম? তার মানে কি এই চ্যাপ্টারের মধ্যেই এই ম্যাজিকটার কোনো উত্তর লুকিয়ে আছে? উত্তরটা হচ্ছে হ্যাঁ। কি লুকিয়ে আছে সেটা আমরা ধীরে ধীরে এখন জানতে পারবো। তাহলে চলো শুরু করা যাক। সবার প্রথমে আমি একটা কথা বলবো, এই যে আমরা কথাটা বলছি তড়িৎ তড়িৎ, তো দেখো তড়িৎ ছাড়া আজকের দিনে আমাদের জীবনে কোনো কিছুই চলবে না। যদি আজ 24 ঘন্টার জন্য কারেন্ট চলে যায়, তাহলে আমরা মনে করবো যে আমরা একদম কোন জামানায় চলে গেছি, যেখানে আমাদের চারিপাশ পুরো অন্ধকার, যেখানে আমরা মানে কোনো কিছুই আমাদের রান করবো না যদি আমাদের কাছে কি তড়িৎ না থাকে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ একটা শক্তির মধ্যে অন্যতম হচ্ছে আমাদের কাছে তড়িৎ। যেমন দেখো এখন লাইট জ্বলছে, লাইট কেন জ্বলতে পারছে? তড়িৎ শক্তি আসছে, আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ধরো তোমার বাড়িতে ইন্ডাকশন ওভেন আছে, তাহলে তড়িৎ শক্তি ইউজ করছি, সেটাকে তাপ শক্তিতে কনভার্ট করছি, তারপর আমি রান্নাটা করতে পারছি। তাহলে এরকম আজকাল তো ইভি চলে এসছে, ইলেকট্রিক ভেহিকল, সেখানে আমরা কি করছি, সেখানে আমরা তড়িৎ শক্তিকে ব্যবহার করছি, আমি চার্জিং করছি, তারপর সেই চার্জিং এর যে তড়িৎ শক্তি, সেই তড়িৎ শক্তিকে আমরা যান্ত্রিক শক্তিতে কাজে লাগাচ্ছি, এটা গতি শক্তিতে আবার কি হচ্ছে, রূপান্তরিত হতে পারছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করছি, আমাদের তড়িৎকে কিন্তু আমরা সব জায়গাতে কাজে লাগাচ্ছি। কিন্তু তা সত্ত্বেও তড়িৎ কিন্তু আমাদের বুঝতে গেলে তখন আমার মনে হয় যে এই তড়িৎটা কেন এসেছিল। কিন্তু যদি তড়িৎ না আসতো, তড়িৎ যদি আমরা আবিষ্কার না করতে পারতাম, তাহলে আজকের আমাদের এত সুখ সেটাও কিন্তু আমরা নিতে পারতাম না। তাহলে তড়িৎকে কিন্তু বোঝার দরকার খুবই, ঠিক আছে? তাহলে এইবার বুঝতে হবে যে তড়িৎ বুঝতে গেলে আমাকে কি লাগবে। তাহলে একটা কথা বলো, তড়িৎ যদি আমাকে বুঝতে হয়, তড়িৎ তাহলে কার জন্য তৈরি হচ্ছে সেটা আমাকে বুঝতে হবে। তাহলে তড়িৎ যদি আমাকে বুঝতে হয়, তাহলে আমাকে বুঝতে হবে আগে আধানের কথা, কারণ আধানের জন্যই কিন্তু তড়িৎ তৈরি হয়, ঠিক আছে? তাহলে আমাকে যখনই স্টাডি অফ ইলেকট্রিসিটি করতে হবে, অর্থাৎ আমি তড়িতের কথা পড়তে যাব, তখন কিন্তু আগে আমাকে স্টাডি অফ চার্জেস করতে হবে। কারণ চার্জেস মানে কি, চার্জেস মানে হচ্ছে আধান বা তড়িৎ আধান, ঠিক আছে? তার মানে আমি এটুকু বলতে চাইছি যে আধান বা তড়িৎ আধান থাকলে সেখান থেকে আমাদের তড়িৎ তৈরি হবে, তাই তো? তাহলে তড়িতের গল্প পড়তে গেলে আগে কি বুঝতে হবে, যে আধান কি করে এসেছে বা আধান জিনিসটা কি। একদম সিম্পলি যদি আমি বলি, তাহলে তোমরা ইলেকট্রন প্রোটন পড়েছো না, ওগুলো হচ্ছে আধান, ঠিক আছে? তাহলে এবার দেখছি আমরা এক এক করে। দেখো এবার একটু হিস্ট্রিতে চলে যাই। দেখো আমরা বলবো গ্রিকদের কথা, ঠিক আছে? তো গ্রিকরা বহু বছর আগে, ঠিক আছে, খ্রিস্টপূর্বাব্দ বছর সময় সময় হবে হয়তো, ঠিক আছে? আমি ইতিহাসে খুব কাছে, অত মনে থাকে না আমার। আর এমনিও সত্যি বলতে ইলেকট্রিসিটি এক্স্যাক্টলি কবে মানুষ আবিষ্কার করতে পেরেছিল, এটার কিন্তু নির্দিষ্ট কোনো ডকুমেন্টেশন নেই, ঠিক আছে? যখন বজ্রপাত হয় তখন ওরা ভাবতো যে কিছু তো একটা পড়ছে, তো সেখান থেকেও আমাদের আসতে পারে, এরকম বিভিন্ন ঘটনা ঘটেছে। তার মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট ঘটনা যেগুলো ডকুমেন্টেশন করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যে গ্রিকরা কি করতো, গ্রিকরা পাইন গাছ যে আছে, পাইন গাছের এক ধরনের বিশেষ আঠা হয়, যে আঠাটা কিন্তু জমে যায়। জমে গেলে তাকে আমরা বলি কি অ্যাম্বার, যেগুলোকে এরকম দেখতে লাগে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এই যে পাইন গাছের জমে যাওয়া আঠা, এই অ্যাম্বারটা ওরা কি করছে, শীতকালে ধরো উলের পোশাক পরেছে, তো উলের পোশাকে ভুল করে ঘষে ফেলেছে। এবার যে ঘষেছে,
ওরা দেখলো যে আশেপাশে থাকা কোনো পাতা, ছোট পাতা যেটা হালকা হবে, বা ধরো মাথার চুল, বা এরকম বেশ কিছু হালকা জাতীয় পদার্থ, ধরো কাগজ থাকলো আশেপাশে কোথাও, এরকম বেশ কিছু হালকা হালকা জিনিসগুলো তাকে এই আঠাটা হঠাৎ করে আকর্ষণ করা চালু করেছে। তোমরা অনেকেই হয়তো ছোটবেলাতে চুম্বক দেখেছো, চুম্বক দেখো না, লোহাকে আকর্ষণ করার চেষ্টা করে, যেই লোহার সামনে আসে চুম্বকটার গায়ে গিয়ে লেগে যায়, বা যদি লোহাটা ছোট হয় তাহলে লোহাটা চুম্বকের কাছে চলে আসে, এরকম দেখেছো তোমরা? তাহলে সেরকম ভাবে এই চুম্বকের তো একটা ক্ষমতা আছে কাউকে টেনে নেওয়ার, আকর্ষণ করা, তাই তো? সেরকম ভাবে এই অ্যাম্বারটা উলের পরে ঘষার পরেই কিন্তু আমাদের এরকম ভাবে আকর্ষণ করতে পারে। আর আকর্ষণটাও কিন্তু একদম এরকম না যে একবার ঘষলাম আর সারাদিন আকর্ষণ করছে, সেরকম না। আমি একবার ঘষলাম, তারপর বেশ কিছুক্ষণ অবধি কিন্তু আমাদের এই আকর্ষণ করতে পারছে, তারপর থেকে আবার এর এই যে ম্যাজিকের ক্ষমতাটা, এই ক্ষমতাটা কিন্তু এর কাছে চলে যাচ্ছে। তো তখন মানুষ ভাবলো যে কোনো একটা এর ভিতর, মানে আজকের দিনে যদি এরকম হঠাৎ করে কিছু আসে, তখন মানুষ প্রথমে কি ভাববে, এর মধ্যে নিশ্চয়ই ভূত ঢুকেছে, ভূতটা এরকম ভাবে টেনে নিচ্ছে আমাকে, ঠিক আছে, এরকমই ভেবেছিল হয়তো ওরা। তো তখন ওদের মধ্যে একজন বুদ্ধিমান মানুষ ছিল যার নাম ছিল থেলস, ঠিক আছে, তো তিনি একজন দার্শনিক ছিল। তো একজন গ্রিক দার্শনিক ছিল এদের মধ্যে যার নাম ছিল হচ্ছে থেলস। তো তিনি বলল যে নিশ্চয়ই এই যে ঘর্ষণ হচ্ছে, এই যে আমি ঘষছি আমাদের উলের মধ্যে, কি বললাম, উলের পোশাকের মধ্যে আমি অ্যাম্বারটাকে ঘষলাম, তো এই ঘষার ফলে নিশ্চয়ই, তিনি এরকম ভাবলো যে নিশ্চয়ই ঘষার ফলে এর মধ্যে কিছু একটা আসলো, যেটা এই পদার্থটাকে এমন একটা শক্তি দিল, যে শক্তির মাধ্যমে এ কিন্তু ছোট কাউকে বা হালকা কাউকে কিন্তু আকর্ষণ করতে পারছে, ঠিক আছে। পরবর্তীকালে এই ঘটনাটাকেই নাম দেওয়া হলো ইলেকট্রিফিকেশন বাই ইলেকট্রন, ইলেকট্রিফিকেশন বাই ইলেকট্রন। এবার প্রশ্ন হচ্ছে এরকম নামটাই কেন দিলাম? কারণ এই যে অ্যাম্বার, গ্রিক ভাষায় ইলেকট্রন মানেই হচ্ছে অ্যাম্বার। কি বললাম? গ্রিক ভাষায় ইলেকট্রন মানেই হচ্ছে অ্যাম্বার, ঠিক আছে। এইবার ধীরে ধীরে কি হলো, ধীরে ধীরে এরকম ভাবে এটা তারা বুঝতে পারলো যে এরকম কিছু তো একটা শক্তি চলে আসে যখন আমি কি অ্যাম্বারকে উলের ওপর ঘষছি, তো ঠিক আছে, এই অবধি সব ঠিক ছিল। এইবার চলে আসলো আমাদের 17th সেঞ্চুরি, ঠিক আছে, 17th সেঞ্চুরি। 17th সেঞ্চুরিতে একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, তার নামটা হচ্ছে উইলিয়াম গিলবার্ট, ঠিক আছে, তার নামটা হচ্ছে উইলিয়াম গিলবার্ট, উইলিয়াম গিলবার্ট, ঠিক আছে। প্রথমে একটুখানি আগে হিস্ট্রিটা ভালো করে বুঝে নাও, তাহলে দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে সমস্ত কিছু। তোমাদের প্রবলেম এটা যে তোমরা বেসিক্স থেকে বোঝো না, তাই জন্য কিন্তু অ্যাডভান্স জিনিসগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয়। যেভাবে আমি পড়াচ্ছি সেইভাবে পরপর পড়ো, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না, ঠিক আছে। তো 17ই সেঞ্চুরিতে যখন উইলিয়াম গিলবার্ট একটা কাজ করলেন, তিনি কি করলেন, তিনি নিলেন হচ্ছে একটা গ্লাস রড, ঠিক আছে, মানে একটা কাচের রড, তিনি একটা কাচের রড নিলেন, তাকে কি করলেন, তাকে আমাদের সিল্কের সাথে ঘষলেন, ঠিক আছে। সিল্ক নিলেন উনি, সিল্ক নিয়ে কি করলেন, সিল্ক নিয়ে ওটাকে আহ, ধরো ওটা সিল্কের কোনো একটা কাপড়, সেটা দিয়ে কাচের রডটাকে সে ঘষে দিল, ঠিক আছে। আমার কাছে একটা ভিডিও আছে যেটা এআই দিয়ে তৈরি করা, ঠিক আছে, বাট তাও এটা দেখলে তোমাদের একটু ক্ল্যারিটি আসতে পারে, ঠিক আছে। এখানে কি ঘটনা করছে আমি একটু পরে বোঝাবো। দেখো দুটো আমাদের কি রড ছিল এরকম, একটাতে আমি দেখো বিড়ালের লোম দিয়ে ঘষলাম, আর একটাতে আমি সিল্কের কাপড় দিয়ে ঘষলাম, ঠিক আছে। তো এরকম ভাবে ধরো এই যে এটা কি কাচের আমাদের ছিল রড, তাকে আমি কি করেছিলাম, তাকে আমি করেছিলাম একটা কাপড় দিয়ে কিন্তু ঘষে দিয়েছিলাম, আর ওই কাপড়টার উপাদান কি ছিল, কাপড়ের উপাদানটা ছিল কিন্তু আমাদের সিল্ক, ঠিক আছে। তাহলে এরকম ভাবে তিনি কি করলেন, তিনি এই গ্লাস রডটাকে সিল্ক দিয়ে ঘষে দিলেন, ঠিক আছে। তো এটা এরকম করলেন। তিনি কি করলেন, তিনি আর একটা কাজ করলেন, তিনি এর পাশাপাশি একটা নিলেন হচ্ছে এবোনাইটের রড, ঠিক আছে, আর একটা নিলেন এবোনাইটের রড, ওই যে দেখছিল না ডান দিকে আর একটা রড ছিল কালো রঙের, ওটা হচ্ছে এবোনাইটের রড। তাকে তিনি কি করলেন, ওই যে দেখলে ক্যাট সিল্ক, সরি ক্যাট স্কিন, বা আমাদের কি বিড়ালের পশম, তো বিড়ালের পশম দিয়ে কিন্তু সে ঘষে দিল, ঠিক আছে। তাহলে এক্ষুনি যেটা হয়েছিল সেটা। এইবার যখন এরকম করা হলো, দেখো এখানে কি হচ্ছে, এই যে কাচের একটাকে ঘষলাম, এটা ইয়ে করো, কাচেরটাকে ঘষলাম আমি কি সিল্ক দিয়ে, আর এটাকে ঘষলাম কি ক্যাট স্কিন দিয়ে। এবার দেখো এরা কি হচ্ছে, এরা দেখো কাছাকাছি চলে আসছে হঠাৎ করে, তার মানে উনি একটা জিনিস লক্ষ্য করতে পারলেন যে যখন আমি এরকম ঘষলাম দুটোকে, এইবার যখনই আমি এই যে গ্লাসের রড মানে কাচের রড, এবং আমি কি করছি, আমি এই এবোনাইটের রডকে কাছাকাছি আনছি, এরা একে অপরকে আকর্ষণ করা চালু করছে। কি বললাম, যে আমি একটা গ্লাসের রড নিলাম, তাকে আমি সিল্ক দিয়ে ঘষলাম, তার পাশাপাশি আমি একটা এবোনাইটের রড নিলাম, তাকে বিড়ালের যে পশম সেটা দিয়ে ঘষলাম। ঘষার পর এই যে গ্লাসের রড ঘষার পর এবং এই যে এবোনাইটের রড, তাদেরকে যেই কাছাকাছি আনলাম, ধরো এই একটা, আর আমার কাছে কিছু নেই, এটাই আছে, এই একটা, যেই আনলাম এরা কাছাকাছি এরকম ভাবে আকর্ষিত হয়ে গেলো, একে অপরের কাছে চলে আসতে থাকলো, বা এরকম ভাবে আকর্ষিত হয়ে গেলো, ঠিক আছে। তো তিনি এটা দেখতে পারলেন, ঠিক আছে। আকর্ষণ যখন হবে না, তখন এরকম ভাবে এসে এরকম ভাবেই আকর্ষিত হয়ে যাবে, ঠিক আছে, গায়ে লেগে যেতে যাবে তারা একে অপরের, ঠিক আছে। তাহলে এরকম ভাবে আকর্ষণ হলো। তিনি ভাবলেন যে তাহলে আর কি করা যায়, এটাকে তো আমাকে প্রমাণ করতে হবে। তিনি একটা কাজ করলেন, তিনি একই কাজটা এদের নিজেদের মধ্যে করলেন। তিনি ওই 17th সেঞ্চুরিতেই আরো এক কিছু কাজ করলেন। তিনি কি করলেন, তিনি যেটা আলাদা আলাদা জিনিসের উপর করেছিল, একই জিনিসের উপর করলো। তিনি একটা কাজ করলো, তিনি ওই গ্লাস রড নিল, মানে ওই কাচের রডটাই নিল, তাকে কি করলো, তাকে সেই সিল্কের সাথেই ঘষলো। কিন্তু এইবার সে আর একটা গ্লাস রড নিল, মানে এবার দুটো গ্লাস রড নিয়েছিল, গ্লাস রড 1, গ্লাস রড 2, আর তাকেও কিন্তু সে সিল্ক দিয়েই ঘষে দিল। তাহলে এইবার আমি দুটো রড নিচ্ছি, মানে ধরো এটাও আমি একটা গ্লাস রড কাচের রড নিয়েছি, এর পাশেও আমি একটা
এর পাশেও আমি একটা কাচের রড নিয়েছি, ঠিক আছে, দুটোই মনে করো কাচের রড। এটাকেও আমি সিল্ক দিয়ে ঘষেছি, এটাকেও আমি সিল্ক দিয়ে ঘষেছি। এইবার ঘষার পর এই দুটোকে তিনি কাছাকাছি আনলেন, দেখলেন এই দুটো পরস্পরকে বিকর্ষণ করছে। বিকর্ষণ করা মানে দুজন দুজনকে ঠেলে দিল। তাহলে এই কাছাকাছি এনেছিলাম তো ওরা নিজেরাই এদিকে এদিকে চলে গেল, কেউ কিন্তু বল প্রয়োগ করেনি। যেই কাছাকাছি আনা হলো এরা মনে হলো যেন দুজন দুজনকে ধাক্কা দিচ্ছে এবং এদিকে চলে গেল। তাহলে তিনি একটা জিনিস লক্ষ্য করলেন যে যখনই আমি এরকম একই রকম জিনিস মানে গ্লাস রডকে আমি সিল্ক দিয়ে ঘষলাম, গ্লাস রডকে আমি সিল্ক দিয়ে ঘষলাম, তখন কি হলো এরা একে অপরকে বিকর্ষণ করলো। তখন কি হলো এরা একে অপরকে বিকর্ষণ করলো, ঠিক আছে। একই সাথে তিনি আর একটা কাজ করলেন, তিনি ভাবলেন যে ঠিক আছে এর সাথে যখন কাজটা হয়ে গেল তাহলে আমি একটা কাজ করি, আমি নিচে যেরকম এবোনাইটকে করেছিলাম এবোনাইটের সাথেও করি। তাহলে তিনি আর একটা কাজ করলেন, তিনি দুটো এবোনাইটের রড নিলেন। তাহলে এবোনাইট রড 1 এবং এবোনাইট রড 2, এবোনাইট রড 2। তার সাথে তিনি কি করেছিলেন, সেই ক্যাট স্কিন অর্থাৎ আমাদের কি বিড়ালের যে পশম, সেই বিড়ালের পশমকে তিনি ঘষে দিলেন, ঠিক আছে। প্রথমে একটু হিস্ট্রি শোনো, তাহলে বুঝতে ক্লিয়ার হবে, ঠিক আছে, তারপর চলে যাবো আমাদের পড়াশোনাতে। এবার দেখো এই যে এবোনাইটের রড এবং এবোনাইটের রড, দুটো এবোনাইটের রড ছিল, তাদেরকে আমি বিড়ালের পশম দিয়ে ঘষেছি। তারপর তিনি দেখলেন এই দুটো পরস্পরকে বিকর্ষণ করছে, এই দুটো পরস্পরকে বিকর্ষণ করছে। তার মানে নিশ্চয়ই ভাবো যে এখানে একটা ভালো শক্তি একটা খারাপ শক্তি, এরকম ভাবো আগে। তুমি ওই টাইম হলে কি করতে, তখন তো তুমি জানো না যে আধান কি জিনিস, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, এসব জানো না তো, হয়তো অনেকে আজও জানো না, ঠিক আছে, নেভার মাইন্ড। তো তোমরা তখন ভাবছো যে নিশ্চয়ই এর মধ্যে একটা ভালো ভগবান চলে এসছে, এর মধ্যে একটা ভালো ভগবান চলে এসছে। দুটো ভালো ভগবান একে একে পরে আসলে তখন কি তারা বিকর্ষণ করে আছে। আর এর মধ্যে ভাবলে যে এর মধ্যে একটা ভালো শক্তি ভালো শক্তি এসছে, এর মধ্যে একটা ভালো শক্তি এসছে, পরস্পর তারা বিকর্ষণ করছে। কিন্তু এখানে দেখলে যে এর মধ্যে একটা ভালো শক্তি এসছে, এর মধ্যে একটা খারাপ শক্তি এসছে, পরস্পর তারা একে অপরকে আকর্ষণ করছে যাতে তারা মারামারি করে নিজেদেরকে মেরে ফেলতে পারে, এরকম একটা ভাবলে তুমি, ঠিক আছে। তো তারাও হয়তো এরকম ভেবেছিল। কিন্তু আমাদের যে এই উইলিয়াম গিলবার্ট ছিলেন তিনি তো বুদ্ধিমান ছিলেন, তিনি বুঝতে পারলেন যে নিশ্চয়ই পদার্থের মধ্যে কোনো একটা ধর্ম ডেভেলপ হচ্ছে বা কোনো একটা জিনিস ডেভেলপ হচ্ছে যার সাহায্যে কিন্তু এরা একে অপরকে আকর্ষণ করছে। আর তিনি ভাবলেন যে নিশ্চয়ই যখন আমি গ্লাস রডকে সিল্ক দিয়ে ঘষছিলাম তখন যদি এটা প্লাস কিছু ডেভেলপ করে থাকে, নিশ্চয়ই এবোনাইট রডকে ক্যাট সিল্ক দিয়ে আমি যখন ঘষবো তখন নিশ্চয়ই বিপরীত ধর্মী কেউ আমাদের ডেভেলপ হয়েছে, তাই এরা কিন্তু পরস্পরকে আকর্ষণ করছে, ঠিক আছে। আমরা সবসময় দেখি না যে একটা ছেলে একটা মেয়েকে আকর্ষণ করে, একটা মেয়ে একটা ছেলেকে আকর্ষণ করে, কিন্তু একটা ছেলে আর একটা ছেলে ছি, তারা তো একে অপরকে কি বিকর্ষণ করে, একটা মেয়ে আর একটা মেয়ে বলা যায় না, তাও ঠিক আছে, তারাও একে অপরকে কি বিকর্ষণ করে, ঠিক আছে। তো একইভাবে তিনিও কি বুঝলো, তিনি বুঝলেন যে এই যে একে অপরকে এরা বিকর্ষণ করছে, আমি দেখলাম যে এদের প্রপার্টি একই রকমের, তার মানে নিশ্চয়ই এখানে পজিটিভ ডেভেলপ হয়েছে, অথবা এখানে নেগেটিভ ডেভেলপ হয়েছে, তার মানে নিশ্চয়ই এদের মধ্যে একটা সমধর্মী কিছু একটা আমাদের প্রপার্টি ডেভেলপ হয়েছে, যার কারণে এরা একে অপরের থেকে কিন্তু দূরে চলে যেতে চাইছে। একইভাবে যখন এরাও বিকর্ষণ করছে একে অপরের কাছ থেকে, এদের প্রপার্টিটা একই রকমের, মানে আমি এবোনাইট রডকেই ক্যাট স্কিন দিয়ে বারবার সিল্ক হয়ে যাচ্ছে, ক্যাট স্কিন দিয়ে দুবার ঘষলাম, তার মানে নিশ্চয়ই এখানেও যদি প্লাস হয়ে থাকে এখানেও প্লাস হয়ে থাকবে, এখানেও যদি মাইনাস হয়ে থাকে এখানেও মাইনাস হয়ে থাকবে। তাহলে তিনি এটুকু বুঝলেন যে নিশ্চয়ই যখন আমি এদেরকে এরকম বিকর্ষণের কেসগুলো ঘষছিলাম তখন এখানে নিশ্চয়ই সমজাতীয় আধান তৈরি হচ্ছিল, সেখানে নিশ্চয়ই সমজাতীয় আধান তৈরি হচ্ছিল। আচ্ছা বলে দিই যে আধানটা কি, এই যে তিনি ভাবলেন যে কিছু একটা তো ডেভেলপ করেছে, যেরকম একটা পদার্থ তার কি থাকে, তার ভর থাকে, তার আয়তন থাকে, তার বিভিন্ন প্রপার্টি থাকে যেগুলো কি একটা পদার্থের ডিফাইনিং ফিচার্স, ঠিক আছে। তেমনি ভাবে পদার্থের আধানও একটা কি ডিফাইনিং ফিচার, যে এটা ডিফাইন করে যে ওই পদার্থটা অন্য কাউকে আকর্ষণ বা বিকর্ষণ করবে কি করবে না, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এমন একটা আমাদের কি প্রপার্টি, তাহলে এইটা উইলিয়াম গিলবার্ট প্রমাণ করতে পেরে গেছিলেন। তো তিনি একটা জিনিস বুঝতে পারলেন যে সমজাতীয় আধানরা পরস্পরকে বিকর্ষণ করে, কারণ আমি নিশ্চয়ই যখন দুটো এবোনাইট রডকে আমি ক্যাট স্কিন দিয়েই ঘষছি তখন নিশ্চয়ই আমাদের একই রকমের আধান হবে, এইদার দুটোই আমাদের পজিটিভ নয়, দুটোই নেগেটিভ হবে, পজিটিভ নেগেটিভ তো হতে পারবে না। কিন্তু যখনই আমি কি করলাম একটা গ্লাস রডকে সিল্ক দিয়ে ঘষলাম, একটা এবোনাইট রডকে ক্যাট স্কিন দিয়ে ঘষলাম, তার মানে নিশ্চয়ই এখানে প্লাস মাইনাস বা মাইনাস প্লাস দুটো বিপরীত ধর্মী আধানের ডেভেলপমেন্ট হয়েছে। তার মানে এই ক্ষেত্রে নিশ্চয়ই কি হয়েছে, এখানে নিশ্চয়ই বিপরীত ধর্মী আধানের ডেভেলপমেন্ট হয়েছে। আধান কি বললাম, আধান হচ্ছে আমাদের বস্তুর বা পদার্থের এমন একটা প্রপার্টি যেটা তার মধ্যে এক্সিস্ট করলে আমরা এটা বুঝতে পারবো যে সে কাউকে আকর্ষণ করবে কি করবে না, বিকর্ষণ করবে কি করবে না, ঠিক আছে। তো এই যে আমাদের একটা এবিলিটি কাউকে আকর্ষণ বা বিকর্ষণ করার, সেটা ডেভেলপ কখন হবে, যখন আধান থাকবে তার মধ্যে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আধান আমাদের কাছে ডিসকভার হলো, ঠিক আছে। তাহলে এইটা ছিল আধানের একদম হিস্ট্রি। এবার তাহলে আধান সম্পর্কে আমরা মোটামুটি বুঝতে পেরে গেছি যে আধান কি, আধান হচ্ছে বস্তুর এমন একটা ধর্ম যে ধর্মের জন্য সে কিন্তু অন্য কাউকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা এইবার তাহলে এই যে স্টাডি অফ ইলেকট্রিসিটি, এটা তাহলে আমরা এগোতে পারবো, কারণ আমরা কি স্টাডি অফ চার্জেস বুঝে গেছি যে চার্জ জিনিসটা কি। এবার আমরা ডিটেলসে একটু পড়বো চার্জের কথা, বাট আগে আমরা এবার একটু ইলেকট্রিসিটির কথা বুঝে নিই। দেখো আমাদের চ্যাপ্টারের নাম কি, কারেন্ট ইলেকট্রিসিটি, বা আমাদেরকে চলতড়িৎ। তাহলে চলতড়িৎ মানে তড়িৎ চলে বেড়াচ্ছে, এম আই রাইট? হ্যাঁ এরকমই।
তার মানে তুমি কি ঠিক বললে? হ্যাঁ ঠিক বলেছো। তাহলে তড়িৎ কি কখনো দাঁড়িয়ে থাকতে পারে না? হ্যাঁ পারে। তড়িৎ দাঁড়িয়ে থাকার মানে কি? তড়িৎ দাঁড়িয়ে থাকার মানে হচ্ছে আমি চার্জের কথা বলছি, যে চার্জ দাঁড়িয়ে আছে না চার্জ দৌড়াচ্ছে। যদি চার্জ দৌড়ায় বা আধান দৌড়ায় তার মানে কি চলতড়িৎ, যেটা আমাদের মেন আমাদের চ্যাপ্টারের নাম। আর যদি চার্জ বা আধান আমাদের দাঁড়িয়ে থাকে বা তাদের কোনো নেট মুভমেন্ট হচ্ছে না, তারা হয়তো এরকম 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 করছে একে অপরের সাথে, কিন্তু তারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো করছে না, তাদের নেট মুভমেন্ট হচ্ছে না। হয়তো এই জায়গা থেকে এরকম যাচ্ছে আবার উঠে আসছে, যাচ্ছে আবার উঠে আসছে, যাচ্ছে আবার উঠে আসছে, ফ্রি ইলেকট্রন এরকম 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 করছে, কিন্তু তাদের কিন্তু একটা নেট ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, এক জায়গা থেকে অন্য জায়গায় গেল না। ঠিক আছে, ধরো তুমি একটা বালতির মধ্যে জল নিয়েছো, জল তুমি তুলছো ঢালছো, তাহলে জলের কোনো ডিসপ্লেসমেন্ট হলো না। কিন্তু তুমি একটা উচ্চতায় গিয়ে একটা পাইপের মাধ্যমে জল ওপর থেকে ছাড়লে নিচের দিকে জল চলে আসলো, তাহলে জলটা কিন্তু ওপর থেকে নিচের দিকে আসলো, মানে জলের একটা নেট ফ্লো হলো। ঠিক আছে, তাহলে দুটোর মধ্যে পার্থক্য আছে তো। তাহলে আমি বলতে পারি যে এই যে স্টাডি অফ ইলেকট্রিসিটি, এটা দু রকমের হতে পারে। কি কি দু রকমের হতে পারে? আমি বলতে পারি একটা হচ্ছে আমাদের তড়িৎ দাঁড়িয়ে থাকবে, মানে স্থির তড়িৎ, তাই তো। তাহলে একটাকে কি বলবো? একটাকে বলবো আমি স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ। তাহলে একটাকে আমি বলবো স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা আমাদের কি, বা হচ্ছে আমাদের স্থির তড়িৎ। ঠিক আছে, আর একটাকে আমি কি বলতে পারি? আর একটাকে আমি বলতে পারি হচ্ছে আমাদের কি বলতে পারি? আমি বলতে পারি হচ্ছে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি। ঠিক আছে, আর একটাকে আমি কি বলতে পারি? আর একটাকে আমি বলতে পারি আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি, বা আমাদের এই চ্যাপ্টারের নামটাই কি চলতড়িৎ, বা এটাকেই অনেকে বলে থাকে কি, এটাকেই বলে থাকে হচ্ছে প্রবাহী তড়িৎ। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের হলো। এইবার আমি যদি বলছি যে আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি, তার মানে কে দাঁড়িয়ে রয়েছে, তার মানে আমাদের চার্জটার কিন্তু কোনো নেট মুভমেন্ট হচ্ছে না। তার মানে আমি কি বলবো? তাহলে আমি বলবো চার্জেস আর অ্যাট রেস্ট। দাদা তুমি ইংরেজিতে কেন দেখছো? কারণ এই পার্টটা তোমাদের কাজে লাগবে না, বাট 1 মিনিট ধৈর্য ধরে এই পেজটা দেখে নাও, কারণ এই পেজটা কিন্তু তোমাদের আজকেও বেশ কিছু সমস্যা তোমাদের কিন্তু ক্লিয়ার করতে পারে, এবং তোমরা যখন 12-এ উঠবে তখন বুঝবে যে এই পেজটার ভ্যালু কতটা। ঠিক আছে, তোমাদের মাথায় একদম ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা স্থির তড়িৎ কোনটা আমাদের চলতড়িৎ, কিন্তু এটা তোমাদের পরীক্ষায় কোথাও লাগবে না। ঠিক আছে, তো একটু দেখে নাও, আমি ইংরেজিতে লিখছি যাতে তাড়াতাড়ি হয়। তো চার্জেস আর অ্যাট রেস্ট, আমাদের চার্জগুলো কি থাকবে? স্থির অবস্থায় থাকবে। তাহলে তখন কি হবে? আমাদের স্থির তড়িৎ থাকবে। আচ্ছা, চার্জেস আর অ্যাট রেস্ট মানে তারা রেস্টে রয়েছে। রেস্টে থাকা মানে কি? তোমরা পড়েছো ক্লাস 9-এ যে আমাদের কি তার কোনো কিন্তু স্পিড থাকবে না, তার মানে স্পিডটা হচ্ছে আমাদের জিরো। তার মানে চার্জেসের কিন্তু কোনো নেট মুভমেন্ট হচ্ছে না এখানে। ঠিক আছে, নো নেট মুভমেন্ট অফ দ্য চার্জেস। ঠিক আছে, আচ্ছা এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায়, ধরো আমরা কি করি, চার্জেসকে স্টোর করি। কোথায় করি? আমরা ক্যাপাসিটরে করি। তাহলে কি করি? স্টোরড ইন ক্যাপাসিটার্স। ঠিক আছে, দেখবে তোমাদের বাড়িতে যদি কখনো বড় ওই যে টিভি থাকে না একটা এরকম বড়, ঠিক আছে, পেছনটা, তাহলে ওই টিভিগুলো যখন সারাতে কেউ আসে তখন ওটা খুললে দেখবে ভিতরে বেশ কিছু উঁচু উঁচু জিনিস থাকে। তার মধ্যে দেখবে তারা একটা সময় কথা বলে যে ক্যাপাসিটার খারাপ হয়ে গেছে, আমি ক্যাপাসিটার চেঞ্জ করে দেবো। তাহলে ওই ভিতরে কি থাকে? ক্যাপাসিটার থাকে কিন্তু বেশ কিছু। আমি দেখাবো পরবর্তীকালে ক্যাপাসিটার কি, বা তোমরা ক্যাপাসিটার ডিটেলসে পড়বে ক্লাস 12-এ উঠে। ঠিক আছে, আজকে তোমাদের ক্যাপাসিটার বলে কিছু নেই ক্লাস 10 সিলেবাসে, বাট তোমরা ক্লাস 12-এ ডিটেলসে পড়তে হবে তোমাদেরকে এটা। ঠিক আছে, এরকম ভাবো যে ক্যাপাসিটরের মধ্যে আমাদের কি চার্জেসকে আমরা স্টোর করতে পারি। ঠিক আছে, আর সেখানে কি সে স্ট্যাটিক ইলেকট্রিসিটির বেসিসেই কিন্তু থাকে, সে কিন্তু মুভমেন্ট করে না চার্জের। ঠিক আছে, কিন্তু আমি যদি আমাদের কারেন্ট ইলেকট্রিসিটির কথা বলি, এই ক্ষেত্রে দুটো কেস হতে পারে। কি কি হতে পারে? দেখো আমাদের যদি চার্জ কি হতে পারে, চার্জেস আর ইন মোশন, মানে আমাদের যে চার্জগুলো আছে তার একটা নেট মুভমেন্ট হচ্ছে। এইবার এই চার্জের যে মুভমেন্টটা হচ্ছে সেটা আমাদের এক বস্তু থেকে অন্য বস্তুতে হতে পারে, অথবা এক বস্তুরই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হতে পারে। ধরো আমাদের আধান কি হচ্ছে, ধরো ইলেকট্রনই। ঠিক আছে, আমরা ইলেকট্রনের কথাই পড়ি, তাহলে ইলেকট্রন সব এদিক থেকে এদিকে চলে যাচ্ছে। তাহলে আমরা দেখবো একটু পরে যে কনভেনশনালি আমরা বলি যে ইলেকট্রন যদি এদিকে যায় তাহলে আমাদের কারেন্ট কিন্তু অপোজিট ডাইরেকশনে যাবে। ঠিক আছে, তার মানে একটা বস্তুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারে, একটা ম্যাটেরিয়ালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারে, অথবা একটা বস্তু থেকে অন্য বস্তুতে কিন্তু যেতে পারে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। এইবার যদি চার্জ আমাদের কি থাকে, আমাদের কি থাকে, যদি চার্জেস আর মুভিং, বা আমি এটাকে আলাদা করে লিখে দিচ্ছি। ঠিক আছে, আমি এক সেকেন্ড এটাকে আলাদা করে লিখে দিই, আর একটা পেজ হবে সেটাও আমি ইংরেজিতেই লিখে দেবো, কারণ এটাও না, এটা আমি তোমাদেরকে বাংলায় লিখে দেবো। ঠিক আছে, কারণ তোমাদের কাজে লাগবে। দেখো আমি যদি এবার বলি যে আমাদের যে চার্জটা আছে সেই চার্জটা আমাদের রেস্টে আছে। ঠিক আছে, রেস্ট মানে কি? রেস্ট মানে হচ্ছে তার কোনো স্পিড নেই, তার কোনো নেট মুভমেন্ট নেই, তাহলে স্পিড জিরো। তাহলে তখন তাকে কি বলবো? তখন তাকে আমি বলবো যে স্থির তড়িৎ। ঠিক আছে, আর এই সময় এই আধানকে ঘিরে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। তড়িৎ ক্ষেত্র কি একটু পরেই তুমি বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমাদের তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। ঠিক আছে, আমি কি বলছি যে আধান যখন তার কোনো নেট মুভমেন্ট থাকে না, তখন আমি তাকে কি বলবো? যে সে তার অ্যারাউন্ডে একটা জায়গা তৈরি করবে, যে জায়গার মধ্যে অন্য কোনো আধানকে আনলে সে তড়িৎ বল অনুভব করে। এটা আমরা একটু পরেই বোঝাবো। তাহলে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে তখন। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র আমরা একটু পরেই পড়বো। কিন্তু যদি আমাদের এই আধানটা চলাচালু করে,
আমি এবার কি বলছি, এই আধানটা আমি কি বলছি, মোশনে আছে। কিন্তু এই মোশনের ক্ষেত্রে কি হবে, আমাদের যে স্পিডটা আছে সেই স্পিডটা আমাদের চেঞ্জ হবে না, স্পিডটা চেঞ্জ হবে না। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কোনো অ্যাক্সেলারেশন নেই বা ত্বরণ নেই। তোমরা আগের ক্লাসে পড়েছো যে ত্বরণ আমাদের কি করে, ত্বরণ কিন্তু আমাদের স্পিডটাকে চেঞ্জ করে। কি হবে, যদি একই দিকে ত্বরণ যায় তাহলে কি হবে, স্পিডকে বাড়িয়ে দেবে। আর যদি উল্টো দিকে ত্বরণ আসে, যেটাকে তোমরা মন্দন বলে পড়েছো, তাহলে কি হবে, তাহলে কিন্তু স্পিডটা কমে যাবে, একসময় জিরো হতে পারে। তাহলে আমাদের যদি এরকম ভাবে আমাদের চার্জ থাকে, তাহলে তখন কি হয়, তখন আমাদের তড়িৎ ক্ষেত্র তৈরি হয় প্লাস চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তখন আমাদের তড়িৎ ক্ষেত্র তৈরি হয় প্লাস চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আর তোমাদের এই যে চ্যাপ্টারটা চলতড়িৎ, এটা কিন্তু এর উপরেই বেস করে আছে। তাহলে তোমরা এই যে চলতড়িৎ পড়ছো, এই চলতড়িৎ চ্যাপ্টারটা কিন্তু এর উপরেই বেস করে আছে। তার মানে আমরা যে কেসেস গুলো পড়বো চলতড়িতের আন্ডারে, সেগুলো কিন্তু আমরা এইটাই পড়বো। তার আগে আমাদেরকে স্থির তড়িৎ পড়তে হবে। আমরা যত কনসেপ্ট গুলো পড়ি না, এই যে তোমরা আগে হয়তো অনেকে পড়েছো যে আর কি আমরা একটা জায়গা থেকে অন্য জায়গায় আধানকে নিয়ে আসবো, এর ভিতরে অনেক গল্প লুকিয়ে আছে। আর সেগুলো কিন্তু আমাদের স্থির তড়িতেরই পার্ট। কারণ ওর ভিতরে যে গল্পগুলো আমি বলবো, সেই গল্পগুলো তোমরা বুঝতে পারবে যে কেন স্থির তড়িতের পার্ট, আর আমরা কেন ওরকম অ্যাজাম্পশন গুলোকে কাজে লাগাই। ঠিক আছে। আচ্ছা, এইবার আরেকটা কেস হতে পারে কখন, যখন আমাদের এই যে মোশনটা আছে, এই মোশনে আমাদের বলতে পারি যে স্পিডটা আমাদের চেঞ্জ হচ্ছে। স্পিডটা কি হচ্ছে, স্পিডটা আমাদের চেঞ্জ হচ্ছে। অর্থাৎ নিশ্চয়ই এখানে অ্যাক্সেলারেশন আছে। তাহলে আমি বলতে পারি যে এটা কি, এটা হচ্ছে অ্যাক্সেলারেটেড মোশন। অর্থাৎ এখানে নিশ্চয়ই কোনো ত্বরণ রয়েছে। তার মানে প্রথমে 10 মিটার পার সেকেন্ড যাচ্ছে, তারপর 20 মিটার পার সেকেন্ড, তারপর 22 মিটার পার সেকেন্ড, তারপর 23 মিটার পার সেকেন্ড, তারপর 40 মিটার পার সেকেন্ড, তারপর 45 মিটার পার সেকেন্ড, তারপর 60 মিটার পার সেকেন্ড। তার মানে এরকম ভাবে আমাদের কি বেগটা বাড়ছে বা কমতেও পারে কিছু কিছু জায়গাতে। তাহলে যখন এরকম হবে তখন কি হয়, তখন আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়, ইএম ওয়েভস তৈরি হয়। ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আশা করি তোমরা নামটা শুনেছো। কোথায় শুনেছো, তোমাদের আলো চ্যাপ্টারের একদম লাস্ট যে পোর্শনটা ছিল, সেই আলো চ্যাপ্টারের লাস্ট পোর্শনে তোমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কথা শুনেছো। তোমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রা শুনেছো ওখানে। তাহলে সেগুলো তোমরা পড়বে কি, ইএম ওয়েভস এর মধ্যে। এইটা তোমরা পড়বে ক্লাস 12 এ উঠে। ঠিক আছে, এটা তোমরা পড়বে ক্লাস 12 এ উঠে। ক্লাস 12 এ উঠে ফিজিক্সে তোমরা ইএম ওয়েভস পড়বে, প্লাস তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়বে ক্লাস 11 এর কেমিস্ট্রিতে। ঠিক আছে, তো ক্লাস 12 এর ফিজিক্সে পড়বে তোমরা, এবং ক্লাস 11 এ তোমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রা পড়বে। তো ক্লাস 11 এ ওটা পড়বে তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে। এরকম দুটো চ্যাপ্টার আছে তোমাদের। ঠিক আছে, আবার ফিজিক্সে তোমরা এই পোর্শনটা আবার পড়বে, তখন সেটাকে মডার্ন ফিজিক্স বলবো আমরা। ঠিক আছে, তো এই পোর্শনটা আমাদের লাগবে না এখন, কারণ এই পোর্শনটা আমাদের সিলেবাসে নেই। কিন্তু এই যে প্রথম দুটো পোর্শন, এটা নিয়ে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে, কারণ এই দুটোই কিন্তু আমরা পড়বো। তাহলে আজকে আমরা মেইন ফোকাস করবো কোনটায়, আমাদের স্থির তড়িতে। তোমরা হয়তো জানতেও না যে স্থির তড়িৎ কোনটা আর আমাদের চলতড়িৎ কোনটা। ঠিক আছে, তাহলে আশা করি যা যা পড়ানো হয়েছে সেগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এইবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা তাহলে একটু এক্সপ্লেন করে দাও। দেখো, প্রথমে এই যে কালো যেটা, সেটা এবোনাইটের রড, তাকে আমি বেড়ালের লোম দিয়ে ঘষেছিলাম। আর এটাকে আমি কি করেছিলাম, এটাকে আমি ঘষেছিলাম আমাদের ইয়ে দিয়ে, সিল্ক দিয়ে। এইবার কি হচ্ছে, যেই কাছাকাছি আনছি তখন কি হচ্ছে দেখো, যেই কাছাকাছি আনছি তখন কি হচ্ছে, দেখো এরা একে অপরকে কি করছে, আকর্ষণ করছে। তাই কাছাকাছি চলে আসলো, ঝোলানো ছিল, যেই কাছাকাছি আনা হলো আকর্ষণ করে ফেললো। ঠিক আছে, এবার তোমাদের মনে অনেক প্রশ্ন থাকবে যে এই যে এক্সপেরিমেন্টটা দেখানো হয়েছিল, এই এক্সপেরিমেন্টটা কি। তার জন্য আমি একটা লিস্ট তোমাদেরকে দেখাতে চাই। ঠিক আছে, তো লিস্টটা কই গেল, লিস্টটা কই গেল, হ্যাঁ দেখো, আমি যদি কখনো ঘর্ষণ করি না, তো এই ঘর্ষণ করলে কে পজিটিভ হবে আর কে নেগেটিভ হবে। দেখো আমরা জানি যে আমাদের আধান কি হয়, দু প্রকারের হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ, আমি একটু পরে পড়াবো। তো এই যে পজিটিভ নেগেটিভ, কার মধ্যে পজিটিভ হবে কার মধ্যে নেগেটিভ হবে, সেটা আমাদেরকে একটা লিস্ট দিয়ে আমরা বুঝতে পারি। ঠিক আছে, সেই লিস্টটা হচ্ছে এইটা। এই লিস্টে যে নিচে থাকবে তার মধ্যে নেগেটিভ হবে, আর যে ওপরে থাকবে তার মধ্যে পজিটিভ হবে, সবসময় ঘর্ষণের সময়। ঠিক আছে, এইবার ধরে নাও ওইখানে একটা কটন রয়েছে, একটা সিল্ক রয়েছে, একটা উড রয়েছে। ঠিক আছে, তাহলে যে ওপরে থাকবে তার মধ্যে কি হবে, ঘর্ষণ করলে পজিটিভ জন্মাবে, যে নিচে আছে তার মধ্যে কি হবে, তার মধ্যে নেগেটিভ জন্মাবে। তার মানে ধরো আমি যদি কখনো কটন ভার্সেস আমাদের উড করি, অর্থাৎ একটা কাঠের রডকে আমি যদি কি করি, কটন দিয়ে ঘষি, তাহলে কাঠের মধ্যে কি আসবে, দেখো কাঠ নিচের দিকে আছে, তার মানে কাঠের মধ্যে নেগেটিভ জন্মাবে। এবার আমি যদি একটা কাজ করি যে কটনের সাথেই আমি কি করছি, কটন ভার্সেস আমি অ্যাম্বার ঘষি, তাহলে দেখো কটন উপরে আছে না, আর অ্যাম্বার নিচে আছে, তার মানে অ্যাম্বারে মাইনাস হবে এবং কটনে পজিটিভ হবে। যে উপরে থাকবে তার মধ্যে প্লাস হবে, আর যে নিচে থাকবে তার মধ্যে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, উডটাও আমাদের মানে কাঠটাও আমাদের মাইনাস, অ্যাম্বারটাও আমাদের মাইনাস। তাহলে এই কাঠ আর অ্যাম্বারকে আমি যদি কাছাকাছি নিই, তাহলে কি করবে, এরা কিন্তু একে অপরকে করবে কি, বিকর্ষণ। এই একই প্রিন্সিপাল কাজে লাগিয়ে কিন্তু ওই ভিডিওটাতে ওরা কাজটা করেছিল। ঘষলো দুটোকে, নিশ্চয়ই দুটোতে এমন ভাবেই ঘষা হচ্ছে যাতে এই ম্যাটেরিয়াল গুলো এমন ভাবে সিলেক্ট করা যে ওই যে মাঝখানে কটন দিয়ে ঘষা হচ্ছে, কটনে ঘষার ফলে ওপরেরটাতেও মাইনাস নিচেরটাতেও মাইনাস, অথবা ওপরেরটাতেও প্লাস নিচেরটাতেও প্লাস জন্মাচ্ছে, যার ফলে সমজাতীয় আধানের ফলে এসে যেই ওপর থেকে আমি ওটাকে ছাড়ছি, এ তো বিকর্ষণ করছে, তাহলে এ ওপরের দিকে ধাক্কা দিচ্ছে, তাহলে ও নিচের দিকে আসতে পারছে না। এবার ঘুরে চলে যাচ্ছে না কেন, কারণ ওকে তো নিচ থেকে মাধ্যাকর্ষণ বল টানার চেষ্টা করছে, কিন্তু নিচে যখন আসছে
তখন এই যে এর মধ্যে একটা কুলম্বীয় বল বা স্থির তড়িৎ বল আমি আপাতত বলবো, সেই স্থির তড়িৎ বল কি করছে, ওকে উপরের দিকে ধাক্কা দিচ্ছে, ফলে ও কিন্তু নিচে আসতে পারছে না। এটাকে যদি 5 মিনিট পর অবধি রাখা হয় তাহলে তখন কিন্তু চলে আসতে পারবে, কারণ ততক্ষণ এই বলটা কি হবে, ধীরে ধীরে আমাদের মিলিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু হচ্ছে আমাদের পুরো কনসেপ্ট। ঠিক আছে, তাহলে আশা করি এই কনসেপ্টগুলো তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এইবার চলে আসি যে আমাদের আধান জিনিসটা কি। ঠিক আছে, এবার ধীরে ধীরে পড়ার মধ্যে ঢুকতে হবে। তো তাহলে এইবার আমরা ক্লাস 10 এর পড়াশোনার মধ্যে চলে আসি। দেখো সবার প্রথমে কি বলছে, বলছে যে আমাদের আধান জিনিসটাই কি। ঠিক আছে, দেখো আধান কি, আমি বললাম যে আধান হলো পদার্থের একটা মৌলিক ধর্ম। ঠিক আছে, যে ধর্মের কারণে কোনো বস্তু বা অন্য কোনো বস্তু অন্য কোনো বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, এইদের আকর্ষণ করবে নয় বিকর্ষণ করবে। দেখবে তোমরা স্কুলে হয়তো করেছো অনেক সময়, যে এরকম ভাবে একটা পেন নিলাম, পেন নিয়ে এরকম ভাবে চুলে অনেকক্ষণ ঘষলাম, ঘষার পর একদম ছোট্ট ছোট্ট কাগজের টুকরো করে এরকম ভাবে ধরলে তাহলে দেখবে এই পেনের সাথে আটকে যায়। তখন আমরা ছোটবেলা বলতাম এটা ম্যাজিক হচ্ছে ম্যাজিক হচ্ছে। এটা আমরা ক্লাস 6-7 করতাম, কেউ না কেউ শিখিয়ে দিয়েছিল, বড় কেউ। কিন্তু তখন আমরা কারণ বুঝতে পারতাম না, হয়তো তোমরাও করেছো অনেকে। তো আজকে সেই কারণটা বুঝতে পারবে নিশ্চয়ই, যে আমি যখনই চুলের মধ্যে এটা ঘষছি, এটা প্লাস্টিক, আমার চুলটা অন্য কিছু। তাহলে এই যে চুলের পোর্শনটা থাকছে ওটা অনেক উপরের দিকে থাকে আর প্লাস্টিক নিচের দিকে থাকে, তাহলে চুলে নিশ্চয়ই পজিটিভ চার্জ যাচ্ছে আর এর মধ্যে কি থাকছে, নেগেটিভ চার্জ যাচ্ছে। তাহলে কি হবে, যেই আমি কাগজের কাছে আনবো তখন এইটার মধ্যে যেহেতু নেগেটিভ চার্জ আছে, এই নেগেটিভ চার্জের জন্য এই যে কাগজগুলো নিস্তড়িত, একে সে আকর্ষণ করতে পারবে। ঠিক আছে, একইভাবে দেখবে শীতকালে চুল আঁচড়াতে গেলে চুলের সাথে অনেক সময় দেখা যায় চিরুনি আটকে যেতে চাইছে, কেন, কারণ যে ঘর্ষণটা হচ্ছে, ঘর্ষণের ফলে চুলের মধ্যে একটা চার্জ ডেভেলপ হয়ে যাচ্ছে, চিরুনির মধ্যে একটা চার্জ ডেভেলপ হয়ে যাচ্ছে, ফলে তারা একে অপরকে কিছুক্ষণের জন্য দেখা যায় যে আকর্ষণ করা চালু করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এটা অনেক সময় হয়ে থাকে। তাহলে এটা হলো, যেরকম ভরের কারণে আমরা কি দেখতে পাই যে মহাকর্ষ বল তৈরি হয়, এটা আমরা পড়েছিলাম ছোট ক্লাসে, তেমনি ভাবে আধানের কারণে কিন্তু আমাদের তড়িৎ বল তৈরি হয়। তড়িৎ বল কি কি প্রকার হতে পারে, এইদার অ্যাট্রাকটিভ ফোর্স মানে আমাদের কি আকর্ষণ বল, অর রিপালসিভ ফোর্স বা আমাদের কি বিকর্ষণ বল। ঠিক আছে, আকর্ষণ বল মানে কি, আমি কাছে ডাকছি, যদি এ আমাকে আকর্ষণ করে তাহলে আমি কি করব, আমি একে কাছে রাখবো, মানে এও আমার কাছে আসতে চাইছে, আমিও ওর কাছে আসতে চাইছি। যদি ক্ষমতা থাকে তাহলে কি হবে, আমিও একটু এগোবো, এও একটু এগোবে, তারপর মিট করে যাবো। ঠিক আছে, কিন্তু যদি বিকর্ষণ হয় তাহলে কি হবে, এদিক চলে যাবে, আমি এদিক চলে যাবো। ঠিক আছে, তাহলে বিকর্ষণ মানে কি, দুজন দুজনের থেকে দূরে চলে যেতে চাইছে, আর আকর্ষণ মানে কি, দুজন দুজনের কাছাকাছি আসতে চাইছে। ঠিক আছে, আচ্ছা, আধান তাহলে ক প্রকার, আধান আমাদের বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বিজ্ঞানী তিনি দুটো ভাগে ভাগ করলেন। দেখো এটা একটা কনভেনশনাল, তা বাই কনভেনশন আমি বলতে পারি, আমি বলছি। দেখো দুটো আমাদের ভাগ করেন, একটা হচ্ছে ধনাত্মক, মানে আমি একটাকে কি বলবো পজিটিভ, আর একটাকে কি বলবো নেগেটিভ। ঠিক আছে, এবার অ্যাকচুয়ালি পজিটিভ নেগেটিভ মানে তো কিছু না, আমি জাস্ট দুটোকে নাম দিলাম। পজিটিভ বা নেগেটিভ দু রকমের আধানের একটা নাম। যখন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এই ক্লাসিফিকেশনটা করলেন, তিনি দুটো নাম দিলেন, যে এই যে দু রকমের আমাদের নিশ্চয়ই আধান জন্মাচ্ছে, যখন দু রকমের আধানকে পরস্পর কাছাকাছি আনা হচ্ছে তখন তারা আকর্ষণ করছে, আর একই রকমের আধানকে কাছাকাছি আনলে তারা বিকর্ষণ করছে। তার মানে আমাদের কাছে দুই রকমের আধান রয়েছে। তো একটাকে আমি বলে দিলাম পজিটিভ, একটাকে বলে দিলাম নেগেটিভ। কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এর তো কোনো বিশাল কোনো কারণ নেই। ঠিক আছে, এইবার তো বাই কনভেনশন আমি বললাম যে নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন রয়েছে ওই প্রোটনের আধানটা আমরা পজিটিভ বলে দেবো। তাহলে প্রোটনের যে আধানটা তাকে আমরা বললাম পজিটিভ বা ধনাত্মক, আর ইলেকট্রনের যে আধানটা তাকে আমি বললাম কি, ইলেকট্রনের আধানটা হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। ঠিক আছে, এটা আমি বাই কনভেনশন বললাম। পজিটিভ নেগেটিভের কোনো আলাদা মর্মার্থ আছে না, দু রকমের আধান জাস্ট। আমরা চাইলে সেই সময় যদি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বা যারা এই কাজগুলো করেছিলেন তারা যদি মনে করতেন যে আমি প্রোটনের আধানটাকে নেগেটিভ বলবো আর ইলেকট্রনের আধানটাকে পজিটিভ বলবো, বলতেই পারতেন, তার ইচ্ছা। বাট তখন থেকে আমরা প্রচলিতভাবে ধরে নিয়েছি যে আমাদের প্রোটনের যে আধানটা আছে সেটা পজিটিভ, আর ইলেকট্রনের যে আধানটা আছে তাকে কি বলবো আমি নেগেটিভ। ঠিক আছে, তো এগুলো একটা প্রচলিত অর্থ যেটা তখন থেকে চলে এসে আমরা একটা স্ট্যান্ডার্ড মার্ক করে দিয়েছি যে প্রোটন হবে পজিটিভ, ইলেকট্রনের আধান হবে নেগেটিভ। ঠিক আছে, তাহলে এই অবধি হয়ে গেল। তাহলে সমধর্মী আধান কি করে পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী আধান কি করে পরস্পরকে আকর্ষণ করে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা কিরকম ভাবে হয়, দেখো ধরে নাও যে এখানে একটা প্লাস রয়েছে, এখানে একটা প্লাস রয়েছে, এরা সমধর্মী না বিপরীত ধর্মী, সমধর্মী, দুটোই প্লাস প্লাস। ঠিক আছে, তাহলে কি করবে, বলবে ছি দূরে চলে যা। তাহলে এই যে আমাদের প্লাসটা আছে ও একে বলবে তুই আমার থেকে দূরে সরে যা, তো এরকম ভাবে ধাক্কা দিয়ে দেবে, এই ধাক্কাটা দিলে এর উপরে। আবার এ বলবে তুই বা কোনসা আমার, তুইও তো আমার মতো, তোকে আমি কেন আকর্ষণ করবো, তোকেও আমি বিকর্ষণ করবো, তুইও চলে যা আমার কাছ থেকে। তাহলে এ আবার এর উপর ধাক্কা দেবে। এই যে ধাক্কাধাক্কিটা হচ্ছে, এই যে আমাদের একটা আকর্ষণ বল বিকর্ষণ বল কাজ করছে। ঠিক আছে, তাহলে এই বিকর্ষণ বল আকর্ষণ বলটা কিন্তু এদের কেন্দ্র সংযোজককারী একটা সরলরেখা বরাবর কার্যসিদ্ধি করে। ঠিক আছে, আচ্ছা, একইভাবে আমি যদি বলি দুটো মাইনাসকে নিয়ে আমি, ঠিক আছে, আমি কি বলছি দুটো মাইনাসকে নিচ্ছি, এই একটা মাইনাস এই একটা মাইনাস। ঠিক আছে, এই মাইনাস এই মাইনাসকে দেখলো, দেখে বলছে তুই তো আমার মতো, তুই, তোকে আমার চাই না, তুই দূরে যা আমার চোখের সামনে থেকে। তাহলে এই মাইনাস কি করছে, এই যে প্রথম মাইনাসটা আছে এই মাইনাসকে বলছে তুই দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, তাই করে দিল। এই মাইনাস বলছে তুইও তো আমার মতো, তোকেও আমার চাই না, তুইও দূর হয়ে যা। তাহলে ও কি করছে, একে বলছে তুই দূর হয়ে যা। তাহলে এই যে দুজন দুজনের উপর বল লাগালো, মানে এ কিন্তু ওকে দূরে ঠেলে দিচ্ছে,
ও আবার একে দূরে ঠেলে দিচ্ছে, ঠিক আছে। আর এই যে ঠেলাঠেলিটা হচ্ছে, এই যে বলটা প্রয়োগ হচ্ছে, এই বল প্রয়োগটা হচ্ছে কিন্তু আমাদের কি, আমাদের এরকম কেন্দ্র সংযোজককারী একটা সরলরেখা বরাবর, ঠিক আছে। আমি কনসিডার করছি যে আপাতত এরা কি, এরা হচ্ছে আমাদের বিন্দু আধান, তাই আমি এরকম সংযোজককারী সরলরেখা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি কি বলছি, এইবার আমি একটা কথা বলছি, আমি বলছি যে একজন আছে পজিটিভ, একজন আছে নেগেটিভ। পজিটিভ নেগেটিভকে দেখছে, দেখে বলছে তুই তো বিপরীত মনে হচ্ছে, তাহলে তো তোকে আমাকে দেখে আকর্ষণ করা উচিত। এ বলছে হ্যাঁ, তোকেও তো দেখে বিপরীত মনে হচ্ছে, তাহলে আমাদের একে অপরকে আকর্ষণ করা উচিত, আমাদেরকে আরো কাছাকাছি আসা উচিত। তাহলে কি বলছে, এই প্লাস বলছে ভাই তুই আমার কাছে আয় না, তাহলে প্লাস আমাদের মাইনাসকে নিজের কাছে টানছে। আবার এই মাইনাস বলছে তুই আমার কাছে আসবি তো, তাহলে ও কিন্তু প্লাসকে নিজের কাছে আনার জন্য একটা বল প্রয়োগ করছে। তাহলে এই যে দুই ক্ষেত্রে কি হচ্ছিল, এরা পরস্পরকে দেখে পালাতে চাইছিল, তাহলে বিকর্ষণ বল প্রয়োগ করছিল একে অপরের ওপর। আর এরা দুজন একে অপরের ওপর কি করলো, আকর্ষণ বল প্রয়োগ করলো। সহজ ভাষায় আকর্ষণ হচ্ছে ভালোবাসা, আর বিকর্ষণ কি দূরে ঠেলে দেওয়া, হ্যাঁ, ঘৃণা করা, ঠিক আছে। তাহলে এটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এইবার এবার হচ্ছে আধানের একক। তাহলে আধানের একক কি, দেখো আধানের একক যদি তোমাকে বুঝতে হয়, তাহলে তোমাকে প্রথমে এটা ভাবতে হবে যে আধানের এককটা হচ্ছে আমাদের এসআই তে কুলম্ব। এসআই তে কি বললাম, এসআই তে বলছি হচ্ছে আমাদের কুলম্ব। আর যদি আমি সিজিএস এ বলি, তাহলে সিজিএস এ এটা হচ্ছে ইএসইউ আধান, ঠিক আছে। এই চ্যাপ্টারে যেটা তোমাকে সিজিএস এ জিজ্ঞাসা করবে আর তার একক জিজ্ঞাসা করবে, তুমি শুধু ইএসইউ বলবে, তারপর রাশিটার নাম বলে দেবে। যেমন আধানের একক বলছি, তাহলে ইএসইউ আধান। পরে যখন বিভব পড়াবো, যদি বলি সিজিএস একক, তাহলে ইএসইউ বিভব, এরকম ভাবে বলে দেবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইএসইউ আধান বলতে পারি, বা এর নামই হচ্ছে স্ট্যাট কুলম্ব, ঠিক আছে। স্ট্যাট কুলম্ব কিভাবে ইউজ করব, এসআই এর এককটার আগে স্ট্যাট বসিয়ে দেবো। অথবা এর একটা বিশেষ নাম আছে বিজ্ঞানী ফ্র্যাঙ্কলিনের নাম হিসেবে, এর নামটা হচ্ছে ফ্র্যাঙ্কলিন। তাহলে আমাদের এসআই তে এর এককটা কি কুলম্ব, সিজিএস এর একক হচ্ছে ইএসইউ আধান বা স্ট্যাট কুলম্ব বা আমাদের ফ্র্যাঙ্কলিন। যদি কখনো বলে এক ফ্র্যাঙ্কলিন, এই ফ্র্যাঙ্কলিন এককটা কি, তাহলে সেটা কিন্তু আধানের একক, ঠিক আছে। আচ্ছা, এবার এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটাও একটু জেনে নাও, যে আমাদের 1 কুলম্ব ইজ ইকুয়াল টু, সেটা কি 3 × 10⁹ কি বলবো, স্ট্যাট কুলম্ব বলবো, ঠিক আছে। তাহলে এটা একটা কি এদের মধ্যে সম্পর্ক, যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা আমাদের নিউমেরিক্যাল করার সময়ও কাজে লাগতে পারে, অথবা আমাদেরকে কিন্তু আলাদা করে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। তাহলে এইটা আমি কমলা কালারে মার্ক করে দিলাম, কারণ আজকাল কমলা কিন্তু ট্রেন্ডিং এ আছে, ঠিক আছে, জানো তো। আচ্ছা, তারপর কি বলছি, তারপর বলছি যে আমাদের আধানের মাত্রা কি। এবার আধানের মাত্রা বুঝতে গেলে আমাকে একটা ফর্মুলা আপাতত মনে রাখতে হবে, পরে আমি বুঝিয়ে দেবো যখন আমরা তড়িৎ পড়তে যাবো, যে I ইজ ইকুয়াল টু Q/T। এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, একটা কথা বলে দিই, যে এই যে আমাদের কি আধান, এই আধানকে আমরা ডিনোট করি কি কিউ দিয়ে, হয় স্মল কিউ নয় ক্যাপিটাল কিউ। এবার আমার অভ্যেস আছে, আমি কখনো ক্যাপিটাল কিউ ধরি, কখনো স্মল কিউ ধরি। তো আমি যে কিউই ধরবো না কেন, তুমি বুঝে যাবে যে আমি আধান লিখছি, ঠিক আছে। কারণ এটা তো তাপের চ্যাপ্টার না, তাহলে এখানে বড় কিউ লিখলেও তুমি তাপ প্রবাহ কিন্তু ভাববে না, তুমি ভাববে যে আমি আধানের কথা লিখছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে I ইজ ইকুয়াল টু Q/T। এখানে আমাদের কিউটা কি, কিউটা হচ্ছে আমাদের আধান, ঠিক আছে। আচ্ছা, টিটা কি, টিটা হচ্ছে আমাদের সময়। আর আইটা কি, আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এবার একটা কথা ক্লাস 9-এর মনে করো, যে ক্লাস 9-এ আমরা শিখেছিলাম যে আমাদের 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি ছিল, যার মধ্যে কি ছিল, ভর, সময়, দৈর্ঘ্য, ছিল তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট। এই তো তড়িৎ প্রবাহ মাত্রা, তার মানে এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, যার এককটা কি, যার এককটা হচ্ছে আমাদের কি অ্যাম্পিয়ার। এবং আমাদের মাত্রা কি হয়, মাত্রা হয় বড় হাতের এ অথবা বড় হাতের আই, এটা তার মাত্রা ছিল, কারণ এটা একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। এবং সময় কি, সময়ও একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, তার মাত্রা কি ছিল, তার মাত্রা ছিল ক্যাপিটাল টি। তাহলে শুধু বার করতে হবে কি আমাদের আধানের মাত্রা। তাহলে আমি একটা কাজ করি, আমি বসিয়ে দিই। দেখো আমাদের তাহলে কি বসাবো, দেখো এখানে আই এর মাত্রা মানে আই বসাতে পারি আমি, কিউ এর মাত্রা আমাকে বার করতে হবে, এবং টি এর মাত্রা মানে ক্যাপিটাল টি, টি মানে তো সময়। তাহলে এখান থেকে দেখো তো আমাদের কিউ এর মাত্রা কি আসছে, কিউ এর মাত্রা আসছে আমাদের আই এর সাথে টি গুণ হয়ে যাবে, তাহলে কি হবে আই টি। এবার আমি যেটা বললাম, যে আই এর জায়গায় কিন্তু আমরা ক্যাপিটাল এও ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি, আমি কিন্তু এটাকে এ টি ও বলতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের হয় আইটি বলবো নয় এটি বলবো, ঠিক আছে। তাহলে আমাদের আধানের মাত্রা কি আইটি বা এটি। আচ্ছা, এখান থেকে একটা কথা বলতে পারবে, যে আমাদের এই যে I ইজ ইকুয়াল টু Q/T, ঠিক আছে। আমি একটা কথা বলছি, আমি বলছি যে আমাদের I ইজ ইকুয়াল টু Q/T। এখানে একটা কথা বলো, যে আমাদের I তো একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, আই কি একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বা মৌলিক রাশি বলতে বোধ হয় সম্ভবত বাংলায়, ঠিক আছে, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে। তাহলে এর নিশ্চয়ই নিজস্ব একক রয়েছে, যেরকম ভরের কেজি এসআইতে বলছি, আমাদের কি সময়ের সেকেন্ড, আমাদের কি দৈর্ঘ্যের মিটার, তেমনি ভাবে এর নিশ্চয়ই একটা একক আছে, হ্যাঁ, সেটা কি, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। এ ফর কি, এ ফর হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার, ঠিক আছে, এটা একক বলছি আমি, ঠিক আছে।
তাহলে এর যেহেতু একক আছে আমি তো এককটা বসাতে পারি, তাহলে আমি বলতে পারি যে এর জায়গায় আমি অ্যাম্পিয়ার বসালাম, কিউ এর জায়গায় আমি কিউ এর এককটা বসাতে চাইছি, ঠিক আছে। আর কিউ এর একক কি? কিউ এর একক হচ্ছে, আমি এক্ষুনি বললাম যে কিউ হচ্ছে আধান, আর আধানের একক কি? আধানের একক হচ্ছে আমি কুলম্ব বলবো, তাই তো। তাহলে আমি কিউ এর জায়গায় কি বসাবো? কিউ এর জায়গায় বসাবো আমি কুলম্ব, ঠিক আছে। আর টি মানে কি? টি মানে হচ্ছে আমাদের কি সময়, তার মানে কি সেকেন্ড। তাহলে এর জায়গায় আমি কি বসাবো? সেকেন্ড। আমি কিছু করিনি, আমি এখানে প্রত্যেকের ইউনিট বসিয়ে দিয়েছি, একক বসিয়ে দিয়েছি। তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? আমি বললাম অ্যাম্পিয়ার। আধানের একক কি? কুলম্ব। আর আমাদের সময়ের একক কি? সেকেন্ড। তার মানে আমি কি একটা কাজ বলতে পারি যে আমাদের যে কুলম্ব সেটা কি? সেটা হচ্ছে অ্যাম্পিয়ার গুণ সেকেন্ড। তাহলে এইটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এটা কিন্তু আমাদের অনেক স্কুলের পরীক্ষায় এমসিকিউতে দেয় যে আমাদের এই যে কুলম্ব রয়েছে সেই কুলম্বের সাথে কোন আমাদের সমীকরণটা কিন্তু সব থেকে ভালো ম্যাচ করে, সেটা কিন্তু আমাদের কুলম্ব ইজ ইকুয়াল টু অ্যাম্পিয়ার গুণ সেকেন্ড। একইভাবে এটাও দিতে পারতো যে অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু কি? কুলম্ব পার সেকেন্ড। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? যে অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু কুলম্ব সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। তাহলে এটাও আমাদের কাজে লাগতে পারে, তাহলে এটাকেও আমরা একবার মনে রাখবো, ঠিক আছে। যে কোনো একটা মনে রাখলেই হলো, আর একটা আমরা তাহলে কি এমনিই মনে রাখতে পারবো, ঠিক আছে। তো এটাকে আমি এখান থেকে ব্র্যাকেটটা মুছেই দিচ্ছি, নাহলে ফালতু ঘিজিমিজি লাগছে, ঠিক আছে। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নেক্সট পোর্শনে চলে যাব। তাহলে আমাদের আধানের মাত্রা ফাত্রা সব হয়ে গেল। এবার একটু ডেপথে গিয়ে বুঝি যে আমাদের একটা যখন পরমাণু আমরা পড়েছিলাম ছোটবেলাতে, আমরা জানি যে আমাদের কি থাকে? ভিতরে একটা নিউক্লিয়াস থাকে। ভিতরে কি থাকে? ভিতরে থাকে একটা আমাদের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতর কি থাকে? নিউক্লিয়াসের ভিতর দুটো জিনিস থাকে, একটা থাকে আমাদের প্রোটন, আর একটা থাকে আমাদের কি? আর একটা থাকে আমাদের নিউট্রন, ঠিক আছে। এই প্রোটন আর নিউট্রনকে একত্রে আমরা কি বলি? যেহেতু তারা নিউক্লিয়াসে থাকে তাই এদেরকে আমরা একত্রে বলি নিউক্লিয়ন। যেহেতু নিউক্লিয়াসে থাকে তাই প্রোটন আর নিউট্রনকে আমি একত্রে বলি নিউক্লিয়ন, ঠিক আছে। আচ্ছা, যেরকম তোমাদের তোমরা দুজন ভাই ভাই ভাই, এবার মানে ধরে নাও তোমরা দুই ভাই, তাহলে তোমাদেরকে কি বলবো? ভাই ভাই। কিন্তু তোমাদের মধ্যে একজনের নাম রাম, একজনের নাম শ্যাম, তোমাদেরকে একসাথে আমি বলছি ভাই, ঠিক আছে। তো এরকমই যে প্রোটন আর নিউট্রন দুই ভাই যারা একই বাড়িতে থাকে, বাড়িটা কি? আমাদের নিউক্লিয়াস। এবং তাদেরকে আমি একই নামে যখন ডাকি তখন আমি কি বলি? এদেরকে বলি হচ্ছে নিউক্লিয়ন। নিউক্লিয়ন দু প্রকারের, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন, ঠিক আছে। এটা গেল নিউক্লিয়াসের কথা। নিউক্লিয়াসের বাইরে কি থাকে? নিউক্লিয়াসের বাইরে থাকে আমাদের ইলেকট্রন কক্ষ, যেরকম এখানে আমি দুটো ইলেকট্রন কক্ষ দেখিয়েছি। তাহলে এটা কি থাকে? এটা হচ্ছে আমাদের ইলেকট্রন কক্ষ বা ইলেকট্রন শেল, বা পরবর্তীকালে তোমরা ইলেকট্রন ক্লাউড বলবে, ঠিক আছে। তো এগুলো হলো। আমরা জানি যে নিউক্লিয়াসের বাইরে বেশ কিছু ইলেকট্রিক্যাল আমাদের কি থাকে? আমাদের ইলেকট্রন কক্ষ থাকে, যার মধ্যে কি হয়? যার মধ্যে কিন্তু আমাদের ইলেকট্রন ঘুরে বেড়ায়। তাহলে এর মধ্যে কি হয়? এর মধ্যে আমাদের ইলেকট্রন ঘুরে বেড়ায়, ঠিক আছে। তাহলে এই প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, এই তিনটেই আমাদের উপাদান কণিকা হিসেবে আমরা পড়ি ক্লাস 10 অবধি, ক্লাস 12 অবধি। 12 এর পর যখন তোমরা বিএসসি নিয়ে পড়বে তখন তোমরা কোয়ার্টজ ফোর্স সম্পর্কে পড়বে, ঠিক আছে। আর নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, লেপটিনো, এরকম অনেক কিছু রয়েছে, ওইসব তোমাদের এখন কোনো কাজে লাগবে না, আমিও সব কটার নাম জানি না, ঠিক আছে। তো এগুলো এরকম ব্যাপার। তাহলে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, এই তিনটে জিনিস আমাদের লাগবে, এই তিনটেই আমাদের কি একদম কণিকা, উপাদান কণিকা। তাহলে এই যে প্রোটন, এই প্রোটনের যে আধান আছে সেই প্রোটনের আধানকে আমরা প্লাস বলে দিই। এই যে ইলেকট্রন আছে এই ইলেকট্রনের আধানকে আমরা মাইনাস বলে দিই। কিন্তু এই যে আমাদের নিউট্রন, এর কাছে কোনো আধানই নেই। তার মানে নিউট্রন নিজে কাউকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে না, তার কাছে সেই ক্ষমতাই নেই, তার কাছে আধানই নেই। তাহলে আমি কি বলবো? নিউট্রন নিস্তড়িত। তাহলে নিস্তড়িত মানে কি? নিস্তড়িত হচ্ছে এমন একটা অবস্থা যেখানে কোনো একটা বস্তু বা আমাদের কি কোনো একটা কণা, তার মধ্যে কোনো আধান নেই। তাহলে আধানহীন অবস্থাকে আমি কি বলি? নিস্তড়িত হওয়া বলি। আর যখন কারোর মধ্যে আধান থাকবে তখন তাকে আমি কি বলবো? আধানগ্রস্ত কণা বা আধানগ্রস্ত বস্তু, অর্থাৎ ওর মধ্যে আধান রয়েছে, ঠিক আছে। আচ্ছা, যেরকম আমি কি বলি? প্রোটন আর ইলেকট্রন হচ্ছে চার্জড পার্টিকেল, অর্থাৎ তার মধ্যে আধান রয়েছে, আধানগ্রস্ত কণা। আর নিউট্রনকে আমি কি বলি? নিউট্রাল পার্টিকেল। তাহলে আমি কি বলি? তাকে আমি বলি হচ্ছে নিস্তড়িত কণা, ঠিক আছে। আচ্ছা, এইবার তাহলে আমাকে একটা কথা বলো যে আমাদের কিউ, কিউ মানে কি? আমাদের আধান। কিউ পি তার মানে কি? প্রোটনের আধান। তাহলে একটা প্রোটনের আধান কত? সেটা হচ্ছে প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আমি যদি একটা কিউ মানে আধান, ই মানে ইলেকট্রন, তার মানে একটা ইলেকট্রনের আধানের কথা বলি, তাহলে সেটা হবে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে একটা জিনিস কি লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে দুজনের মানটা সমান, শুধু এ পজিটিভ আর এ নেগেটিভ। তাহলে আমি একটা কাজ করতে পারি, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমরা ই বলে দিতে পারি। তাহলে আমি কি বলতে পারি? প্রোটনের আধানকে আমি বলতে পারি প্লাস ই, এবং ইলেকট্রনের আধানটাকে আমরা বলতে পারি মাইনাস ই। যেখানে ই মানে কি? ই মানে হচ্ছে আমাদের 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা একটা সংখ্যা মাত্র, ঠিক আছে, এর কোনো প্লাস মাইনাস নেই। তারপর আমি যখন বলবো যে আমাদের প্রোটনের আধান, তাহলে প্রোটনের আধান একটা প্রোটন কি হবে? আমাদের 1.6 গুণ 10⁻⁻19, তখন আমি প্লাস বসিয়ে দেবো বা প্লাস ই বলবো, এবং ইলেকট্রনের ক্ষেত্রে আমরা মাইনাস বলবো বা মাইনাস ই বলবো, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, একটা এই যে অ্যাটম রয়েছে, একটা পরমাণু রয়েছে, এর মধ্যে আমাদের প্রোটন রয়েছে প্লাস,
ইলেকট্রন রয়েছে মাইনাস, তাহলে পরমাণু কিরকম হবে? পরমাণু হবে আমাদের নিস্তড়িত। যেরকম এক্সাম্পল হচ্ছে আমাদের কি কার্বন। কার্বন কিরকম হবে? দেখো কার্বনের মধ্যে কি হয়, কার্বন হচ্ছে আমাদের ওপরে 12 নিচে 6, আমরা পড়েছি। তাহলে আমরা এখান থেকে জানি যে আমাদের প্রোটন সংখ্যা কত, পি মানে কি প্রোটন। দেখো নিচে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের কি পরমাণুর ক্রমাঙ্ক, যার অর্থই হচ্ছে মোট কতগুলো প্রোটন রয়েছে। তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের 6। আমরা জানি যে আমাদের একটা পার্টিকুলার মৌলের পরমাণুর জন্য তার কিন্তু প্রোটন সংখ্যা কোনোদিন চেঞ্জ হবে না। প্রোটন সংখ্যা যেই চেঞ্জ হয়ে যাবে তার কিন্তু আমাদের মৌলটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রন কতগুলো হবে? আমরা পড়েছি যে যতগুলো আমাদের প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, কখন? যখন তার মধ্যে কোনো আধান নেই। তাহলে আমার ইলেকট্রন কতগুলো হবে? 6টা থাকবে। এবং আমাদের যে নিউট্রন, সেটা নিউট্রন কতগুলো থাকে? নিউট্রন থাকে ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করতে হবে, অর্থাৎ 12 থেকে 6 বিয়োগ করতে হবে, তাহলে আসবে আমাদের 6। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আমাদের কি হচ্ছে, আমাদের প্রোটন রয়েছে 6টা, তার মানে পি প্লাস একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা রয়েছে। নিউট্রনও রয়েছে, নিউট্রন আমি দেখাচ্ছি না, আমি বরং একবারে লিখে দিচ্ছি যে আমাদের কি 6টা নিউট্রন রয়েছে, ঠিক আছে। তাছাড়া কি আছে? তাছাড়া আমাদের কাছে আছে হচ্ছে আমাদের 6টা ইলেকট্রন। তাহলে এখানে একটা ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এই 3 নম্বর ইলেকট্রন, এই 4 নম্বর ইলেকট্রন, এই 5 নম্বর ইলেকট্রন, এই 6 নম্বর ইলেকট্রন, ঠিক আছে। এরকম যে একদম সুশৃঙ্খল ভাবে থাকতে হবে তেমন কোনো মানে নেই, এগুলো ফ্রি ইলেকট্রন, তারা চলে বেড়ায়, ঠিক আছে। যাই হোক, তাহলে আমি কি মোট 6টা ইলেকট্রন দেখেছি, 6টা প্রোটন দেখেছি। একটা কথা বলো, 6টা প্রোটনের চার্জ কত? +6e। একটা প্রোটনের চার্জ হচ্ছে +e, তাহলে 6টা প্রোটনের চার্জ কত? +6e। একইভাবে আমি যদি বলি যে আমি ইলেকট্রনের আধানটাকেও যোগ করতে চাই এর সাথে, মোট আধান যদি আমি বার করতে চাই এই কার্বন পরমাণু, তাহলে আমার কাছে 6টা ইলেকট্রন রয়েছে, একটা ইলেকট্রনের আধান হচ্ছে -e, তাহলে 6টা ইলেকট্রনের আধান কত হবে? -6e। তাহলে দেখো এখানে কি হবে, +6e, প্লাসে মাইনাসে -6e, তাহলে কি হবে +6e -6e, কাটাকাটি হয়ে গেলে কত হবে? 0। তার মানে একটা পরমাণু কি হয়? নিস্তড়িত হয়। তার মানে কি এটা যে তার মধ্যে কোনো চার্জ নেই, তার মধ্যে কোনো আধান নেই? না, এমন না। তার মানে তার মধ্যে যতগুলো প্রোটন আছে ততগুলো আমাদের কি আছে? ইলেকট্রন রয়েছে। অর্থাৎ একটা নিস্তড়িত পরমাণুতে কি হয়, বা একটা নিস্তড়িত বস্তুর মধ্যে কি হবে, যতগুলো প্রোটন সংখ্যা থাকবে ততগুলোই ইলেকট্রন সংখ্যা থাকবে। তার মানে তুমি যে আমাকে ছুঁয়ে কারেন্ট খাচ্ছ না, অর্থাৎ আমি নিস্তড়িত একটা বস্তু বা একটা মানুষ। কেন? কারণ আমার শরীরে যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রন রয়েছে। তুমি যে পৃথিবীতে দাঁড়িয়ে কারেন্ট খাচ্ছ না, তার কারণটা কি? কারণ পৃথিবী এত বিশাল যে সেখানে এত ইলেকট্রন রয়েছে, তত সংখ্যকই প্রোটন রয়েছে, কিন্তু সে এতটাই সত্যি বলতে বিশাল যে তার মধ্যে থেকে আমি যদি কিছু ইলেকট্রন বা প্রোটন বারও করে নিই, প্রোটন তো বার করা যায় না, বাদ দাও, ইলেকট্রন যদি আমি বারও করে নিই, তাহলে এত বেশি প্রোটন আছে যে তাতেও কিন্তু আমাদের যে পৃথিবী আছে সেই পৃথিবী কিন্তু নিউট্রালি থাকবে বা নিস্তড়িতই থাকবে। কেন? কারণ মোটামুটি আমাদের কিন্তু প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সেই গিয়ে একই থেকে যাবে, ঠিক আছে। এটা ঠিক এরকম যে পৃথিবীর কাছে 677 কোটি ইলেকট্রন রয়েছে, ধরে নাও কথা কথা, তুমি মাত্র 12টা বার করতে পেরেছো, কি হবে? কোনো লাভ হবে না। তাহলে ওর কাছে এখনো প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা প্রায় সমানই রয়েছে, প্রায় মানে কি পুরো সমানই রয়েছে। তাহলে পৃথিবী কিন্তু আমাদের নিস্তড়িতই থাকবে। তাহলে যখন আমি বলছি যে এ পরমাণুটা নিস্তড়িত, এই বস্তুটা নিস্তড়িত, তার মানে কি তার মধ্যে ইলেকট্রন প্রোটন নেই? ইলেকট্রন প্রোটন আছে। তার মধ্যে যতগুলো ইলেকট্রন রয়েছে ততগুলোই প্রোটন রয়েছে, ঠিক আছে। বোঝা গেল আমার কথাটা? তাহলে এইটা হচ্ছে কথা। তো চলো, আশা করি এই অবধি সমস্ত কিছু বুঝতে পেরে গেছো, ঠিক আছে। কারেন্ট চলে গেছিলো তো আমাকে ডিসকন্টিনিউ করতে হলো। এইবার ধরো যে তাহলে আমি এখানে একটা নিস্তড়িত বস্তু নিয়েছি, ঠিক আছে। আমি কি করছি, এখানে একটা নিস্তড়িত বস্তু নিয়েছি, ঠিক আছে। তাহলে নিস্তড়িত বস্তু মানে কি এর মধ্যে প্রোটন নিউট্রন নেই, ইলেকট্রন নেই, ঠিক আছে। নিউট্রন কথা তো বাদই দাও, ওটা তো নিস্তড়িত। প্রোটন নেই, ইলেকট্রন নেই, আছে। আমি কি বলবো? আমি বলবো যে এই যে নিস্তড়িত বস্তু, তার মানে কি এর মধ্যে যতগুলো প্রোটন রয়েছে, তাহলে প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। তার মানে এর মধ্যে যতগুলো প্রোটন রয়েছে ততগুলোই কিন্তু ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। তাহলে যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রন রয়েছে, তাই কাটাকাটি করে এটা কি হয়ে যাচ্ছে আমাদের নেট চার্জ। আমি বলতে পারি যে কিউ ইজ ইকুয়াল টু আমাদের 0, ঠিক আছে। আমি ওই যে বললাম একবার বড় হাতের কিউ লিখি, একবার ছোট হাতের কিউ লিখি, যে কোনো একটা লিখলে তুমি বুঝে যাবে যে আমি আধানের কথা লিখছি। তাহলে এখানে নেট চার্জ কত? আমাদের 0, ঠিক আছে। এইবার আমি কি করছি, এখান থেকে একটা ইলেকট্রন কিন্তু আমাদের অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে যেই আমি একটা ইলেকট্রন অ্যাড করব, তাহলে ধরে নাও এর মধ্যে 500টা ইলেকট্রন রয়েছে, 500টা প্রোটন রয়েছে। একটা ইলেকট্রন অ্যাড করে দিলে কি হবে? 500 একটা ইলেকট্রন হয়ে যাবে। তাহলে একটা ইলেকট্রনের আধান বেশি হয়ে যাবে না? বাকি 500টা একে অপরকে কাটাকাটি করে দিল, একটা তো বেশি হয়ে গেল, তাহলে একটা ইলেকট্রনের আধান পড়ে রইলো। তার মানে এখন এর কাছে কিউ কত হবে, এর মধ্যে আধান কি হবে? প্রথম কথা বলো যে টাইপ কেমন হবে। যেই আমি ইলেকট্রন অ্যাড করছি তাহলে কি হবে? এটা মাইনাস হয়ে যাবে, কারণ ইলেকট্রন বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। আর কিউ আমি কত বলবো? মাইনাস একটা ইলেকট্রন বেশি হয়েছে, তাহলে কি বলবো? যে 1e, মানে একটা ইলেকট্রনের আধান বেশি আছে, অর্থাৎ -1 গুণ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। সি ইলেকট্রন মানে হচ্ছে এত, ঠিক আছে। এবার আমি বলছি যে আমি একটা ইলেকট্রন বার করে দিচ্ছি, যেই আমি একটা ইলেকট্রন বার করে দিচ্ছি তাহলে কি হবে? তার মানে নিশ্চয়ই পজিটিভ চার্জ হয়ে যাবে। কেন পজিটিভ চার্জ? একটা ইলেকট্রন বেরিয়ে গেল,
তার মানে প্রোটন একটা বেশি হয়ে যাচ্ছে। যেই প্রোটন একটা বেশি যাবে তাহলে বাদ বাকি প্রোটন ইলেকট্রনের আধান কেটে যাবে, একটা প্রোটনের চার্জ পড়ে থাকবে। তাহলে কি হবে, তখন হবে কিউ ইজ ইকুয়াল টু প্লাস 1e, অর্থাৎ একটা প্রোটনের আধান চার্জ হবে। তাহলে তখন কি হবে, তখন হবে প্লাস 1 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, আমার কথা বোঝা গেল? এইবার ভাবো, এরকম ভাবে আমি দুটো ইলেকট্রন বার করতে পারি, তিনটে ইলেকট্রন বার করতে পারি, চারটে ইলেকট্রন বার করতে পারি, আমি 5টা ইলেকট্রন ঢোকাতে পারি, 6টা ইলেকট্রন ঢোকাতে পারি। এরকম ভাবে আমি তাহলে ইলেকট্রন অ্যাডিশন সাবট্রাকশন করতেই পারি, যে যতগুলো ইলেকট্রন দিচ্ছি ততগুলো ইলেকট্রন বার করছি, বা আমি ইলেকট্রন দিচ্ছি শুধুমাত্র, ইলেকট্রন বার করছি শুধুমাত্র, এগুলো করতেই পারি। তাহলে ধরে নাও আমি n সংখ্যক ইলেকট্রন একে দিচ্ছি, কি বললাম, n সংখ্যক ইলেকট্রন একে দিচ্ছি। তাহলে যদি ইলেকট্রন দিই তাহলে কি বেশি হয়ে যাবে, ইলেকট্রন বেশি হয়ে যাবে। প্রথমে তো তার কাছে ইলেকট্রন প্রোটন সংখ্যা একই ছিল, ধরো না 500টা করে রয়েছে, আমি 20টা ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে ইলেকট্রন 520 হয়ে গেল, প্রোটন 500 রয়ে গেল। তার মানে 500টা প্রোটন 500টা ইলেকট্রনকে তো কাটাকাটি করে দেবে, পড়ে থাকবে তাহলে 20টা ইলেকট্রন। তার মানে কিউ কত হবে, কিউ হয়ে যাবে তাহলে প্লাস 20e। এটাই হবে তো, সরি আমি ইলেকট্রন দিয়ে দিয়েছি, তাহলে ইলেকট্রন দিলে তো মাইনাস হবে, তাহলে কি লিখবো এখানে, -20e। তার মানে আমি বলতে পারি একবার আমি 20 দিতে পারি, একবার আমি 15 দিতে পারি, একবার 16 দিতে পারি, তাহলে আমি n সংখ্যক ধরে নিই, তাহলে আমি বলতে পারি যে আমি n সংখ্যক কিন্তু ইলেকট্রন অ্যাডিশন করেছি। ঠিক আছে, তাহলে আমি বলছি যে আমি কি করেছি, আমি n সংখ্যক ইলেকট্রন অ্যাডিশন করেছি। তাহলে কি হবে, এটা মাইনাস চিহ্ন হয়ে যাবে, মাইনাস আধান পাবে, এবং কিউ ইজ ইকুয়াল টু কি হবে, -ne হয়ে যাবে। n মানে কি, একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, 5টা হতে পারে, যেরকম আমরা অঙ্কে x ধরি না, যেটা জানি না, সেরকম ভাবে আমি বললাম যে আমি n সংখ্যক ইলেকট্রন দিচ্ছি, তাহলে আমার তখন কি হবে, কিউ ইজ ইকুয়াল টু -ne হয়ে যাবে। একইভাবে আমি তো বলতে পারি যে আমি n সংখ্যক ইলেকট্রন বেরও করে নিতে পারি, তাহলে আমি যদি n সংখ্যক ইলেকট্রন বার করতে পারি তাহলে কি হবে, ইলেকট্রন কমে যাবে, প্রোটন বেশি হয়ে যাবে, তাহলে প্রোটনের চার্জ কি পজিটিভ, তাহলে পজিটিভ চার্জটা পড়ে থাকবে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি হবে, কিউ ইজ ইকুয়াল টু তাহলে প্লাস ne হয়ে যাবে। এই যে আমি কথাটা বলছি, যে এক্ষেত্রে দেখো আমি একটা ইলেকট্রন বলছি, দুটো ইলেকট্রন বলছি, তিনটে ইলেকট্রন বলছি, 5টা ইলেকট্রন বলছি, 10টা ইলেকট্রন বলছি, 1,00,000 ইলেকট্রন বলছি, কিন্তু আমি একবারও বললাম না 2.5টা ইলেকট্রন বার করবো, একবারও বললাম না 3টে ইলেকট্রন বার করবো, সরি 3.5টে ইলেকট্রন বার করবো, আমি 4.25টা ইলেকট্রন বার করবো, এরকম কিন্তু আমি একবারও বললাম না। এটা মাথায় রাখো, এটাই এক্ষুনি আমি বোঝাবো। তাহলে একটা কথা আমরা বুঝতে পারলাম যে আমি কি করতে পারি, আমি একটা নিস্তড়িৎ বস্তু থেকে আধান বার করতে পারি বা আধান দিতে পারি, দিয়ে কিন্তু তাকে আমি কি করতে পারি, আমি তড়িৎগ্রস্ত করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এইটা আমরা করতে পারি। এবার তোমরা দোকানে গিয়ে বললে কাকা আমাকে একটা লেস দাও, ঠিক আছে, দোকানদারকে বললে, তো সে তোমাকে একটা লেস দিল, তুমি বললে কাকা আমাকে 4টে লেস দাও, দোকানদার এবারও দিয়ে দিল। তুমি বললে কাকা 5.5টা লেস দাও, দোকানদার বলে এক থাবড়া মারবো, 5.5টা লেস হয় না। তার মানে তুমি যদি লেজের একটা প্যাকেট চাও দোকানদার দেবে, দুটো প্যাকেট চাও দোকানদার দেবে, তুমি বলবে 1,00,000 প্যাকেট দিতে পারবে, দোকানদার একটু ঘামটা মুছে নেবে, আবার বলবে ঠিক আছে আমি দিয়ে দেবো, আমার তো লাভ। তাহলে ঠিক জোগাড় টোগাড় করে তোমাকে 1,00,000টা প্যাকেট দিয়ে দেবে। তুমি যদি বলো কাকা আমাকে 1.5খানা প্যাকেট দেবে, কাকা থাপ্পড় মারবে, বলবে যে আমার দোকানে নেই, অন্য কোথাও থাকতে পারে, মোদিজিকে বলে বানাতে হবে। ঠিক আছে, এরকম বলবে। তার মানে কি, আমি এখানে একটা প্যাকেটের সিস্টেম নিয়ে আসলাম, যে একটা ন্যূনতম প্যাকেট হবে, যে প্যাকেটের কম কিন্তু আমি আর দিতে পারবো না। তাহলে এইটা একটা প্যাকেট, তার মানে আমি বলতে পারি যে আমি একটা লেজের প্যাকেট কিনতে পারি, দুটো লেজের প্যাকেট কিনতে পারি, তিনটে কিনতে পারি, চারটে কিনতে পারি, 5টা কিনতে পারি, 6টা কিনতে পারি, 7টা কিনতে পারি, 8টা কিনতে পারি। এরকম ভাবে যে কোনো n সংখ্যক, যেখানে nটা কি, যেখানে একটা n হচ্ছে আমাদের একটা পূর্ণ সংখ্যা, এরকম কোনো আমাদের কিন্তু আমি প্যাকেটের লেস কিনতে পারি। তুমি গিয়ে বললে দোকানদারকে কাকা -2খানা লেস দেবে, কাকা বলবে এমন মার দেবো সেই মারের চোটে পরীক্ষার হলে কিন্তু মাইনাসের নাম্বার আসবে। তাহলে আমার কিন্তু এই যে পূর্ণ সংখ্যা সেটা কিন্তু আমাদের পজিটিভ হতে হবে, অর্থাৎ এটা কি হবে, এটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা যে কোনো প্যাকেট কিন্তু আমি লেজের জন্য কিনতে পারি। একই কনসেপ্ট আমাদের জন্য কাজে লাগে আমার ইলেকট্রনের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রেও আমরা বলবো যে আধানের কোয়ান্টাইনের গল্প। আধানের কোয়ান্টাইন মানে কি, আধানের কোয়ান্টাইন মানে কিছুই না, ওই লেজের গল্পটা কি। কোয়ান্টাইন শব্দের অর্থ হলো এমন কোনো নির্দিষ্ট সর্বনিম্ন পরিমাণের প্যাকেট বা টুকরো, যেটা কিন্তু আমরা যে কোনো ইচ্ছা মতো ভগ্নাংশে ভাঙতে পারি না। তাহলে আমরা জানি যে আমাদের এই যে একটা প্রোটনের আধান বা একটা ইলেকট্রনের আধান, এই প্রোটন বা ইলেকট্রনের আধানকে কিন্তু আমরা আর ভাগ করতে পারি না, এটাই কিন্তু সর্বনিম্ন আধান আমাদের সিলেবাসের জন্য। ঠিক আছে, যখন তোমরা পরবর্তীকালে পড়বে তখন তোমরা দেখবে যে Q/3, 2Q/3 এরকম আমাদের ভাগ থাকে। ঠিক আছে, কিন্তু সেগুলো কিন্তু তোমাদের অনেক হায়ার স্টাডিজে গিয়ে পড়বে তোমরা। ঠিক আছে, ক্লাস 12 অব্দিও কিন্তু আমাদের কাছে 3টে জিনিসই আছে, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। আমাদের প্রোটন তো আমাদের নিউক্লিয়াসের ভিতরে থাকে, নিউক্লিয়াস শক্তিশালী নিউক্লিয় বল দিয়ে ধরে রাখে, তাই আমাদের প্রোটনকে কিন্তু আমরা আদান প্রদান করতে পারি না, প্রোটনকে আমরা বার করতে পারি না নিউক্লিয় বিক্রিয়া বাদ দিয়ে। ঠিক আছে, মানে তখন চেঞ্জ হয়ে যায়, নতুন পরমাণু তৈরি হয়ে যায়।
কিন্তু আমি কিন্তু ইলেকট্রনকে বার করতে পারি বা ইলেকট্রন অ্যাড করতে পারি, কারণ ইলেকট্রনগুলো বাইরে দুর্বল শক্তি দ্বারা আকর্ষিত হয়ে রয়েছে, নিউক্লিয়াস অল্প করে ধরে রেখেছে। সব থেকে বাইরের যে আমাদের মুক্ত ইলেকট্রনগুলো থাকে, যেগুলো আমাদের একদম আউটার মোস্ট শেলে থাকে, সেগুলোকে সহজে আমি বার করতে পারি। তোমরা পর্যায় সারণীতে আয়নাইজেশন শক্তির কথা পড়েছো। ওই জন্যই আমরা যখন ঘষা দিচ্ছি তখন কি হচ্ছে, ওই যে পদার্থটাকে আমি ঘষছি, সেই পদার্থের কি হচ্ছে, বাইরের যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনটা আমাদের তাহলে কি হচ্ছে, সাফেল হয়ে যাচ্ছে, একটা বস্তু থেকে অন্য বস্তুতে চলে যাচ্ছে। যে বস্তুর থেকে ইলেকট্রন চলে যাচ্ছে তার কাছে তাহলে কি হলো, ইলেকট্রনের ঘাটতি হচ্ছে, অর্থাৎ পজিটিভ হয়ে যাবে সে। আর যার কাছে ইলেকট্রন যাচ্ছে তার কাছে ইলেকট্রন বেশি হয়ে যাবে, তাহলে তখন সে কি হবে, তখন সে কিন্তু মাইনাস হয়ে যাবে। এই করে একজন প্লাস একজন মাইনাস হয়ে গেল, তার ফলে কিন্তু তারা একে অপরকে আকর্ষণ করতে পারবে। ঠিক আছে, এবার আমি যেটা বলছিলাম, আমি বলছিলাম যে প্রকৃতিতে কোনো বস্তুর মোট আধানের পরিমাণ সবসময় ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার গুণিতক হবে। মানে আমার একটা ইলেকট্রন হতে পারে, আমার দুটো ইলেকট্রন হতে পারে, আমার তিনটে ইলেকট্রন হতে পারে, আমার চারটে ইলেকট্রন হতে পারে, আমার পাঁচটা ইলেকট্রন হতে পারে, কিন্তু আমার 3.2 ইলেকট্রন হবে না। আমার ওগুলো তো হবে, তাহলে আমার পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এগুলো সব হয়ে যাবে। ঠিক আছে, পাঁচটা ইলেকট্রন এগুলো সব হবে। কিন্তু আমি যদি বলি 1.5 ইলেকট্রন, হবে না। আমি যদি বলি কারুর কাছে ইলেকট্রন রয়েছে 2.53 ইলেকট্রন, হবে না। আমি যদি বলি যে কারুর আধান হচ্ছে 3.1 ইলেকট্রন, হবে না। আমি যদি কাউকে বলি যে 10001.2 ইলেকট্রন, হবে না। ঠিক আছে, তার মানে আমাদের কি হতে হবে, একটা পূর্ণ সংখ্যার গুণিতকে কিন্তু এটা হতে হবে। ঠিক আছে, যেটাকে আমি যদি গাণিতিক ভাবে বলি তাহলে আমি কি বলবো, তাহলে আমি বলবো যে কিউ ইজ ইকুয়াল টু এনই। ঠিক আছে, বা আমি বলে দিই প্লাস মাইনাস এনই, মানে এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তার উপর কোনো ম্যাটার করছে না। তাহলে কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এনই, এটাকেই কি বলা হয়, এটাকেই বলা হয় আধানের কোয়ান্টায়ন। ঠিক আছে, তাহলে যদি তোমাকে আধানের কোয়ান্টায়ন লিখতে হয় তাহলে কিন্তু নিচে এটা গাণিতিক রূপ বলে অবশ্যই লিখে দেবে। যেখানে এন কি, যেখানে এন হলো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে কি হতে পারে, ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এরকম যে কেউ হতে পারে। ই মানে কি, ই মানে হচ্ছে একটি ইলেকট্রন বা একটি ইলেকট্রন প্রোটনের আধান, তাহলে কি বলবো 1.6 গুণ 10⁻⁻⁹ কুলম্ব। ঠিক আছে, তুমি একটা কথা ভাবো, একটা ইলেকট্রন দিলে একটা ইলেকট্রনের আধান পাবো, তিনটে ইলেকট্রন বার করলেও তিনটে ইলেকট্রনের আধানই থাকবে, তো তখন পজিটিভে আসবে, আমি ইলেকট্রন যেহেতু বার করে নিচ্ছি। তার মানে কতগুলো ইলেকট্রন দিচ্ছি কতগুলো ইলেকট্রন নিচ্ছি এর উপরে ডিপেন্ড করেই তো আমাদের মোট আধান ক্যালকুলেটেড হবে। তার মানে নিশ্চয়ই একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন, চারটে ইলেকট্রন, পাঁচটা ইলেকট্রন, এই হিসেবেই তো ক্যালকুলেট হবে। তো সেইটাই আমি এখানে বলছি। এখানে ই মানে কি, ই মানে হচ্ছে ইলেকট্রনের আধান। এন মানে কি, একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন, না 5 কোটি ইলেকট্রন, সেটা আমি জিজ্ঞাসা করছি। আর কিউ মানে কি, কিউ মানে হচ্ছে আমাদের আধানের পরিমাণ। কিউ মানে কি, কিউ মানে হচ্ছে আমাদের আধানের পরিমাণ। ঠিক আছে, তাহলে এইখান থেকে তোমাদের বেশ কিছু আমাদের কোয়েশ্চেন আসতে পারে, যেগুলো তোমাদের স্কুলে আসতে পারে ব্যাখ্যা দিয়ে। ঠিক আছে, বা তোমাদের ক্লাস 12-এ কাজে লাগবে। বলছে যে কোনো বস্তুতে 2.4 × 10⁻⁻19 কুলম্ব পরিমাণ আধান থাকা সম্ভব কি সম্ভব না। তাহলে যখনই এরকম প্রশ্ন করবে যে কোনো আধান সম্ভব কিনা, তাহলে আমাদের মাথায় এটা আসা উচিত যে এখানে কি একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন এরকম রয়েছে, তাহলে সম্ভব। যদি এরকম হয় যে 1.5 ইলেকট্রন, 1.5 ইন্টু সামথিং ইলেকট্রন, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। ঠিক আছে, ফ্র্যাকশনে আসলে সম্ভব না, যদি পূর্ণ সংখ্যায় আসে তাহলে সম্ভব। তাহলে ক্যালকুলেট করে দেখতে হবে। তাহলে দেখো এখানে আমাদের আধান কত দিয়েছে, কিউ দিয়েছে আমাদের 2.4 গুণ 10⁻⁻19 কুলম্ব। এটা প্লাসে আছে না মাইনাসে আছে কোনো ম্যাটার করে না। ঠিক আছে, আমি এখানে প্লাস মাইনাসে বসাবো না, যদি এটা -2.4 থাকতো তাহলে আমি এটাই বসাতাম। ঠিক আছে, আচ্ছা এবার আমি দেখবো যে আমাদের ই এর মানটা আমাকে মনে রাখতে হবে যে 1.6 × 10⁻⁻19 কুলম্ব, এবং আমাকে দেখতে হবে যে এনটা কি বেরোচ্ছে। যদি এন পূর্ণ সংখ্যা বেরোয় তাহলে ঠিক আছে, যদি না বেরোয় তার মানে ভুল আছে আমার অঙ্কটা। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে ক্যালকুলেশনটা করে ফেলি। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনটা করার জন্য আমি একটু জায়গা করে নিই আমি এবার এখানে ক্যালকুলেশন করি যে কিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু ই। তাহলে এখান থেকে দেখো এন ইজ ইকুয়াল টু কি আসবে, কিউ ডিভাইডেড বাই ই, ইটা এদিকে ভাগে চলে আসলো। তাহলে একটা কথা বলো, কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 2.4 গুণ 10⁻⁻19 কুলম্ব। ই এর মান কত, ই এর মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। কুলম্ব কুলম্ব কেটে যাবে, আর এনটা তো আমাদের একটা সংখ্যাই দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে একটা ভালো জিনিস দেখো, 10⁻⁻19 10⁻⁻19 কেটে গেল। এখান থেকে দেখো পয়েন্ট আমি যদি তুলি তাহলে এখানে 10 আসবে ভাগে, এখান থেকে আমি যদি পয়েন্ট তুলি তাহলে ভাগের ভাগে 10 আসবে, অর্থাৎ উপরে গুণ হয়ে যাবে। তাহলে 10 10ও কেটে গেল, তাহলে পড়ে রইল আমাদের কি 24, আর এদিকে কি 16। 8 দিয়ে কাটো, 3 8 24, 8 2 16, তাহলে 3 ভাগ 2 করলে কত হবে 1.5। তার মানে কি বোঝাচ্ছে, এই যে এন, এনটা কি, এনটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে এন মানে কি ইলেকট্রন সংখ্যা, সেটা দাঁড়াচ্ছে 1.5, 1.5 খানা ইলেকট্রন হবে, হবে না। তার মানে এর উত্তরটা কি হবে, না। তার মানে এত পরিমাণ আধান কিন্তু থাকা সম্ভব না, এটা একটা ভুল ক্যালকুলেশনে আসা আধান, অথবা এই পরিমাণ আধানটা কিন্তু বাস্তবে এক্সিস্টই করবে না। ঠিক আছে, তাহলে এটা বুঝলাম। এবার আমাকে বলছে এইটা কি সম্ভব, আমাকে বলছে যে এবার আধানটা হচ্ছে 24 গুণ 10⁻⁻19 করে দেখতে হবে। তাহলে এইবার আধানটা কত, আধানটা হচ্ছে 24
গুণ 10⁻⁻19 কুলম্ব। অনেকে দেখেই বলছে দাদা আমি দেখেই বলে দিচ্ছি, আগেরটা 2.4 ছিল, এটা 24, এটাও হবে না। আমি বলছি ঠিক আছে, আমি একটু চেক করে দেখি, আমি তো তাড়াতাড়ি করতে পারি না, তাহলে আমি একটা কাজ করি যে 1.6 গুণ 10⁻⁻19 কুলম্ব। তাহলে আমাকে এই ক্ষেত্রেও n বার করতে হবে, তাহলে এই ক্ষেত্রেও কি আমি এটাকে চেক করে নেব। তাহলে আমি একটু চেক করে নিই, আমি তো ফার্স্ট নই তোমাদের মতো। তাহলে আমি একটা কাজ করি, q = ne। তাহলে এখান থেকে n কত হবে জানো বাবা, q / e। তাহলে q মানে কত, q মানে হচ্ছে 24 গুণ 10⁻⁻19, এবং আমাদের এখানে কত আসছে 1.6 গুণ 10⁻⁻19, ঠিক আছে। আচ্ছা এইবারে আমাকে একটা কথা বলো, এখান থেকে 10⁻⁻19 10⁻⁻19 কেটে গেল, 1.6 এর এই পয়েন্টটা আমি যদি তুলি তাহলে ভাগের ভাগে 10 আসছে, দেখো এইখানে ভাগের ভাগে 10 আসছে, তো তাহলে ওই 10টা কোথায় চলে যায়, ওই 10টা তাহলে উপরে চলে যায়। যখনই ভাগের ভাগে কিছু থাকবে সেটা উপরে গুণ হয়ে যায়, তাহলে 10 উপরে গুণ হবে। তার মানে আমার কাছে পড়ে রইলো কি, আমার কাছে পড়ে রইলো হচ্ছে 24 গুণ 10 ডিভাইডেড বাই কি 16। দাদা হবে না, আমি বলছি চেক করি না। 8 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, 8 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, 2 দিয়ে কাটলে এটা কত হবে 5, 3 5 কত আসছে, 3 5 আসছে 15, 15টা ইলেকট্রন হবে না, হবে তো, এটা তো একটা পূর্ণ সংখ্যা। তাহলে 15 কি, 15 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। কিরকম পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে হ্যাঁ এটা কিন্তু আমাদের সম্ভব, ঠিক আছে। তাহলে হ্যাঁ এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব, কারণ এখানে একটা পূর্ণ সংখ্যা পেয়েছি। 15টা ইলেকট্রন সম্ভব তো, ঠিক আছে, 15 জায়গায় 1500 হতে পারতো, সম্ভব। শুধু 1500.1 হবে না, 15.3 হবে না, এরকম হবে না, ঠিক আছে। তারপরটা বলছে, তারপরটা আশা করি এবার তোমরা করতে পারবে। কি বলছে, q = 3.2 × 10⁻⁻19। নিজেরা করো ক্যালকুলেশন। n আমাকে বার করতে হবে, আর e মানে আমি কত জানি, e মানে আমি জানি 1.6 গুণ 10⁻⁻19 কুলম্ব। এবার আমাকে বলছে যে এটা সম্ভব কিনা, তাহলে n চেক করব। n মানে কি, n মানে হচ্ছে q/e, তাহলে কি করবো 10⁻⁻19, আর এখানে কত বসাবো 1.6 গুণ 10⁻⁻19। এটা কাটলে কি হবে, ডিরেক্টলি দেখছি যে 1.6 দিয়ে 32 কে কত কাটা যায়, সরি এটা 3.2 আছে তাই তো, তাহলে 16 কে 32 দিয়ে কাটলে কত হবে 2, তাহলে আমার দুটো ইলেকট্রন, তাই এটাও তো আমাদের সম্ভব। তাহলে আমি কি বলবো, এটাও উত্তর বলবো আমি, হ্যাঁ এটাও সম্ভব, ঠিক আছে। তারপরে কি আছে, ঠিক আছে, তাহলে এই অবধি কিন্তু আমাদের অন্য নিউমেরিক্যাল গুলো হয়ে গেল। এরপর আমরা আসল নিউমেরিক্যালে চলে যাবো, ঠিক আছে। এইবার এখান থেকে তোমাদের পরীক্ষা যে নিউমেরিক্যাল গুলো আসবে সেগুলো আমি করাচ্ছি। প্রথমে কি বলছে, প্রথমে বলছে 1 কুলম্ব আধানে ইলেকট্রন সংখ্যা কত। 1 কুলম্ব আধান, তাহলে q = কত, 1 কুলম্ব ইলেকট্রন সংখ্যা, তার মানে n জিজ্ঞাসা করছে, ঠিক আছে। আচ্ছা আমরা জানি যে e = কত 1.6 গুণ 10⁻⁻19। কি করে বুঝলাম, কারণ দেখো q আর n দিয়ে আমি একটাই ফর্মুলা জানি, q = ne, তাহলে তো আমাকে e জানতে হবে, তাই আমি এটা লিখে নিলাম। এবার আমি জানি যে q = ne, তাহলে এখান থেকে দেখো n মানে কত হয়, q ভাগ e। তাহলে q মানে কত, q মানে দিয়েছে 1 কুলম্ব, তাহলে উপরে 1 পড়বে, আর নিচে কত আছে 1.6 গুণ 10⁻⁻19। এটাও কুলম্বে ছিল, এটাও কুলম্বে ছিল, তাহলে কুলম্ব কুলম্ব কেটে গেল। এবার আমাকে একটা কথা বলো, 1/1.6 গুণ এখানে 10⁻⁻19, উপরে গেলে কত হবে 10⁻+19। এবার আমি একটা কাজ করি, ওপরে 10 দিয়ে গুণ করি, নিচে 10 দিয়ে ভাগ করি, ঠিক আছে। আমি কি করলাম, বা একটা কাজ করো, এখান থেকে পয়েন্টটা তুলে দাও, তাহলে কি হবে এখানে 10 গুণ হয়ে যাবে। তাহলে এবার দেখো ওপরে 10 রয়েছে, নিচে রয়েছে 16, আর এখানে কত আছে, এখানে রয়েছে 10⁻19, তাই তো। এখান থেকে তুমি আর একটা 10কে বাদ দিয়ে দাও, কি করবো 10⁻19 কে আমি এরকম লিখতে পারি, 10⁻19 কে আমি লিখতে পারি যে 10 গুণ 10⁻18। দেখো কিছুই না, এখানে 10 লেখা মানে কি 10⁻1, আর এখানে 10⁻18, তাহলে 18 আর 1 করলে সেই 19ই আসতো, তাই 10⁻19 কে আমি কেরামতি করে লিখলাম 10 গুণ 10⁻8। কি লাভ হলো, দেখো এখানে লাভটা হলো আমার যে এই যে ওপরে 10 গুণ 10 আছে ওটাকে আমি লিখতে পারি 100, এই যে 10 গুণ 10 আছে এটাকে আমি লিখতে পারি কত 100, ডিভাইডেড বাই থাকলো আমাদের 16, আর এদিকে থাকলো কি 10⁻18। তাহলে 100 কে 16 দিয়ে ভাগ করলে কত হবে 6.25, ঠিক আছে। 100 কে 16 দিয়ে ভাগ করলে কত হবে 6.25। ক্যালকুলেটর 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 কোথায় আছে, ক্যালকুলেটর ডিসিপ্লিন টুলে, হ্যাঁ ম্যাথ ক্যালকুলেটর। করবো কত, 100 কে 16 দিয়ে ভাগ, তাহলে 100 ভাগ কই ভাগ 16 করলে কত আসছে দেখো 6.25। তাহলে এই যে 100 ভাগ 16, তাহলে এটা করলে কত আসবে, এটা করলে আসবে আমাদের তাহলে n = 6.25 গুণ পড়লো কত 10⁻18। তাহলে এটাই কিন্তু আমাদের কাছে অ্যান্সার, বোঝা গেল। তাহলে এই যে এখানটা আমরা কি করলাম, আমরা কিন্তু একটু ক্যালকুলেশনটা কেরামতি করে করলাম, যেটাই কিন্তু তোমাদের শিখতে হবে। আমি জানি তোমাদের ক্যালকুলেশনের প্রবলেম আছে, তাই জন্য আমি করে করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে আগেরটা হলো আমাদের কি 1 নম্বর অঙ্ক, এবার চলে যাবো আমরা আমাদের 2 নম্বর অঙ্কতে। বলছে কি, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 10⁶ সংখ্যক ইলেকট্রন, তার মানে ইলেকট্রন সংখ্যা, তাহলে n = কি 10⁶। বলছে প্রবাহী দিয়ে প্রতি সেকেন্ডে কত আধান প্রবাহিত হয়। আধান মানে কি, আধান বা তড়িতাধান মানে হচ্ছে আমাদের কিউ, তাহলে কিউ জিজ্ঞাসা করছে। আমরা জানি যে কিউ = ne, তাহলে ই আমার লাগবে, তাহলে ই বসিয়ে দিই 1.6 গুণ 10⁻⁻19 কুলম্ব। তাহলে এবার আমরা জানি যে কিউ = ne, তাহলে এবার কিউ তো বার করতে হবে, তাহলে কিউ কিউ এর মতো থাক। n মানে কত, n মানে হচ্ছে 10⁶,
ই মানে কত 1.6 গুণ 10⁻⁻19 কুলম্ব। তাহলে এখান থেকে দেখো +6 - 19 তাহলে কত হবে 1.6 গুণ 10⁻+6 - 19 কুলম্ব। তাহলে এটা কত আসছে 1.6 গুণ +6 - 19 তাহলে কত হয় 19 থেকে 6 বিয়োগ করলে 13 তাহলে কত হবে -13 কুলম্ব। তাহলে কিউ কত হচ্ছে, কিউ হচ্ছে আমাদের 1.6 গুণ 10⁻13 কুলম্ব। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, বোঝা গেল? তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর আসছে আমাদের কুলম্বের সূত্র। এবার দেখো কুলম্বের সূত্র কার জন্য অ্যাপ্লিকেবল, কুলম্বের সূত্র অ্যাপ্লিকেবল আমাদের দুটো বিন্দু আধানের জন্য, ঠিক আছে? দেখো বিজ্ঞানী কুলম্ব বললেন যে আমরা বুঝলাম যে ঠিক আছে প্লাস মাইনাস আমাদের বলছি কথাগুলো যে প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, মাইনাস মাইনাসকে বিকর্ষণ করবে, অর্থাৎ সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করবে। আবার আমি বলছি যে প্লাস মাইনাসকে অথবা মাইনাস প্লাসকে পরস্পর আকর্ষণ করবে, অর্থাৎ বিপরীত জাতীয় আধান কি পরস্পরকে আকর্ষণ করবে, তাই তো? কিন্তু কতটা আকর্ষণ করবে, কতটা বিকর্ষণ করবে, সবাই কি নিজেদেরকে একই পরিমাণে আকর্ষণ বিকর্ষণ করবে? নিশ্চয়ই নয়। আবার এটাও নিশ্চয়ই ঠিক যে নিশ্চয়ই তাদের যে আধানের পরিমাণ সেটা এইটা ডিসাইড করবে। তাহলে তিনি একটা জিনিস মাথায় লাগালেন যে নিশ্চয়ই দুজনের মধ্যে যদি আধানটা বেশি থাকে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল বেশি হবে। আবার ধরে নাও দুটো জিনিসকে এরকম জায়গায় রাখা আছে, দুটো জিনিসকে এত দূরে রাখা আছে, কখন বেশি আকর্ষণ বিকর্ষণ হবে? নিশ্চয়ই যখন কাছাকাছি রাখা আছে। তার মানে যত কাছে রাখবো তত কিন্তু আকর্ষণ বিকর্ষণ বলের পরিমাণ আমাদের বেশি হবে, যত দূরে যাবে তত কি আকর্ষণ বিকর্ষণ বলের মান কমবে। তার মানে দূরে যাচ্ছে কমে যাচ্ছে, মানে বিপরীত সম্পর্ক, তাহলে ব্যস্তানুপাতিক হবে। আবার যখন আমি বলছি দুজনের মধ্যে যত বেশি আধান হবে তত বেশি আকর্ষণ বিকর্ষণ হবে, তাহলে যত বেশি হবে তত বেশি হবে, কথাটা আমার কাছে দেখতে হবে। যত আধান কম হবে তত আকর্ষণ বিকর্ষণ বল কম হবে, তার মানে আমাদের সমানুপাতিক সম্পর্ক। তিনি একটা জিনিস তাহলে বিচার করলেন যে এই যে আমাদের আকর্ষণ বিকর্ষণ বল সেটা যদি আমাদের এফ হয় তাহলে এই তড়িৎ বলটা আমাদের Q1 Q2 সমান হবে, যেখানে Q1 Q2 কি, Q1 Q2 হচ্ছে দুটো বিন্দু আধান, কি বলছি Q1 Q2 দুটো বিন্দু আধান। তাহলে এই একটা Q1 বিন্দু আধান, এই একটা Q2 বিন্দু আধান, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের r, এদের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব হচ্ছে আমাদের r। তবে এরা সরলরৈখিকভাবে নিজেদের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বলটা ক্রিয়া করবে, এরা পরস্পর কি করবে সরলরৈখিকভাবে, যদি বিকর্ষণ করে তাহলে এরকম ভাবে আচরণ করবে, যদি আকর্ষণ করতে হয় তাহলে কি হবে, এই যে এদের কেন্দ্র সংযোজককারী একটা সরলরেখা, এদের কেন্দ্র সংযোজককারী একটা সরলরেখা, তাই সেই লাইন বরাবর কিন্তু তারা সরলরৈখিক পথেই কিন্তু নিজেদেরকে আকর্ষণটা করবে, ঠিক আছে? তাহলে এই যে বলটা আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ সেটা তাদের যে আধানটা আছে সেই আধানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এর উপর একটা গান আছে, গানটা একটু ইউটিউবে সার্চ করবে তাহলে মনে থেকে যাবে পুরো, ঠিক আছে? দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটোর গুণফলের সমানুপাতিক এবং তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা কি, এটা বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবার যদি এটা এরকম হয় তাহলে আমি কি একটা কথা বলতে পারি, আমি দেখছি যে বাম দিকে তো একই জিনিস আছে, আর আমার সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যেই আমি দেখবো বাম দিকে একই জিনিস আছে তাহলে কি হবে, বাম দিকে যেই একই জিনিস দেখবো তাহলে সেটাকে আমি তাই বসিয়ে দেবো, তারপর ভ্যারিজের চিহ্ন বসাবো, ডান দিকের জিনিসগুলো গুণ করে দেবো, তাহলে কি হবে Q1 Q2 ডিভাইডেড বাই r স্কোয়ার, এটা গুণে চলে গেল, ঠিক আছে? এইবার আমি একটা কথা বলি যে আমরা কিন্তু এই ভ্যারিজের চিহ্ন দিয়ে কোনো অঙ্ক করতে পারি না, তাই এই ভ্যারিজের চিহ্ন আমাকে তুলতে হবে, তুলে সমান চিহ্ন আনতে হবে, আর সমান চিহ্ন আনতে গেলে এখানে একটা ধ্রুবক বসাতে হয় যেটা কি কে ড্যাশ, যেটা কি, যেটা হচ্ছে আমাদের কে ড্যাশ, ঠিক আছে? এই কে ড্যাশ তাহলে আমি এখানে বসিয়ে দিলাম, আর বাদ বাকিটাও তাহলে আমি এখানে বসিয়ে দেবো যে এফ ইজ ইকুয়াল টু কি হবে কে ড্যাশ Q1 Q2 ডিভাইডেড বাই r এর স্কোয়ার। তাহলে এইখানে এই যে কে ড্যাশটা আছে, এই কে ড্যাশটা কি, কে ড্যাশটা হচ্ছে আমাদের একটা ধ্রুবক, যার মানটা কি, যার মানটা আমাদের কোন এককে আমি এর মান বার করব তার উপর ডিপেন্ড করছে যে সিজিএস না এসআই, এবং আমার ডিপেন্ড করছে যে কোন মাধ্যমের উপর রাখবো। তাহলে আনলাইক আমাদের গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আমাদের কিন্তু এই যে ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট এটা কিন্তু আমাদের মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করছে, যে এটা কি আমাদের জলের মধ্যে রাখছি নাকি আমি তেলের মধ্যে রাখছি নাকি বায়ুর মধ্যে রাখছি নাকি শূন্যস্থানে রাখছি, এটা কিন্তু আমাদের এক্ষেত্রে ম্যাটার করবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, ঠিক আছে? তাহলে আমি কি বলবো, দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটাই হচ্ছে কুলম্বের সূত্র। আবার বলছি, দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল, এই যে এফ তো আকর্ষণ বা বিকর্ষণ বল, ওই দুটি আধানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটাই হচ্ছে কুলম্বের সূত্র। এবার কথা হচ্ছে যে এখানে বিন্দু আধান জিনিসটা কি, দেখো বিন্দু আধান মানে কি, ধরো তুমি আমার থেকে 1 হাত দূরত্বে বসে রয়েছো, তুমি আমাকে দেখতে পাবে, পাবে। 10 হাত দূরত্বে চলে যাও, দেখতে পাবে, পাবে। তুমি যদি 1 মিটার দূরত্বে চলে যাও, দেখতে পাবে, মেবি দেখতে পাবে না, ঠিক আছে? তাহলে যত আমাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে তুমি আমাকে দেখতেই পাবে না, একটা পার্টিকুলার দূরত্বে গিয়ে তুমি আমাকে দেখতেই পাবে না।
তার মানে ওইটাই তোমার কাছে আমার জন্য অসীম দূরত্ব ধরে নেবো আমি, ঠিক আছে? অসীম দূরত্ব ম্যাথমেটিক্যালি মানে কি সব থেকে বড় একটা নাম্বার, কিন্তু এখানে বড় নাম্বার মানে কত? আমি কি দুটো বিন্দু আধানকে একদম অসীমে রেখে দেবো? না, এরকম না। আমি কেবল বলছি যে ধরে নাও, আমি এটার একটা কনসেপ্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেটা তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। আমি বলছি যে এই একটা আমাদের বিন্দু আধান, এই একটা বিন্দু আধান, কখন এদেরকে আমি বিন্দু আধান বলতে পারবো? ধরে নাও আমি কি বলছি, আমি বলছি যে এর এখানে ব্যাসার্ধ করা যায় কিভাবে যেন, ঠিক আছে? হ্যাঁ, এইভাবে করা যায়। দেখো এই যে আমাদের প্রথম যে আমাদের গোলকটা রয়েছে, তার যদি আমি যে ব্যাসার্ধ আছে তাকে আমি আর ধরি, তাকে আমি কি ধরি? তাকে আমি আর ধরি। এটা যদি আর হয়, এদের দুজনের কেন্দ্র সংযোজককারী যে সরলরেখা, তাদের মধ্যে থেকে আমি যদি দূরত্বটাকে আর ধরি, এদের মধ্যেকার দূরত্ব কত? স্মল আর, সেটা হচ্ছে তাদের মধ্যেকার দূরত্ব। সেটা যদি খুব বেশি হয় এদের আকারের থেকে, আয়তনের থেকে, অর্থাৎ এদের যে ব্যাসার্ধ সেটাকে আমি ধরতে পারি, বা আমি এর ব্যাসও ধরতে পারি, তার থেকে যদি অনেকটা বেশি হয়, তাহলেই আমি তখন বলবো যে এরা দুজন একে অপরের সাপেক্ষে, তাদের দূরত্বের সাপেক্ষে বিন্দু আধান। তার মানে বিন্দু আধান এমন না যে আমাদের বিশাল দূরে রাখতে হবে, একটাকে গোবরডাঙ্গায় রাখতে হবে, একটাকে আমাকে একদম শিয়ালদায় রাখতে হবে, এরকম ব্যাপার না। আমাকে এমন পার্টিকুলার দূরত্ব রাখতে হবে যাতে তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা তাদের আকারের থেকে যথেষ্ট বড় হয়ে যায়, তখনই তাদেরকে একে অপরের আমি বিন্দু আধান কনসিডার করব, ঠিক আছে? এটাই হচ্ছে বিন্দু আধানের শর্ত। কি বলবো? এটা হচ্ছে বিন্দু আধানের শর্ত। এগুলো বেশ কিছু ছোট ছোট কনসেপ্টের জিনিস, যে কনসেপ্টের জিনিসগুলো তোমার যত ক্লিয়ার থাকবে, তুমি ক্লাস 12-এ গিয়ে তত বেশি আরামসে পড়তে পারবে, এবং তুমি যেই নিট বা এইচএস ভালোভাবে কিন্তু ক্র্যাক করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে কুলম্বের সূত্র আমি বলেই দিয়েছি যে বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, সমধর্মী আধান বিকর্ষণ করে, কিন্তু এই আকর্ষণ বিকর্ষণের মান কত হবে সেটা মাপার জন্য চার্লস অগাস্টিন দ্য কুলম্ব 1785 সালে একটি সূত্র দেন। যে সূত্রটা কি? দুটি স্থির বিন্দু আধানের মধ্যে, দেখো এখানে স্থিরের কথা বলা হচ্ছে, তাহলে এটা কি স্থির তড়িতের ক্ষেত্রে আমরা কনসিডার করছি। স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যেটা আমি গাণিতিক রূপে লিখেছিলাম সেটাই ভাষায় লিখতে হবে, তাহলেই সূত্র হয়ে যাবে। এই বল আধান দুটির সংযোজককারী সরলরেখা বরাবর ক্রিয়া করে, যেটা আমি বুঝিয়ে দিলাম। তাহলে গাণিতিক রূপ কি? গাণিতিক রূপ এখানে লেখা আছে যে Q1 Q2 দুটো বিন্দু আধান, তাদের মধ্যবর্তী দূরত্ব r, এবং তারপরে গাণিতিক রূপ আমি এই পেজে করে দিয়েছি, ঠিক আছে? তাহলে একদম ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার আমাকে বলছে কে এর একক, ঠিক আছে? দেখো কে এর একক আমি যদি বার করতে চাই তাহলে আমাকে একটু ফর্মুলাটা আবার লিখতে হবে। দেখো F ইজ ইকুয়াল টু কি? F ইজ ইকুয়াল টু K ড্যাশ Q1 Q2 ডিভাইডেড বাই r স্কোয়ার। তাহলে এখান থেকে বলো তো আমাদের K ড্যাশের ফর্মুলা কি? K ড্যাশের ফর্মুলা কিছুই না, এখান থেকে r স্কোয়ার ভাগে আছে, তাহলে এদিকে গুণে চলে যাবে, তাহলে কি হবে? F ইন্টু r স্কোয়ার হয়ে যাবে। আর এদিকে Q1 Q2 গুণে আছে K ড্যাশের সাথে, ওটাকে তাহলে এদিকে পাঠালে ভাগে চলে যাবে, তাহলে কি হবে? এখানে Q1 এখানে Q2। এবার আমাকে একটা কথা বলো, এবার আমাকে যদি K ড্যাশের একক বার করতে হয়, K ড্যাশের একক বার করতে হয়, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে ফোর্সের একক বার করতে হবে। তাহলে যদি আমি এসআই তে বলতে চাই, ঠিক আছে, আমি প্রথমে এসআই বার করছি, তাহলে এসআই তে কি বসাবো? ফোর্সের জায়গায়, ফোর্স মানে বল, তাহলে কি বসাবো? নিউটন। আমাদের রেডিয়াস মানে কি? রেডিয়াস না, দূরত্ব, তাহলে দূরত্ব কি হবে? আমাদের মিটারে বার করবো, তাহলে মিটার কি হবে? মিটার, তার স্কোয়ার আছে, তাহলে কি হবে? মিটার স্কোয়ার। এখানে Q1 মানে কি? আধান, আধানের একক কি? কুলম্ব। Q2 আধান, তাহলে আধানের একক কি? কুলম্ব। তার মানে আমাদের এককটা কি আসছে? নিউটন মিটার স্কোয়ার, কুলম্ব ভাগে আছে স্কোয়ারে, তার মানে কি হবে? কুলম্ব 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 স্কোয়ার, ভাগে আছে তার মানে কি? -2, তাহলে কি হবে? নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার বা কুলম্ব ইনভার্স 2, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু আমরা এটার একক বার করতে পারবো। এটাই যদি তাহলে আমাকে সিজিএস এ বার করতে বলে, তাহলে আমি কি করব? যে কে ড্যাশের একক কি বসাবো? নিউটন মানে আমাদের বল, তার জায়গায় এককটা কি বসবে? তাহলে সিজিএস এ ডাইন। মিটারের জায়গায় কি বসবে? সেন্টিমিটার, তাহলে কি হবে? সেন্টিমিটার স্কোয়ার। এবং কুলম্বের জায়গায় তাহলে কি বসাবো? স্ট্যাট কুলম্ব, তাহলে কি বসাবো? স্ট্যাট কুলম্ব -2। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমাদের কে ড্যাশের কিন্তু একক বলছিলাম আমি, ঠিক আছে? আবার ঝড় বৃষ্টি চালু হয়ে গেল বলে আবার নতুন করে করতে হচ্ছে। তো চলো এই পার্ট থেকে আবার চালু করি। বলছিলাম যে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে কে ড্যাশের মানটা কত হয়, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। দেখো আমি যখনই এসআই পদ্ধতিতে আমার ক্যালকুলেশনগুলো করবো, বা আমি এখন যে ফর্মুলার কথা বলছি, তাহলে আমার কে ড্যাশের আমি একটা মান দেখব, সেটা হচ্ছে কে ড্যাশ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট। এটা কখন ব্যবহার করব? যখন আমি বলবো যে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম আমাকে উল্লেখ করে দিয়েছে। যখনই আমি অঙ্ক করব তখন আমার যে ফর্মুলাটা থাকবে না, যে এফ ইজ ইকুয়াল টু কে ড্যাশ Q1 Q2 বাই আর স্কোয়ার, ওই ফর্মুলাটা চেঞ্জ হয়ে তাহলে কি হয়ে যাবে? এফ ইজ ইকুয়াল টু কে ড্যাশের জায়গায় কত হবে? 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এইবার এই যে 1/4 পাই এপসাইলন রয়েছে, এর একটা মানও রয়েছে, যে মানটা হচ্ছে 9 × 10⁹ Q1 Q2 বাই আর এর স্কোয়ার। তাহলে আমরা ডিরেক্টলি কে ড্যাশের মানটাই 9 × 10⁹ আমরা মনে রাখবো, ঠিক আছে? তাহলে এইটা আমরা লিখে ফেলি। তাহলে আমরা লিখবো যে
আমাদের এই যে 1/4πε0 এর মানটা কত? এর মানটা হচ্ছে 9 × 10⁹ কখন? যখন আমি এটা এসআই পদ্ধতিতে কিন্তু বলছি, ঠিক আছে? তাহলে তখন আমরা মনে রাখবো যে কে ড্যাশের মানটা হবে 9 × 10⁹, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি যদি এখানে একটা কথা বলি যে এই যে আমাদের এপসাইলন নট, এটা কি জিনিস? দেখো, এপসাইলন নট কিছুই না, এইটা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। যদি আমাদেরকে বায়ু মাধ্যম বলে তাহলেও আমরা এটাকে ইকুয়াল ধরে নিই, ঠিক আছে? তো বায়ু মাধ্যম বললেও আমরা এটাকেই ধরে নিই জেনারেলি, ঠিক আছে? তবুও আমাদের একদম অ্যাকুরেট কোনটা, যেটা হচ্ছে আমাদের শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে? তাহলে সেটার মান কত হয়? সেটার মান বেসিক্যালি হয় আমাদের 8.85, এটা কত লিখলাম? 8.85 × 10⁻⁻12। এইটা আমাদের এসআই পদ্ধতিতে যা আসবে সেটা হচ্ছে এই ভ্যালুটা আমাদের দেয়। 4π, পাই মানে কি 3.14, তো 1/4 × 3.14 ইন্টু এইটা যদি আমরা করি তাহলে ক্যালকুলেশন করে 9 × 10⁻9 আসে, যেটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এটা আমাদেরকে একদম খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এইটা আমরা কিন্তু মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এইবার আমাকে যদি বলে যে আমাদের সিজিএস এ আমাদের কি, তাহলে গল্প একদম এখানেই শেষ। তাহলে আমি বলবো যে আমাদের যে কে ড্যাশ, সেটা সিজিএস পদ্ধতিতে যদি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম উল্লেখ করে তাহলে তার মানটা হচ্ছে 1, কখন? যখন আমি সিজিএস এ ক্যালকুলেশন করব, ঠিক আছে? তাহলে এইটাও আমরা মনে রাখবো যে সিজিএস পদ্ধতিতে যদি আসে তাহলে আমাদের কোনো চিন্তাই নেই, তাহলে আমরা কি 1 বসিয়ে দেবো। তাহলে টেকনিক্যালি আমাকে একটা কথা বলো তো, যে আমাদের এফ ইজ ইকুয়াল টু কে ড্যাশ Q1 Q2 বাই আর এর স্কোয়ার যখন আসে, যেই আমি দেখবো সিজিএস পদ্ধতিতে সব আছে, তাহলে কি লিখবো? এফ ইজ ইকুয়াল টু কে ড্যাশ, তো এক মানে না লেখাই একই হবে, তাহলে কি লিখবো? Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা কখন লিখতে পারবো? যখন আমাদের সিজিএস ইউনিট হবে, তাই তো? তাহলে আমি এটাকে একটা বক্স করে দিই এবং বলে দিই যে এটা কখন আমরা কাজে লাগাতে পারবো। এটা কাজে লাগাতে পারবো যখন কিন্তু আমাদের সিজিএস এ থাকবে, যখন কিন্তু থাকবে আমাদের সিজিএস এ। সিজিএস এ হতে গেলে আমাকে কি করতে হবে? সিজিএস এ হতে গেলে আমাকে কি করতে হবে সেটা হচ্ছে আমাদের ফোর্সটাকে কিসে থাকতে হবে, মানে বলটা কিসে আসতে হবে বা থাকতে হবে, সেটা হচ্ছে আমাদের কি ডাইন। সেটা কি হবে? সেটা হবে আমাদের ডাইন। আচ্ছা, আমাদের Q1 Q2 এই যে আধানগুলো কিসে হতে হবে? আধানগুলো তাহলে হতে হবে কি আমাদের ইএসইউ আধান বা ইএসইউ কুলম লিখে দিলাম বা স্ট্যাট কুলম লিখে দিই, সব থেকে ভালো। তাহলে আমি কি লিখবো? আমি লিখবো যে আধানগুলো আমাদের স্ট্যাট কুলমে থাকতে হবে এবং দূরত্ব আমাদের কিসে থাকতে হবে? দূরত্ব তাহলে আমাদের সেন্টিমিটারে থাকতে হবে। তাহলে যখন এগুলো হবে তখন আমি কি লিখতে পারবো? আমি এফ ইজ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার লিখে দিতে পারবো। কখন? যখন বায়ু মাধ্যম বা আমাদের কিন্তু শূন্য মাধ্যম থাকবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি কোথায় বলছি সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের মিটে গেল। এবার চলো তাহলে অঙ্ক করা যাক। তাহলে সবার প্রথমে বলছে যে অঙ্কর জন্য ইন্টারেস্টেড থাকতে হবে, ঠিক আছে? অঙ্কতে ভয় পেলে হবে না, অঙ্ক খুবই ইজি, আর অঙ্কতে সব থেকে সোজাভাবে তুমি নাম্বার পেতে পারবে, ঠিক আছে? বলছে 5 কুলম এবং 10 কুলম আধান পরস্পরের থেকে 10 মিটার দূরে অবস্থিত, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে? দেখো, আমাকে বলছে 5 কুলম বা 10 কুলম, তাহলে ধরে নিই যে একটা আধান হচ্ছে Q1, সেটা হচ্ছে 5 কুলম, আর একটা আধান হচ্ছে আমাদের Q2, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে আমাদের 10 কুলম। বলছে কি যে এদের মধ্যবর্তী দূরত্ব কি 10 মিটার, তাহলে আমি কি বলবো যে এদের মধ্যবর্তী দূরত্ব আর সেটা হচ্ছে 10 মিটার। দেখো, একটা কথা আমাকে ভালো করে ভেবে বলো যে এই ক্ষেত্রে প্রত্যেকে কিন্তু আমাদের এসআই পদ্ধতিতে আছে, ঠিক আছে? তাহলে আমার কোনো চিন্তা নেই। এবার আমাকে বলছে যে তাহলে তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান লেখো, তাহলে আমাকে কি বার করতে হবে? আমাকে বার করতে হবে যে আমাদের বল অর্থাৎ এফ সেটা কত। তাহলে সেটাও কিসে বেরোবে? সেটাও আমাদের এসআই পদ্ধতিতে বেরোবে। তোমাদেরকে কিন্তু এগুলো লিখতে হবে যে প্রথম আধান ব্র্যাকেটে Q1 ইজ ইকুয়াল টু 5C, দ্বিতীয় আধান ব্র্যাকেটে Q2 ইজ ইকুয়াল টু 10 কুলম, তাদের মধ্যবর্তী দূরত্ব ব্র্যাকেটে আর ইজ ইকুয়াল টু 10 মিটার, অতএব তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল ব্র্যাকেটে বড় হাতের এফ ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। এটা তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমরা করব যে আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু কুলম্বের সূত্র অনুযায়ী লিখবে যে আমরা জানি বাই কুলম্বস ল, ঠিক আছে? কুলম্বস ল, তোমরা বাংলায় লিখবে কি কুলম্বের সূত্রানুযায়ী, তারপর লেখা চালু করবে। তাহলে কুলম্বের সূত্রানুযায়ী এফ ইজ ইকুয়াল টু কে ড্যাশ Q1 Q2 বাই আর এর স্কোয়ার। এবার আমরা কি জানি? আমরা জানি যে এসআই পদ্ধতিতে, তাহলে আমরা লিখবো যে এসআই পদ্ধতিতে আমরা কি জানি? আমরা এসআই পদ্ধতিতে জানি বায়ু মাধ্যমে এসআই পদ্ধতি প্লাস কি, আমাকে দেখো বায়ু মাধ্যম বলে দিয়েছে, ঠিক আছে? না বলেও আমাদেরকে বায়ু মাধ্যমই ধরে নিতে হবে, ঠিক আছে? যদি না মনে আমাকে মেনশন করে যে অন্য কোনো মাধ্যম আছে, দেখো এখানে কোথাও বলেছে? বলেনি, কিন্তু এখানে দেখো 1/4πε0 দিয়ে দিয়েছে। তাহলে এপসাইলন নট দেখেই আমি বুঝতে পারছি যে কি বায়ু মাধ্যমের কথা বলছে বা শূন্য মাধ্যমের কথা বলছে। তাহলে শূন্য বা বায়ু মাধ্যমের কথা আমি যদি বলি, শূন্য মাধ্যম মানে কি, যখন ভ্যাকিউম, মানে সেখানে কিচ্ছু নেই, ঠিক আছে? শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। এফ ইজ ইকুয়াল টু কি হবে? কে ড্যাশের জায়গায় আমার বসাতে হবে কত? 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর এর স্কোয়ার। এবার মানগুলো বসিয়ে দেবো।
তাহলে আমার এফ এর মান যেহেতু বার করতে হবে 1/4πε0 এর মান কত 9 গুণ 10⁻৯, আমাকে এমনিও মনে রাখতে হয়, আর এরাও দেখো ভদ্রতার খাতিরে দিয়ে দিয়েছে, খুব ভদ্র প্রশ্ন কোডটা, ঠিক আছে। তারপর বলছে কিউ ওয়ান কত 5, তাহলে 5 কুলম বসিয়ে দিলাম। কিউ টু কত 10 কুলম। একটা কাজ করি, আমি তোমাকে একক দিয়ে সবসময় পড়ানো শেখাই না, আমি একটু একক দিয়ে বসিয়ে দেখাচ্ছি। দেখো এই যে কে ড্যাশ, এই কে ড্যাশ মানেই তো 1/4πε0, এর এককটা কি এসেছিল, এর একক এসেছিল নিউটন মিটার স্কোয়ার কুলম্ব -2, ঠিক আছে। আচ্ছা দেখো কিউ ওয়ান মানে কত, কিউ ওয়ান মানে হচ্ছে 5 কুলম, তাহলে দেখো 5 কুলম। কিউ টু মানে কত, কিউ টু মানে দেখো 10 কুলম, তাহলে 10 কুলম ডিভাইডেড বাই আর স্কোয়ার মানে কি 10 মিটারের স্কোয়ার, তাই তো। তাহলে এখানে কি পড়ে থাকলো 10 মিটারের স্কোয়ার। তাহলে আমাকে একটা কথা বলো, আমি যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে 9 ইন্টু 10⁹, এদিকে দেখো এখানে বাদ বাকিগুলো বসিয়ে দিই, তাহলে এখানে কত আসছে 5, এদিকে আসছে 10, 10-এর স্কোয়ার করলে আসছে কত আমাদের 100, তাই তো। তাহলে এখানে 100 বসিয়ে দিলাম। এখানটা দেখো একক পড়ে রয়েছে আমাদের নিউটন মিটার স্কোয়ার কুলম -2, এখানে দেখো কুলম কুলম গুণ হলে কুলম স্কোয়ার, আর এখানে দেখো পার রয়েছে কি মিটারের স্কোয়ার, তাহলে কি হবে মিটার -2 পার মিটার স্কোয়ার, তো তাহলে 1/মিটার স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি মিটার -2, বা তুমি ভাগ দিয়েও লিখতে পারতে, কোনো অসুবিধা নেই। তাহলে একটা কথা ভালো করে দেখো, যেখান থেকে মিটার -2 বা ভাগে মিটার স্কোয়ার এবং মিটার স্কোয়ার কাটা গেল, দেখো এখান থেকে কুলম স্কোয়ার কুলম -2, তার মানে কি ভাগে কুলম স্কোয়ার, তাহলে কাটা গেল, পড়ে রইল আমাদের নিউটন। আর আমি তো ফোর্স বার করছি, বল বার করছি, তার তো একক নিউটনই আসা উচিত, তার মানে আমি ফর্মুলা সঠিক বসিয়েছি। তাহলে আমি যে পদ্ধতি, যারা আমার কাছ থেকে আগেও পড়েছো তারা জানো যে আমি সবসময় এরকম একক বসিয়ে বেশিরভাগ অঙ্কগুলো তোমাদেরকে শিখিয়েছিলাম, তাহলে আমরা বুঝতে পারবো যে আমি কি সঠিক ফর্মুলা বসিয়েছি, বসাতেই পারি, ঠিক আছে। তাহলে তখনও কখনো যদি তুমি ডাউটফুল হও যে এই ফর্মুলাটা আমি ঠিক বসিয়েছি কি বসাওনি, তুমি এককগুলো ভেঙে দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে সঠিক জিনিস বসাচ্ছ কিনা তোমরা, ঠিক আছে। আচ্ছা এবার একটা ক্যালকুলেশন করি, 10 দিয়ে যদি আমি 100কে কাটি তাহলে কত হবে, এখানটা 10, তাহলে এবার দেখো 5 নং 45, তাহলে এফ ইকুয়াল টু কত আসবে, 5 নং আসলো আমাদের 45 গুণ 10⁹9, আর এখানে 10⁻1 পড়ে রয়েছে, তাহলে কত হবে 10⁸8, 9 থেকে 1 বিয়োগ হয়ে যাবে যেহেতু ভাগে আছে। আচ্ছা এটাকেই আমরা লিখতে পারি 4.5 ইন্টু 10⁹9, আমি 10 দিয়ে ভাগ করলাম, 10 দিয়ে গুণ করলাম, একে 10 দিয়ে ভাগ করলে কত হবে 4.5, আর একে 10 দিয়ে গুণ করলে কত হবে 10⁹9, তাহলে আমি হয় প্রথমটা উত্তর লিখতে পারি, নয় দ্বিতীয়টা উত্তর লিখতে পারি, ওটা আমার ইচ্ছা, ঠিক আছে। তাহলে 45 ইন্টু 10⁸8 নিউটন বা 4.5 ইন্টু 10⁹9 নিউটন, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপর আমাদের দ্বিতীয় প্রশ্ন কি বলছে দেখা যাক। দ্বিতীয় প্রশ্ন বলছে আয়রন নিউক্লিয়াসের মধ্যে দুটো প্রোটনের ভিতর কত কুলম্বীয় বিকর্ষণ বল ক্রিয়া করবে। আচ্ছা তাহলে আমাকে কি বলেছে, বিকর্ষণ বল, অর্থাৎ আমাকে এফ জিজ্ঞাসা করছে, অর্থাৎ আমাকে বল জিজ্ঞাসা করছে, ঠিক আছে। বলছে দেওয়া আছে, তাহলে তোমরা লিখবে যে কুলম্বীয় বিকর্ষণ বল ব্র্যাকেটে এফ। কুলম্বীয় বিকর্ষণ বল কেন, ওই যে আমাদের কুলম্বের সূত্র থেকে বলটা এসছে, তাই একে আমরা কুলম্বীয় বিকর্ষণ বল বলে থাকি, বা কুলম্বীয় আকর্ষণ বল হতে পারে, বা আমরা বলে থাকি যে স্থির তাড়িতিক আকর্ষণ বা বিকর্ষণ বল, ঠিক আছে। এফ মানে কি আমরা সবসময় বলবো, আমি কুলম্বের সূত্রের ওখানটায় লিখে দিই, এই যে এখানে আমরা এফ লিখছি না, এই এফটাকে আমরা বলে থাকি হচ্ছে কুলম্বীয় বল, কুলম্বীয় বল, বা অনেক জায়গায় লেখা থাকতে পারে তড়িৎ বল, বা আমরা বলতে পারি স্থির তাড়িতিক বল। এবার সেটা আকর্ষণ হতে পারে, সেটা বিকর্ষণ হতে পারে, তাহলে স্থির তাড়িতিক বল, এই তিনটে নাম আমরা দিয়ে থাকি, ঠিক আছে। তাহলে কুলম্বীয় বল বা তড়িৎ বল বা স্থির তাড়িতিক বল। আচ্ছা এবার দেখো আমাকে এখানে বলটা জিজ্ঞাসা করেছে, বলছে দেওয়া আছে প্রোটন দুটো দূরত্ব, তাহলে দুটো প্রোটনের মাঝখানে দূরত্ব দিয়েছে, প্রোটনের মধ্যে আমাদের আধান থাকে, তার মানে দুটো বিন্দু আধান হচ্ছে আমাদের প্রোটন, ঠিক আছে। তাহলে আর কত আমাদের 4 ইন্টু 10⁻⁵ এত মিটার, মিটার দিয়েছে মানে কি দেখো আমাকে এসআইতে কাজটা করতে হবে, ঠিক আছে। তাহলে আমি ধরেই চলছি যে আমার কাজটা কিন্তু হবে এসআইতে। তারপর আমাকে কি বলছে, তারপর আমাকে বলছে যে দেওয়া আছে প্রোটনের আধান, দেখো প্রোটনের আধান আমরা এমনিও জানি, তাহলে দুটো প্রোটনের মধ্যে বলেছে, তাহলে প্রোটন একটা প্রোটন আমি কিউ ওয়ান ধরি, একটা প্রোটন আমাদের কিউ টু ধরি, তাহলে কিউ ওয়ান কত লিখবো প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, প্লাস মাইনাস লেখার দরকার নেই, প্লাস মাইনাস আমরা অঙ্ক করার সময় লিখি না। আর একটা প্রোটনের আধান আমরা ধরবো, তাহলে 10⁻⁻19 কুলম। দেখো এই একটা প্রোটন, এই একটা প্রোটন, দুটো প্রোটনের মধ্যে কতটা বল সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথম প্রোটনের আধানটা কিউ ওয়ান, যেটা কি আমাদের 1.6 গুণ 10⁻⁻19 কুলম। দ্বিতীয় প্রোটনের আধান কি কিউ টু, যেটা হচ্ছে আমাদের কি 1.6 গুণ 10⁻⁻19 কুলম। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। এবার আমাকে বলছে কি, এবার আচ্ছা একটা জিনিস আমি আগে করে রেখেছিলাম যে এটা 10⁻⁻15 হবে, তাহলেই কিন্তু এই উত্তরটা আসবে, নাহলে কিন্তু উত্তর অন্য আসবে। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে 10⁻⁻15 ধরে নিই, তাতে আমাদের এই অ্যান্সারটা ম্যাচ করবে। এখানে প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে। তো এটা কত হবে, এটা 10⁻⁻15 মিটার হবে, ঠিক আছে। আর এই অঙ্কটা বেসিক্যালি আমরা যখন জেইনিটের জন্য পড়তে যাই তখন আমাদের যে স্ট্যান্ডার্ড মডিউলগুলো থাকে তাতেও থাকে, তো ওখানেও 10⁻⁻15ই হয়, ঠিক আছে। আর তার ফলে 14.4 নিউটনই আমাদের অ্যান্সার আছে। তো এটাই স্ট্যান্ডার্ড আমাদের ডিজিট যেটা দেওয়া হয় জেনারেলি স্টাডি মেটেরিয়ালগুলোতে, ওই একই কোয়েশ্চেন সব জায়গাতেই কপি করে তারপর পেস্ট করে দেয়। তো এটা 10⁻⁻5 হবে না, এটা 10⁻⁻15 হবে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে প্রত্যেকে এটাও কুলম্ব আছে, এটাও কুলম্ব আছে, তাহলে সবাই কিন্তু এসআইতে আছে, তাহলে আমাদের ফোর্স যেটা আসবে সেটাও কিন্তু আমাদের নিউটনে আসবে, কারণ এসআই।
তাহলে এবার আমরা ফর্মুলা বসিয়ে দিই। তাহলে আমি ফর্মুলা কি লিখবো, যে আমাদের কুলম্বের সূত্র অনুযায়ী, ঠিক আছে, বাংলায় লিখে দিই একটা। তাহলে আমি লিখি যে কুলম্বের সূত্র অনুযায়ী, কুলম্বের সূত্র অনুযায়ী, ঠিক আছে, তোমরা পুরো লিখবে, ঠিক আছে, তোমাদের কাজ বেশি। তাহলে এফ ইজ ইকুয়াল টু কে ড্যাশ Q1 Q2 বাই আর এর স্কোয়ার। কিছু বলেনি মানে আমি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম ধরে নেবো, ঠিক আছে। তাহলে আমি এখানটা কি বলবো, শূন্য মাধ্যম ধরে নেবো, ঠিক আছে, এমনিও তো পরমাণুর ভিতরের কথা বলছে, ঠিক আছে। তাহলে শূন্য মাধ্যমে আমি বলতে পারি যে এফ ইজ ইকুয়াল টু কি হবে, কে ড্যাশের মান হচ্ছে 1/4πε0, তারপর কি হবে Q1 Q2 ডিভাইডেড বাই আর এর স্কোয়ার। এটা তাহলে আমাকে বসাতে হবে। এবার আমরা এক এক করে কিন্তু ফর্মুলাগুলো বসিয়ে দেবো, মানে মানগুলো বসিয়ে দেবো। দেখো এফ আমাকে বার করতে হবে, ভালো কথা। 1/4πε0 এর মান হচ্ছে 10⁹9, 9 গুণ 10⁹9 ইন্টু Q1 মানে কত, Q1 মানে হচ্ছে 1.6 গুণ 10⁻⁻19। আচ্ছা Q2 মানে কত, 1.6 গুণ 10⁻⁻19 ডিভাইডেড বাই কত হবে আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কত, আর মানে হচ্ছে 4 ইন্টু 10⁻⁻15 মিটার ছিল, তাহলে তার কি হবে, তার স্কোয়ার হবে। আর এর স্কোয়ার, এই স্কোয়ার দিতেই কিন্তু সবাই ভুলে যায়, ঠিক আছে, তার জন্য কিন্তু আমাদের অঙ্কটা ভুল হয়ে যায়। এবার এখানে একটা জিনিস দেখো, 9 ইন্টু 10⁻9 ইন্টু এখানে 1.6 থেকে পয়েন্ট তুলে দাও, তাহলে এখানে কত আসবে, 10 আসবে। 1.6 থেকে পয়েন্ট তুলে দাও, তাহলে এখানে কত আসবে, 10 আসবে। তাহলে এখানে দেখো 10⁻, এখানে -19 তাহলে 19 38, তাহলে 10⁻−38। আবার দেখো ভাগে আছে এখানে আরো দুটো 10, তাহলে কত হবে, এটা 10⁻²। দেখো 1 ডিভাইডেড বাই দুটো 10 মানে কি 100, তার মানে কি হবে 1 ডিভাইডেড বাই 10 এর স্কোয়ার, তার মানে কত হবে 10⁻²। তাই আমি এটাকে শর্টে একবারে এরকম লিখলাম, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো, তারপরে আর কি আছে, তারপর গুণ, এখানে ভাগে দেখো কি পড়ে আছে, এখানে দেখো 16 পড়ে রইলো, তাহলে এখানে দেখো 16 পড়ে রইলো। 10⁻−19 গুলো তোকে তো আগে লিখেই দিয়েছি, তাহলে এখানে 16, এখানে 16 পড়ে রইলো। এখানে 4 এর স্কোয়ার করলে কত হবে, 16 আসবে, গুণ এখানে 10⁻−15 গুণ 2, তার মানে কত হবে, ভাগে 10⁻−30 আসবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই অবধি আমাদের সব কমপ্লিট হয়ে গেল। তাহলে এই পেজটাকে আমি কপি করে নিই, কপি করে নিয়ে পরের পেজে আমরা সলভটা করি, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ড আমাকে দাও, আমি এই পেজটাকে আগে একটু ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দিয়ে আমি সলভটা করি, ঠিক আছে। আচ্ছা দেখো এবার এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করব, ঠিক আছে। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, দেখো এখানে কত আছে, 9 ইন্টু 10⁻9 গুণ 10⁻−38 গুণ 10⁻−2 গুণ এখান থেকে দেখো 16 আর 16 কেটে গেল, পড়ে রইলো শুধু এখানে 16। আচ্ছা গুণ 1 ডিভাইডেড বাই 10⁻30, তাহলে কি হবে, মানে -30, তাহলে কি হবে, উপরে গেলে +30 হয়ে যাবে। এইবার তাহলে এগুলো শুধু ক্যালকুলেট করো, দেখো এখানে 16 পড়ে আছে, এখানে 9 পড়ে আছে, 16 আর 9, তাহলে 6 নং 4, এদিকে কত হবে 4, 144 গুণ, এবার সব করে যোগ করো 10⁻9 -38 -2, আর এখানে কত হবে +30, তাহলে 30 বিয়োগ 38, তাহলে কত হবে -8, +9, তাহলে কত হবে 1, -2, তাহলে কত হবে -1, ঠিক আছে। তাহলে কত আসছে এটা, 144 গুণ 10⁻−1। এবার আমাকে একটা কথা বলো, 10⁻−1 মানে কি, 10⁻−1 মানে কিছুই না, 1 ডিভাইডেড বাই 10⁻1, তার মানে কত আসছে 144 গুণ 1 ডিভাইডেড বাই 10⁻1 মানে 10, তাহলে করলে কত হবে, তাহলে আসবে আমাদের 14.4। দেখো একটা শূন্য আছে তাই এক ঘর আগে পয়েন্ট আসবে, তাহলে 14.4 নিউটন আমাদের অ্যান্সার হবে। তাহলে এইটাই হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমাদের নির্ণেয় যে তড়িৎ বল তার মানটা কত হবে, তার মানটা হবে 14.4 নিউটন, ঠিক আছে। আচ্ছা এরপরের প্রশ্ন কি বলছে, বলছে বায়ু মাধ্যমে দুটো বিন্দু আধানের পরিমাণ যথাক্রমে 20 ইএসইউ এবং 15 ইএসইউ। তাহলে ধরে নিই যে প্রথম বিন্দু আধান ধরে নিই Q1, সেটা হচ্ছে 20 ইএসইউ। দ্বিতীয় বিন্দু আধান কত, সেটা ধরে নিই আমাদের 15 ইএসইউ, প্লাস মাইনাস আমরা এখন দেখবো না। বলছে তারা পরস্পর 10 সেন্টিমিটার ব্যবধানে আছে, তাহলে ব্যবধানটা কত, ব্যবধানটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, ঠিক আছে। দেখো সবাই কিন্তু আমাদের এখানে কিসে আছে, সবাই কিন্তু আমাদের সিজিএসে আছে, তাহলে আমাদের কোনো টেনশন নেই। তারপর আমাকে কি বলছে, তারপর আমাকে বলছে যে আধান দুটোর মধ্যে ক্রিয়াশীল বলের মান কত, তাহলে বলটা কত হবে সেইটা আমাকে বার করতে বলেছে। তাহলে আশা করি এবার বার করতে পারবে। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি, কে ড্যাশ Q1 Q2 বাই আর এর স্কোয়ার, এটা কোথা থেকে পাচ্ছি, কুলম্বের সূত্র থেকে। এবার আমাকে একটা কথা বলো যে আমাদের কে ড্যাশ সেটা কত হয়, সেটা 1 হয় কখন, যখন আমাদের সিজিএস এর কথা বলা থাকবে। এবং দেখো এখানে বলে দিয়েছে বায়ু মাধ্যম, তাহলে কি বলছি আমি, এখানে বলছি যে এটা আমাদের কিন্তু বায়ু মাধ্যমে আছে। তাহলে যখন আমাদের কে ড্যাশ 1 হয়ে যাবে, তাহলে কি হবে, কে ড্যাশ লেখার দরকার নেই। তাহলে আমি কি করব, আমার ফর্মুলাটা হয়ে যাবে যে এফ ইজ ইকুয়াল টু, কে ড্যাশ লেখার দরকার নেই, Q1 Q2 ডিভাইডেড বাই কি আমাদের আর স্কোয়ার। তাহলে এইবার শুধু মানগুলো বসিয়ে দিই। তাহলে আমাকে এফ বার করতে হবে, Q1 কত, Q1 হচ্ছে আমাদের 20, Q2 কত, Q2 হচ্ছে আমাদের 15 ডিভাইডেড বাই আর এর স্কোয়ার। আর এর স্কোয়ার মানে কি 10 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার মানে কি 10 গুণ 10,
তাহলে এখানে 20 আর 15 গুণ করলে কত হবে, আমাদের 300 আসবে। 10 স্কোয়ার মানে 10 গুণ 10, তার মানে 100, তার মানে উত্তর আসছে কত, 3। ফোর্স মানে কি, বলের সিজিএস একক কি, কারণ সিজিএস এ বসাচ্ছিলাম, তাহলে সিজিএস এ উত্তর হবে, তাহলে কি হবে, 3 ডাইন। তাহলে এইটাই হয়ে গেল কিন্তু আমাদের কাছে অ্যান্সার। ঠিক আছে, কেন আমি এটা করতে পেরেছি, কারণ এটা কিন্তু আমাদের সিজিএস এ ছিল, আর সিজিএস আমার কি হচ্ছে, সিজিএস এ কিন্তু আমাদের কে ড্যাশ 1 আসছে যখন কিন্তু সেটা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে আছে। ঠিক আছে, তাহলে 3 নম্বর অঙ্ক হয়ে গেল। নেক্সট যে কোশ্চেনটা বলছে দুটো বিন্দু আধানকে একই রেখে তার দূরত্ব যদি দ্বিগুণ করি তাহলে তাদের কার্যকরী বল কিরূপ পরিবর্তন হবে। এবার এটাকে আমি দুরকম পদ্ধতিতে দেখাচ্ছি। প্রথমে আমি তোমাদেরকে একটা শর্টকাট দেখাচ্ছি, যে শর্টকাটটা অনেকের মাথায় ঢুকবে, অনেকের মাথায় হয়তো না ঢুকতে পারে, বা তৃতীয়বার দেখার পর ঢুকতে পারে। তো একবার দেখে নাও, তারপর আমি এটাকে লং কাটেও তোমাদেরকে দেখিয়ে দেবো। শর্টকাটটা কখন কাজে লাগে, ধরো তোমার এমসিকিউ আছে, তুমি তাড়াতাড়ি করতে চাইছো, অথবা যারা কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বসছো বা কোনো স্কলারশিপ অ্যাডমিশন টেস্টে বসবে বা পরবর্তীকালে নিট যেই দেবে, তাদের কাজে লাগবে। ঠিক আছে, দেখো বলছে দুটো বিন্দু আধানকে একই রেখে তাদের দূরত্ব দ্বিগুণ করেছি। তাহলে আমার দূরত্বটা আমি আরটাকে আমি 2r করে দিয়েছি। এবারে একটা কথা পাবো, যে আমরা পড়েছিলাম না f = 1/r², f = k q1 q2 বাই r², তার মানে কি হবে, f ভ্যারিজেস 1/r²। তাহলে যদি আমাদের কখনো কি বলতে পারি, আমি বলতে পারি যে আমাদের যে r সেটা আমাদের 2 গুণ বৃদ্ধি পেয়েছে, এটাই বলছে তো, যে rটা আমাদের দ্বিগুণ হয়ে গেছে। তাহলে আমাদের f কত হবে, লজিক লাগাও। দেখো r যত বাড়বে f তত কমবে, তাহলে r যদি দুগুণ বাড়ে, যেহেতু এটা স্কোয়ার আছে, তাহলে f কত কমবে, 2 এর স্কোয়ার গুণ কমবে। তাহলে এটা কত গুণ কমবে, তাহলে এটা 2 এর স্কোয়ার গুণ কমবে, তার মানে কি হবে, এটা 4 গুণ কমে যাবে। তাহলে আগে যদি আমাদের ফোর্স f থেকে থাকে, তাহলে এখন ফোর্স কত হবে, f/4 হয়ে যাবে। বোঝা গেল, এরকম ভাবে কিন্তু আমাদেরকে করতে হবে। তাহলে এর উত্তর কি দেবো, এর উত্তর দেবো যে আমাদের কার্যকরী বল পূর্ববর্তীর থেকে 1/4 হয়ে যাবে, বা 4 গুণ হ্রাস পাবে, এরকম উত্তর দিতে হবে। ঠিক আছে, তাহলে উত্তরটা কি হবে, উত্তরটা হবে যে 4 গুণ হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে কিন্তু আমাকে করতে হবে। এবার চলো লং কাটটা দেখা যাক। ঠিক আছে, তাহলে এটাকে একটু মুছে দিই। হ্যাঁ, বেশি মোছা হয়ে গেছে। একটা কাজ করি, এটাকে এরকম রেখে দিই। ঠিক আছে, আচ্ছা এবার আমি কি বলছি, আমি বলছি যে আরটা আমাদের 2r হয়ে গেছে, তার মানে দুটো কেস রয়েছে। তাহলে আমি একটা কাজ করি, আমার একটা হচ্ছে কেস 1 যেটা আমার কি প্রথমে থাকবে, আর একটা হচ্ছে আমাদের কেস 2 যেটা কি আমাদের পরে থাকবে। তাহলে প্রথমবার আমাকে একটা কথা বলো, আমাকে বলেছে আধান আমি একই রাখছি, তাহলে প্রথমবার আধান আমাদের q1 q2ই হবে। ঠিক আছে, একবার ছবি এঁকে বলি বরং, একটা হচ্ছে আমাদের কি q1 আধান, একটা হচ্ছে আমাদের কি q2 আধান, আর তাদের মধ্যবর্তী দূরত্ব আমাদের r, এটা হচ্ছে আমাদের প্রথম কেস। এইবার আমাকে কি বলছে, যে আমি দ্বিতীয় কেসে কি করছি, এই দূরত্বটা আমাদের দ্বিগুণ করে দিচ্ছি, তাই তো। তাহলে দ্বিতীয়বার আমি কি করছি, এই দূরত্বটা আমি দ্বিগুণ করে দিচ্ছি। তাহলে এই আমাদের q1 আর এই আমাদের q2, একটা q1 একটা q2, আর এদের মধ্যবর্তী দূরত্ব আমি 2r করে দিয়েছি, মানে দ্বিগুণ করে দিয়েছি। বলছে কার্যকরী বল আমার কেমন হবে। তাহলে ধরে নিই যে প্রথমবার আমাদের যে f1 সেটা কি হবে, k ড্যাশ q1 q2 ডিভাইডেড বাই r², এইটা হবে। দ্বিতীয়বার আমি যদি আমাদের f2 বার করতে চাই, তাহলে কি আসবে, দেখো দ্বিতীয়বার আমি যদি f2 বার করতে চাই, তাহলে কি হবে, দেখো এখানে সেই একই k ড্যাশ আসবে, q1 q2 আমাদের একই আছে, তাহলে এটাও তাই আসবে। কিন্তু এই দূরত্বটা তো 2r হয়ে গেছে, তাহলে r এর স্কোয়ার তো দিলে হবে না, আমাকে কি দিতে হবে, 2r এর স্কোয়ার দিতে হবে। তাহলে একটা কথা বলো, এখানটা কি আসবে, k ড্যাশ, এখানে কি আসবে q1 q2 ডিভাইডেড বাই, এখানে 2 এর স্কোয়ার করলে কত হবে 4, আর এখানে কত আসবে আমাদের r এর স্কোয়ার। তাহলে এখানটা কি আসবে, এখানটা তাহলে দেখো আসবে আমাদের k ড্যাশ, এখানে কি আসবে q1 q2 ডিভাইডেড বাই কি আসবে, এখানটা আমাদের ডিভাইডেড বাই এখানটা আসবে আমাদের r এর স্কোয়ার। আর দেখো আমি এই 4টাকে কি করতে পারি, আলাদা করে ভাগ করে দিতে পারি। ঠিক আছে, দেখো 4টাকে আমি আলাদা করে লিখলাম। তাহলে এইবার আমাকে একটা কথা বলো, যে আমাদের বাদ বাকি পোর্শনটা কি তোমার চেনা চেনা লাগছে, ওই জন্য আমি বুদ্ধি করে এটাকে আলাদা করে নিলাম। দেখো এই পোর্শনটা কিন্তু আমাদের এই যে, তাই তো। তাহলে এর জায়গায় আমি কি লিখে দিতে পারি, এর জায়গায় আমি লিখে দিতে পারি যে আমাদের f2 ইজ ইকুয়াল টু, এখানে কি f1 গুণ 1/4। তার মানে আমি কি বুঝতে পারছি, যে f1 আগে যে বলটা ছিল তার 1/4 অংশ হয়ে গেছে, অর্থাৎ আমি বলতে পারি যে আমাদের বল কি হবে, 4 গুণ কিন্তু হ্রাস পাবে। তাহলে আমি কি বলবো, যে বল 4 গুণ হ্রাস পাবে। ঠিক আছে, বল 4 গুণ হ্রাস পাবে। বোঝা গেল, তাহলে মিললো আমাদের শর্টকাটের সাথে লং কাট। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। বোঝা গেল আমার কথাটা। তাহলে এইরকম ভাবে আমরা এগুলোকে প্রসিড করব। তারপর বলি, তারপর যে আমাকে অঙ্কটা বলছে সেটা বলছে দুটো বিন্দু আধানকে d দূরত্বে রাখলে এদের মধ্যে ক্রিয়াশীল কার্যকর বল f হবে। তাহলে ধরে নিই দুটো বিন্দু আধান হচ্ছে আমাদের q1 q2, একটা হচ্ছে q1 একটা হচ্ছে q2, তখন আমাদের দূরত্বটা কি d, আর তখন ফোর্সটা কি, ফোর্সটা হচ্ছে আমাদের f, তখন ফোর্সটা কি, ফোর্সটা হচ্ছে আমাদের f। তাহলে আমি ফর্মুলা লাগাতে পারি যে f ইজ ইকুয়াল টু k ড্যাশ q1 q2 ডিভাইডেড বাই, দূরত্ব তো d বলেছে, তাহলে r এর স্কোয়ার লিখবো না, কি লিখবো, d এর স্কোয়ার। তাহলে এইটা আমাদের 1 নম্বর হয়ে গেল, এটাকে আমি বক্স করে দিই। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে কি বলছে, এবার আমাকে দ্বিতীয় প্রশ্ন বলছে, মানে দ্বিতীয় পার্ট বলছে, দেখো এদের মধ্যে দূরত্ব কত রাখলে, তাহলে এইবার আমাকে একটা আর দূরত্ব খুঁজতে হবে, যে দূরত্বে ক্রিয়াশীল বল f/3 হবে। তাহলে আমি এটা ধরি যে f/3 মানে আমাদের বলটা এত হবে,
সেটা কত দূরত্বে রাখলে হবে? তাহলে দেখো আধান তো আমাকে চেঞ্জ করবে বলেনি, তাহলে Q1 Q2 আর দূরত্বটা আমাকে বার করতে হবে, তাহলে R স্কোয়ারটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? এখান থেকে R বার করতে হবে। এবার আমাকে একটা কথা বলো, আমি একটা কাজ করতে পারি, আমি এই যে F আছে, F এর জায়গায় এই মানটা বসিয়ে দিতে পারি। তাহলে আমি এর জায়গায় মানটা বসিয়ে দিই K1, এখানে কি হবে Q1 Q2 ডিভাইডেড বাই কি হবে, এখানে ডি স্কোয়ার আসবে, আর এখানে দেখো ভাগে 3 রয়েছে, তাহলে এখানটা 3 বসিয়ে রাখলাম। এদিকটা চলে আসি, এদিকটা যা আছে লিখে দিই, তাহলে Q1 Q2 ডিভাইডেড বাই কি হবে আমাদের R স্কোয়ার। এবার একটা কথা বলো, এখান থেকে কি কি কাটা আছে, দেখো Q1 Q2 কাটা আছে, K ড্যাশ কাটা আছে, পড়ে রইলো তাহলে কি, পড়ে রইলো তাহলে দেখো এদিক থেকে R স্কোয়ার আর এদিক থেকে 3D এর স্কোয়ার। তাহলে এখান থেকে বলো যে আমাদের আর কত আসবে, আর আসবে তাহলে এটার পুরো রুট, তাহলে 3-এর তো রুট করা যায় না, তাহলে কি হবে √3, ডি স্কোয়ারের রুট করলে কত হবে ডি, তাহলে আর ইজ ইকুয়াল টু কত আসলো √3D, তাহলে এটাই হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। বোঝা গেল আমার কথাটা? আমাকে প্রথমবার বলেছিল Q1 Q2 এর মাঝখানে ডি দূরত্ব আছে, আর তখন বলটা হচ্ছে এফ, তাহলে কি বলবো এফ ইজ ইকুয়াল টু কে ড্যাশ Q1 Q2 বাই ডি স্কোয়ার, এটাকে আমি 1 নম্বর ধরে নিলাম। দ্বিতীয়বার বলছে এদের মধ্যে দূরত্ব কত হলে, তাহলে আমি ধরছি যে আমাদের দূরত্বটা আর, তাহলে আর ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক, বলছে তখন ক্রিয়াশীল বল হবে F/3, তাহলে এই যে এখানটা আমি ফোর্স বসাতাম এফ ইজ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার, তাহলে এফ এর জায়গায় কত বসাবো F/3, কে কে এর মতো থাকলো Q1 Q2 বাই আর এর স্কোয়ার, আরটা আমাকে বার করতে হবে। এইবার এই যে এফটা রয়েছে, এফ এর মান তো আমি আগে থেকে ক্যালকুলেট করেছি, তাহলে দ্বিতীয় লাইনে আমি বলতে পারি যে আমি 1 নং সমীকরণ থেকে এফ এর মান বসিয়ে পাই, 1 থেকে এফ এর মান বসিয়ে পাই, ঠিক আছে? এটা আমি বলে দিলাম। তাহলে এর জায়গায় আমি এফ এর জায়গায় মানটা বসিয়ে দিলাম, তারপর কাটাকাটি হয়ে গেল, কাটাকাটি করলে আমি আর এর মান পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এইটাই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, যে আর ইজ ইকুয়াল টু √3D, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন বলছে দুটো সমজাতীয় বিন্দু আধানের আধান দ্বিগুণ করলে দূরত্বও দ্বিগুণ করলে তাদের মধ্যে তড়িৎ বল কেমন হবে। তাহলে ধরি প্রথমবার আমাদের যে আধান আছে, আধানটা ছিল Q1, আমাদের Q2, বলছে সমজাতীয় আধান। সমজাতীয় আধান মানে আমি কি বলছি, সমজাতীয় আধান মানে আমাদের একই মানও হতে পারে, দ্বিগুণ মানও হতে পারে, তাও দুটোই আমাদেরকে কি বলেছে দ্বিগুণ করে দেবো, তাহলে আমি একই ধরে নিই না, অসুবিধা নেই তাতে কোনো, ঠিক আছে? তাহলে আমি ধরে নিই যে দুটোই আমাদেরকে, বা সমজাতীয় বলেছে, সমজাতীয় মানে একই প্রকৃতির, মানে প্লাস প্লাস মাইনাস মাইনাস, ঠিক আছে? আমি Q1 Q2ই ধরে নিই, কোনো অসুবিধা নেই তাতে। দেখো কোনো অসুবিধা ওখানে নেই, বাট আমার পেনে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? তো এটাকে একবার ক্লিয়ার করে নিই, বোর্ড হ্যাং করছে, গরিবের বোর্ড। তাহলে এখানটা কত হবে দেখো, এটা হবে আমাদের Q1, এটা হবে আমাদের Q2, এদের মধ্যবর্তী দূরত্ব আমি ধরে নিই আর। বলছে সমজাতীয় আধানের আধান দ্বিগুণ করলে তাদের মধ্যে তড়িৎ বল কেমন হবে। দেখো দ্বিতীয়বার আমাকে কি বলছে, আধান দ্বিগুণ করেছি, তাহলে এটা কি হবে 2Q1, এটা কি হবে 2Q2, আধান দ্বিগুণ করে দিয়েছি তো। বলছে দূরত্বও দ্বিগুণ করেছি, তাহলে দূরত্বটাও কি হবে 2R হয়ে যাবে। বলছে তড়িৎ বল কেমন হবে, তাহলে প্রথমবার তড়িৎ বল দেখি, দ্বিতীয়বার তড়িৎ বল চেক করবো। তাহলে প্রথমটা আমি F1 ধরছি, তাহলে F1 কেমন হবে বলতো, F1 হবে আমাদের K ড্যাশ Q1 Q2 ডিভাইডেড বাই আর এর স্কোয়ার। এটা তাহলে আমাদের এই অবধি চলে আসলো, তাহলে এটাকে আমি বক্স করে দিই, এটা আমাদের প্রথমবার রইলো, ঠিক আছে, ভালো কথা। দ্বিতীয়বারের জন্য বার করি, তাহলে F2 আমি বার করে দেখি তো, তাহলে F2 কত আসবে, F2 দেখো K ড্যাশ তো থাকলো, এবার Q1 লিখবো নাকি 2Q1 লিখবো, নিশ্চয়ই 2Q1 লিখবো, গুণ এখানে কি Q2 লিখবো নাকি 2Q2, নিশ্চয়ই 2Q2 লিখবো, এখানে যা আছে তাই লিখবো। নিচে আমি কি লিখবো আর এর স্কোয়ার, না এখানে 2R রয়েছে, তাহলে 2R এর স্কোয়ার লিখবো, তাহলে এখানে কত হবে 2R এর স্কোয়ার। তাহলে এখানটা একটা জিনিস দেখো K ড্যাশ, এখানে দেখো 2 গুণ 2 তার মানে কত হবে 4, তাহলে 4Q1 Q2 ডিভাইডেড বাই এখানে কত হবে 2 এর স্কোয়ার মানে 4, আর এর স্কোয়ার মানে আর এর স্কোয়ার, তাহলে এখানে দেখো আর থাকলো। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখান থেকে 4 আর এখান থেকে 4 কাটা যাচ্ছে, তাহলে পড়ে রইলো কি, পড়ে রইলো হচ্ছে আমাদের K ড্যাশ Q1 Q2 ডিভাইডেড বাই আর এর স্কোয়ার, এটা আসলে আমাদের F2 এর মান। কিন্তু ভালো করে দেখো এইটাও তো আমাদের একই মান দিচ্ছিল, তার মানে নিশ্চয়ই এটা আমাদের F1 এর সমান। তার মানে এখান থেকে আমি কি পেলাম, এখান থেকে আমি পেলাম যে আমাদের এই যে কন্ডিশনটা আছে, এখানে বলের কোনরূপ পরিবর্তন হবে না, আর সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বলের কোনরূপ পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে এরকম ভাবে কিন্তু আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। এইবার একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা তোমাদের বেশি কাজে লাগবে ক্লাস 12-এ উঠে, ঠিক আছে? তাও এখানে একটা অঙ্ক দেওয়া ছিল, আমি সেটা তোমাদেরকে করিয়ে দেবো, ঠিক আছে? দেখো আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে যে অন্য কোনো মাধ্যমে কে ড্যাশের মান যদি বার করতে হয় তখন আমাকে কি করতে হবে। দেখো আমাকে যদি বলে এসআই মাধ্যম বার করতে, তাহলে আমি কিছুই করবো না, আমার যে কে ড্যাশ, সেই কে ড্যাশের জায়গায় আমি লিখবো 1/4πε0 লিখছিলাম বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে, এখন লিখবো 4πε ঠিক আছে, সরি এম, এপসাইলন এম মানে কি, এপসাইলন এম মানে তখন যেমন বলছিলাম শূন্য বা বায়ু মাধ্যমে, এবার বলবো এটা যে কোনো মাধ্যম, ঠিক আছে? তাহলে বাকি অন্য যে কোনো মাধ্যম, কাঁচ মাধ্যম হতে পারে, জল মাধ্যম হতে পারে, যে কোনো মাধ্যম হতে পারে, ঠিক আছে? কাঁচের মধ্যে তো যদিও তড়িৎ যায় না, ওটা আলাদা ব্যাপার। তাহলে আমি কি বলবো যে অন্য যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা,
ঠিক আছে? আচ্ছা এইবার এটা তো গেল। এখানে একটা ফর্মুলা আছে যে এই যে এপসাইলন এম, এই এপসাইলন এম এর ফর্মুলা কি? সেটা হচ্ছে কে ইন্টু এপসাইলন নট। এখানে এপসাইলন নট মানে কত? এপসাইলন নট মানে হচ্ছে 8.85 ইন্টু 10⁻⁻12। এটা আমরা এসআই তে মান আগেও দেখেছিলাম। আর এখানে এই কে জিনিসটা কি? কে জিনিসটা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। প্রত্যেক মাধ্যমের একটা নির্দিষ্ট পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে, যেরকম জলের হচ্ছে 82, ঠিক আছে? তাহলে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা কি তোমাদের কাজে লাগবে? না, এটা তোমাদের অত বেশি কাজে লাগবে না। এটা তোমাদের লাগবে হচ্ছে, খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে যখন তুমি ক্লাস 12-এ উঠবে এবং তুমি যদি জয়েন্ট বা নিট দিতে যাও, ঠিক আছে? তাহলে তখন কিন্তু তোমার এটা কাজে লাগবে, ঠিক আছে? এখানে এই দুটো ফর্মুলাই হয়, ঠিক আছে? আর এই দুটো ফর্মুলা কিন্তু ক্লাস 12-এ বেশ কাজে লাগে, ঠিক আছে? তাহলে এই অবধি আমাদের হলো কি এসআই। তোমাদের কোনটা আসতে পারে যদি আসে, তাহলে সেটা হচ্ছে আমাদের সিজিএস। সেখানে আমি কে ড্যাশ ইজ ইকুয়াল টু ধরবো 1/k। যেখানে দেখো সিজিএস পদ্ধতিতে আমাদের যে কে, ওটাকেই আমি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে পারি। ওটাকেই আমি কি বলতে পারি? মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবং এইটাই না মাধ্যমের তড়িৎভেদ্যতারও সমান হয়, তাহলে এটাকেই আমি বলতে পারি মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে? তাহলে এটা কখন বলবো? এটা আমি বলবো সিজিএস পদ্ধতিতে, ঠিক আছে? তাহলে সিজিএস পদ্ধতি যখন হবে তখন আমি কে ড্যাশের জায়গায় 1/k ধরবো। তো কেন করালাম? কারণ তোমাদের সহায়িকাতে একটা কোয়েশ্চেন দেওয়া ছিল, যেটা আমি করিয়ে দিতে চাই, যেটা হচ্ছে এইটা। বলছে কি? বলছে নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল শূন্য স্থানে হচ্ছে 9 নিউটন, ঠিক আছে? সরি 9 ডাইন, ঠিক আছে? আচ্ছা ডাইন বলেছে, তার মানে কি এটা সিজিএস পদ্ধতি। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতি। এইবার এই সিজিএস পদ্ধতিতে যখন হচ্ছে, তাহলে আমি কি বলতে পারি? দুটো বিন্দু আধানের মধ্যে, ঠিক আছে, তাহলে দুটো বিন্দু আধান ধরে নিই যে আমাদের কি, বা ওখানে করার দরকার নেই, এদিকেই করি। দেখো আমাকে কি বলছে? আমাকে বলছে দুটো বিন্দু আধান, তাহলে একটা বিন্দু আধান হচ্ছে Q1, একটা বিন্দু আধান হচ্ছে Q2। ধরে নিই তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে আমাদের আর তো কিছু বলে দেয়নি আমাকে। বলছে তাদের মধ্যবর্তী বল শূন্য স্থানে, তাহলে শূন্য স্থান এটা হচ্ছে আমাদের শূন্য স্থান। তাহলে শূন্য স্থানে তাদের মধ্যবর্তী যে বল F, সেটা হচ্ছে আমাদের 9 ডাইন। এবার আমাকে একটা কথা বলো, সিজিএস পদ্ধতি যেহেতু আছে, এটা তো সিজিএস পদ্ধতিতে হচ্ছে, তাহলে সিজিএস পদ্ধতিতে এফ এর ফর্মুলা কি হয়? কে ড্যাশের মান হচ্ছে 1, তাহলে লেখা লাগে না? তাহলে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটাই আমাদের ফর্মুলা ছিল। তাহলে এবার একটু মানটা বসিয়ে দিই। দেখো এফ এর মান কত বলছে আমাদের? 9 ডাইন, তাহলে এফ এর জায়গায় আমি 9 লিখতে পারি, আর এদিকে যা আছে আমি রেখে দিলাম। তাহলে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, সেটা হয়ে গেল কি আমাদের 9। তাহলে এটাকেও আবার বক্স করে দেবো, কারণ এটা আমাদের পরে কাজে লাগবে। আমরা জানি এই ধরনের যত অঙ্ক দেবে, যখনই দেখবে দুটো করে কেস থাকছে, তাহলে একটা কেস আমি করে নেবো, তারপর দ্বিতীয় কেস আমরা সলভ করতে আসবো। এবার দেখো দ্বিতীয় কেস কি বলছে। দ্বিতীয় কেস আমাকে বলছে যে আমাদের, দেখো দ্বিতীয় কেস কি বলে। দেখো দ্বিতীয় কেস আমাকে বলছে যে অন্য কোনো মাধ্যমে, দেখো এখানে কি বলছে? আমাকে বলছে অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে আমাদের কি হয়? 4 ডাইন হয়। তার মানে ওই যে আমাদের কেসটা ছিল যেখানে আমাদের কি Q1 এবং Q2 আধান ছিল, আর তার মধ্যবর্তী দূরত্ব আমাদের আর ছিল, ওটাকে নিয়ে আমি অন্য কোনো মাধ্যমে নিয়ে গেছি। তাহলে সেটা কি? অন্য কোনো মাধ্যম, তাই তো? তাহলে সেই মাধ্যমে নিয়ে গেলে বলছে কি মাধ্যমের তড়িৎভেদ্যতা কত। তা আমরা জানি যে মাধ্যমের তড়িৎভেদ্যতা কি? মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, বা যদি পরাবৈদ্যুতিক ধ্রুবকও জিজ্ঞাসা করতো, সেটা হচ্ছে কে, নট কে ড্যাশ। তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো যে আমাদের এফ ইজ ইকুয়াল টু, অন্য কোনো মাধ্যমে ফর্মুলাটা কি বললাম? যে কে ড্যাশ Q1 Q2 বাই আর এর স্কোয়ার, কিন্তু কে ড্যাশের মান 1 নয়, বরং কি লিখবো? বরং আমি লিখবো যে 1/k Q1 Q2 বাই আর এর স্কোয়ার, এটা লিখবো। এবার আমাকে একটা কথা বলো যে আমাদের এফ এখন কত বলেছে? 4 ডাইন বলেছে, তাহলে এই জায়গায় আমি 4 লিখতে পারি। এই জায়গায় আমাদের থাকলো কি 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানটা দেখো পেয়ে যাচ্ছি না আমি? হ্যাঁ পেয়ে যাচ্ছি। তাহলে ওর জায়গায় আমি এখানে লিখতে পারি যে এটা 9, আর এটাকে আমি বলে দিতে পারি যে এটা কি আমাদের 1 নম্বর, আর এখানটা আমি বলে দিতে পারি কি এটা আমি 1 নং থেকে পাই, এটা পাচ্ছি আমি 1 নম্বর থেকে, ঠিক আছে? তাহলে এইবার আমাকে একটা কথা বলো, 4 ইজ ইকুয়াল টু 1/k ইন্টু 9, তাহলে আমি কেটাকে এদিকে পাঠিয়ে দিতে পারি, তাহলে কে এদিকে চলে আসলো। 4 তাহলে এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে? 9 ডিভাইডেড বাই 4। তাহলে 4কে আমি যদি 9 দিয়ে 9কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 2.25। বোঝা গেল? তাহলে এটাই হয়ে গেল কি আমাদের কে এর ভ্যালু, আর কেই তো মাধ্যমের তড়িৎভেদ্যতা, সেটাই তো জিজ্ঞাসা করেছিল। তাহলে এইটাই হয়ে যাবে আমাদের কিন্তু উত্তর, যে 2.25। বোঝা গেল? তাহলে এরকম ভাবে কিন্তু আমাদেরকে অঙ্কটা করতে হবে, তাই জন্যই কিন্তু আমি এই অঙ্কটা এরকম ভাবে দেখালাম, ঠিক আছে? তাহলে আশা করি এই অঙ্কটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো। তো এইটা হচ্ছে আমাদের আরেকটা অঙ্ক আছে, আর এই অঙ্কটার যে ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনটা করার পর আমি দেখাবো যে তোমাদের হাল কি হবে। তো জেনারেলি এই ধরনের ক্যালকুলেশনগুলো টিচার্সরা অ্যাভয়েড করে যাতে টাইম কম লাগে, বাট আমি দেখাবো, কারণ স্টুডেন্টদের দেখা যায় যে এই কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প্ট করার সময় এরকম কোয়েশ্চেন স্কুল টুলে চলে আসে, মাধ্যমিকও এসে যেতেই পারে। তো তখন গিয়ে লাস্টে তারা ক্যালকুলেশন করতে পারে না, কারণ বহুত লম্বা একটা ক্যালকুলেশন হয়, আর তারা ক্যালকুলেশন কি করে করবে সেটাই বুঝতে পারে না। আমি করবো।
বলছে 10 সেন্টিমিটার ব্যবধানে দুটো বিন্দু আধানের মধ্যে একটি আধানের পরিমাণ অন্যটির দ্বিগুণ। তার মানে আমার কাছে একটা কেস রয়েছে, যে কেসটা আমি কি বলছি, যে দুটো আধান রয়েছে আমার কাছে, ঠিক আছে। আমি কি বলছি, যে আমার কেসটাতে আমার কাছে দুটো আধান রয়েছে। বলছে একটা আধানের মান যা আর একটা আধানের মান তার দ্বিগুণ, তাহলে একটা কিউ একটা কিউ টু। তাহলে আমি বলতে পারি যে আমাদের কাছে যে কিউ ওয়ান রয়েছে সেটা হচ্ছে আমাদের কি কিউ, আর কিউ টু যেটা আছে সেটা হচ্ছে আমাদের টু কিউ। তুমি চাইলে এক্স ধরতে পারো, তাহলে তুমি বলতে পারো যে একটা যদি আমাদের এক্স হয় তাহলে আর একটা টু এক্স, ঠিক আছে। তাহলে এটা তোমার ইচ্ছা, তাহলে আমি বললাম যে আমি একটা কিউ ধরছি, একটা টু কিউ ধরছি, তোমার ইচ্ছা। তুমি চাইলে এক্স ধরতে পারো, ওয়াই ধরতে পারো, ডাব্লিউ ধরতে পারো, যা খুশি, ঠিক আছে। বলছে 10 সেন্টিমিটার ব্যবধান, তাহলে এদের মধ্যবর্তী দূরত্বটা কত, 10 সেন্টিমিটার। তাহলে আমি কি বলবো, আমি বলবো যে আর ইজ ইকুয়াল টু আমাদের 10 সেন্টিমিটার। বলছে যে ওদের মধ্যবর্তী স্থির তাড়িতিক বলের মান, তাহলে এদের মধ্যবর্তী যে আমাদের ফোর্স, সেই ফোর্সের মানটা কত, সেই ফোর্সের মানটা হচ্ছে 0.1 নিউটন। আচ্ছা একটা কথা বলো, যে এইখানে আমাদের যে আর রয়েছে, আরটার মান হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, কিন্তু আমাদের ফোর্সের মান হচ্ছে নিউটন, তাহলে আমাদের কি হবে, হবে না। নিউটন হচ্ছে আমাদের এসআই, কিন্তু সেন্টিমিটার তো আমাদের সিজিএস, তাহলে দুটো রকম পদ্ধতি হলে তো হবে না। তাহলে একটা কাজ করি, আমরা আগে কি করি, আমরা আগে এই যে সেন্টিমিটারটা আছে, সেন্টিমিটারটাকে আগে আমাদের মিটারে কনভার্ট করে নিই, তাই তো। তাহলে আমি একটা কাজ করব, আমি কি করব, আমি বলবো যে আর ইজ ইকুয়াল টু যে 10 সেন্টিমিটার আছে, ওই সেন্টিমিটারটাকে মিটারে করতে হবে, করতে হলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কি করব, 10 ডিভাইড বাই 100 মিটার, তাহলে মিটার করলে কত হবে, 0.1 মিটার, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে আমি আর এর মানটা পেয়ে গেলাম। এবার আরটাও আমার এসআই হয়ে গেল, ফোর্সটাও আমার এসআই আছে, তাহলে আর কোনো চিন্তা নেই। তাহলে এবার আমাকে একটা কাজ বলছি, যে আমি এখান থেকে ফর্মুলাটা এবার বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমি কি করবো, এবার ফর্মুলা বসাবো। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি হবে, কে ড্যাশ কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই কি হবে আমাদের আর এর স্কোয়ার। এবার আমাকে বলো ফোর্সের মান কত বলেছে, 0.1 নিউটন, তাহলে এখানটা আমি কত বসাবো, 0.1। কে ড্যাশ মানে কি আমাদের এসআই পদ্ধতি, তো এটা কোন পদ্ধতিতে বসাচ্ছি, আমি এসআই পদ্ধতি, দেখো আমি নিউটন বসিয়েছি তাহলে এসআইতে, আবার এটাকে আমি মিটার করে নিয়েছি, আমি এসআইতেই বসাবো, তাহলে এটা এসআই পদ্ধতি। তাহলে এসআই পদ্ধতিতে আমাদের এখানে কি বলেছে, কিছু না বললেও আমরা কি ধরবো, তাহলে শূন্য মাধ্যম ধরে নেবো, ঠিক আছে। কিছু বলেনি মানে আমরা কি করবো, আমরা এটাকে শূন্য মাধ্যম ধরে নেবো। তাহলে শূন্য মাধ্যম মানে কত হবে, 9 গুণ 10⁻৯, ঠিক আছে। কিছু না বললে আমরা শূন্য মাধ্যম বা বাই মাধ্যম ধরবো। ইন্টু কিউ ওয়ান কিউ টু, কিউ ওয়ান কত, কিউ ওয়ান হচ্ছে আমাদের কিউ, আর কিউ টু হচ্ছে কত, কিউ টু হচ্ছে আমাদের টু কিউ, এখানটা থাকলো এরকম, ডিভাইডেড বাই আর এর স্কোয়ার, আর মানে কত, আর মানে হচ্ছে 0.1, তাহলে এখানে কত হবে, 0.1 তার স্কোয়ার, ঠিক আছে। এবার এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এখান থেকে আমাকে একটা কথা বলো, এখানে পড়ে রইলো আমাদের কি, 2 কিউ এর স্কোয়ার ইজ ইকুয়াল টু, বাদ বাকিগুলোকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে এখানে কত হবে, 0.1 এর স্কোয়ার ডিভাইডেড বাই, দেখো এটা এদিকে গুণে ছিল, তাহলে এদিকে আসলে কি হবে, ভাগে আসবে, তাহলে কি হবে 10⁹। দেখো এখান থেকে আমি কি করেছি, আমি বলছি যে এখান থেকে এই যে কিউ আর টু কিউ গুণ করলে কত হবে, 2 কিউ স্কোয়ার, এটা এদিকে পড়ে থাক, এই যে পার্টটা ভাগে আছে ও পাশে পাঠিয়ে দাও, তাহলে সমানের এদিকে আসলে কি হবে, এর সাথে গুণ হবে, তাই দেখো এই পাশে রাখলাম। আর এই যে 9 × 10⁹ এটা এদিকে গুণে রয়েছে, তাহলে এর সাথে এটাকে কি হাঁটাতে হবে, তাহলে ওটা কি হবে, এদিকে আসলে ভাগে চলে যাবে, তাই দেখো ভাগে চলে এসেছে। এভাবে আমরা কিন্তু এটাকে সলভ করবো, ঠিক আছে। কোনাকুনি গুণ করতে গেলে স্টুডেন্টরা ভুল করে। এবার এটাকে কপি করে আমি সলভ করি। তাহলে এই যে আমাদের এখানটা আসলো সলিউশন, কপি হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। তাহলে বাদ বাকি পোর্শনটা আমি উড়িয়ে দেবো, উড়িয়ে দিয়ে আমি এবার ক্যালকুলেট করা চালু করব, ঠিক আছে। উড়িয়ে দিয়ে আমি ক্যালকুলেট করা চালু করব, ঠিক আছে। চলো এবার আমাকে কি বলছে, এবার আমাকে বলছে এই পোর্শনটা, তাই তো। তাহলে এবার আমাকে দেখো এখান থেকে যদি আমাদের কিউ স্কোয়ার আমি লিখি, তাহলে কিউ স্কোয়ার আমি যদি লিখতে চাই, তাহলে এখানটা কত আসবে, দেখো এখানটা আসবে 0.1, এখানে আসবে 0.1 এর স্কোয়ার, নিচে আসবে আমাদের কি 9, দেখো 2 এদিকে গুণে ছিল, তাহলে এদিকে আসলে কি হবে, ভাগে চলে আসবে, আর এখানে কি হবে 10⁹, ঠিক আছে। আচ্ছা একটা কথা বলো, আমি একটা কাজ করতে পারি না, আমি এখান থেকে এই পয়েন্টটা তুলে দিই, পয়েন্ট তুলে দিলে কি হবে, তাহলে এখানে 10 চলে আসবে, যেই 10 চলে আসবে তাহলে আমাকে একটা কথা বলো, তাহলে কি হবে, তাহলে দেখো এইটাই আমি লিখতে পারবো যে ওপরে আছে 0.1 এর স্কোয়ার, স্কোয়ারটা আমি রেখে দিচ্ছি কেন বলো তো, কারণ এদিক থেকে আমাকে স্কোয়ার তুলতে হবে, তো আমাকে তো কিউ এর মান বার করতে হবে, তাহলে এখানে কি থাকলো আমাদের কিউ এর স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, আমি নিচের পার্টটা মুছে দিচ্ছি। এবার আমাদের তাহলে কি লিখতে পারবো, 0.1 স্কোয়ার, এখানে থাকলো 9, এখানে থাকলো 2, এখানে থাকলো 10⁻10, কেন হলো 10, এই যে 9 আর এখানে কিছু নেই মানে 1 রয়েছে, ঠিক আছে। তাহলে 9 আর 1 10। এইবার দেখো আমি যদি কিউ করি তাহলে কি হবে, কিউ করলে 0.1 এর স্কোয়ার, তাহলে যদি আমি স্কোয়ার করি মানে স্কোয়ার রুট করি তাহলে কি হবে, 0.1 পড়ে থাকবে। এখানে দেখলো 9 এর রুট করলে কত হবে 3, 2 এর রুট করা যায় না, তাহলে কি লিখবো √2, আর এখানে কত লিখবো, এখানে 10⁻10 মানে আমার এটা হয়ে যাবে কত 10⁵। যখনই আমি স্কোয়ার রুট করি তখন কি হয় 2 দিয়ে পাওয়ার ভাগ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল। এবার আমাকে একটা কথা বলো, নিচে যদি √2 থাকে তোমার ভাগ করতে পারবে, পারবে না। তাহলে একটা কাজ করি আমি, এটাকে আবার কপি করে নিই, ঠিক আছে, পরের পেজে কি করি। তাহলে এবার আমি এখানে ফাঁকা যাতে হয় তাই জন্য এরকম পেজ চেঞ্জ করে করছি, ঠিক আছে। তোমরা যখন করবে তখন তোমাদের ছোটোর মধ্যেই হয়ে যাবে।
এইবার আমি কি বলছি, এবার আমি বলছি যে কিউ ইজ ইকুয়াল টু, নিচের থেকে যদি আমাকে √2 হাঁটাতে হয় তাহলে কি করবো, ওপরে √2 গুণ করবো। তাহলে একটা কাজ করি, 0.1 গুণ √2 ডিভাইডেড বাই, এখানে তাহলে কি হবে 3 গুণ √2 গুণ √2 করলে কত হবে, ওপরে √2 গুণ করলে নিচেও √2 গুণ করতে হবে। তাহলে √2 মানে এখানে 2, আর এখানে কত পড়ে রইলো, এখানে পড়ে রইলো 10⁵ বোঝা গেল আমার কথাটা। তাহলে এরকম হয়ে গেল। এবার আমাকে একটু মনে রাখতে হবে যে যখনই আমাদের √2 এর ভ্যালু আসবে সেটা 1.41, আর আমি তোমাদেরকে টাস্ক দেবো যে √3 √4 √5 এরকম ভাবে √10 অব্দি সবার ভ্যালুটা মনে রাখবে, তাহলে তোমাদের কাজে দেবে, ঠিক আছে, আর নাহলে কিন্তু করতে পারবে না। √ অব্দি রাখলেও হবে, কোনো অসুবিধা নেই, তবুও √2 মানে কত, 1.41 তোমরা মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি যদি আবার পয়েন্টটা তুলে দিই তাহলে কত হবে, আবার এখানে 10 ভাগে চলে আসবে। তাহলে দেখো এখান থেকে কি হচ্ছে, √2 মানে কত, √2 মানে হচ্ছে 1.41 ডিভাইডেড বাই, এখানে কত হচ্ছে দেখো, এটা 6, আর এখানে দেখো 10⁻⁴ আমি কত লিখতে পারবো, 5 আর 1 মানে 6, তাহলে ভাগে 10⁻⁶ ছিল, তাহলে উপরে লিখতে পারি আমি কত, 10⁻⁻6। এবার আমাকে একটা কেরামতি করতে হবে। কি কেরামতি করতে হবে, দেখো উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, ভাগ করতে তাহলে খুব অসুবিধা। বা একটা কাজ করতে পারি, আমি এখান থেকে পয়েন্টটা তুলে দিই, তাহলে কি হবে, নিচে আমাদের 100 ভাগে চলে যাবে, দুটো ঘর ছিল তাই 100 ভাগে আসলো। তাহলে দেখো 141 কে 6 দিয়ে ভাগ করতে হবে। এবার এটা আশা করি ভাগ করতে পারবে তোমরা, 141 কে 6 দিয়ে ভাগ করতে হবে, 6 দুগুণি 12, তাহলে 12 2 হাতে থাকলো, আর 21 3 ছক, তাহলে পয়েন্ট আনতে হবে, না পয়েন্ট আনতে হবে না, আগে 3, তাহলে কত হবে, 3 6 18, তাহলে কত হবে 18, তাহলে কত হবে 3, এইবার পয়েন্ট আনতে হবে, তাহলে শূন্য আসলো 23.5, তাহলে কত আসলো এটা 23.5 গুণ 10⁻⁻6 ছিল, আবার এখানে -2, তাহলে কত হবে 10⁻⁻8। তাহলে কিউ এর ভ্যালু কত আসলো, কিউ এর ভ্যালু আসলো 23.5 ইন্টু 10⁻⁸, ঠিক আছে। তাহলে 2কিউ এর ভ্যালু কত হবে, 2কিউ মানে এটার সাথে 2 গুণ হবে, তাহলে কত হবে এটা 46, দাঁড়াও 0.5 মানে আরো 1 হয়ে যাবে, তাহলে কত হবে এটা 47 হয়ে যাবে, তাহলে এটা কত হবে 47.0 গুণ 10⁻⁸। তাহলে তোমাকে কি বলেছিল, আধান দ্বয়ের মান বার করতে, এইটাই বেরিয়ে গেল কি আধান দ্বয়ের মান, বোঝা গেল। তাহলে এই যে আমাদের ক্যালকুলেশনটা ছিল, এই ক্যালকুলেশনটা করার পর স্টুডেন্টদের একটাই রিয়াকশন থাকে, সেই রিয়াকশনটা হচ্ছে ঠিক এরকম। তো আশা করি তোমাদের রিয়াকশন এরকমই ছিল, বাট এরকম ক্যালকুলেশন তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের আয়ত্ত হয়ে যাবে, ঠিক আছে। যেমন এখন আমি করতে পারছি, ঠিক আছে, বাট যখন আমি ফার্স্ট টাইম এরকম অঙ্ক করা চালু করছিলাম তখন আমার মনে হচ্ছিল যে কত লেন্দি, কত টাফ, এরকম আমার তখন মনে হয়েছিল, ঠিক আছে। তো ইটস ন্যাচারাল, তো যত প্র্যাকটিস করবে তত তোমাদের এরকম জিনিসগুলো কিন্তু অভ্যেস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কটা ডেফিনেশন করবো, ঠিক আছে, দুটো ডেফিনেশন আছে, দুটো ডেফিনেশন আমরা এবার দেখবো যে ডেফিনেশন কি করে বানাতে হয়, কি করে মুখস্থ না করে কাজ চালানো যায়, ঠিক আছে। প্রথম বলছে এক স্ট্যাট কুলাম, ঠিক আছে। আচ্ছা, এক স্ট্যাট কুলাম, আমরা একটা কাজ করি, স্ট্যাট কুলাম মানে কি, স্ট্যাট কুলাম মানে হচ্ছে আধানের একক। আগে তো আমাকে এটা ভাবতে হবে যে এক স্ট্যাট কুলাম যে জিনিসটা রয়েছে, এই স্ট্যাট কুলামটা কার একক। আমরা জানি যে স্ট্যাট কুলাম মানে কি, আধানের ইএসইউ মানে সরি সিজিএস পদ্ধতিতে একক, তাই তো। তাহলে এটা আমাকে আগে ভাবতে হবে যে আধানের সিজিএস পদ্ধতিতে একক। এবার আমাকে ভাবতে হবে যে আমি আধান দিয়ে কোন কোন ফর্মুলা জানি। তো আমার মাথায় একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা কি, যে ফর্মুলাটা হচ্ছে আমাদের এফ ইজ ইকুয়াল টু কে কিউ1 কিউ2 বাই আর এর স্কোয়ার। এবার আমরা জানি যে সিজিএস পদ্ধতিতে কে এর মান হচ্ছে আমাদের 1, বলা লাগবে না, বায়ু মাধ্যম আমি বলে দেবো তাহলেই হবে। তাহলে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে আমি উল্লেখ করে দেবো, তাহলে কে এর মান আমার 1 হয়ে যাবে। আমি একটা কাজ করতে পারি, আমি বেশ কিছু জিনিসকে 1 ধরে নেবো, তোমরা দেখেওছো যে আগেও আমরা এরকম জিনিস করেছি। দেখো আমি একটা জিনিস বললাম যে আমাদের কিউ1 কিউ2 ইজ ইকুয়াল টু কিউ। কেন বলছি, আমি বলছি যে দুটো যে আমাদের বিন্দু আধান আছে তারা সমজাতীয় ও সমমানের, বা জাতীয় বলার থেকে এখানটা আমরা বলি সমপ্রকৃতির, ঠিক আছে, মানে প্লাস না মাইনাস। তাহলে আমরা কি বলি, আমরা কথাটা বলি যে সমপ্রকৃতির, মানে দুটোই প্লাস প্লাস হবে, নয় দুটোই মাইনাস মাইনাস হবে, এবং সমমানের। তাহলে যদি দুটো সমপ্রকৃতির হয় তাহলে তাদের মধ্যে কি রকমের আকর্ষণ বল বা বিকর্ষণ বল কি কাজ করবে, তাহলে নিশ্চয়ই সমপ্রকৃতির হলে কি কাজ করবে, বিকর্ষণ বল কাজ করবে, নিশ্চয়ই বিকর্ষণ বল কাজ করবে। তাহলে এইটুকু আমরা আপাতত বুঝলাম যে আমাদের কি সমপ্রকৃতির এটা যদি থাকে, কেন সমপ্রকৃতির সমমানের ধরলাম, যাতে আমাদের কিউ কিউ গুণ হলে কিউ স্কোয়ার হয়ে যেতে পারে, ঠিক আছে। এবার দেখো আরেকটা জিনিস আমি ধরবো, কি ধরবো, দেখো আমাদের কে তো 1 হয়ে গেল, এটাকে আমি সমান ধরে নিলাম। তাহলে এবার আমাকে ধরতে হবে যে আর ইজ ইকুয়াল টু কত, আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার। যত রাশিগুলো আছে এক এক বসিয়ে দাও সব, এখানটা কত হবে 1 সেন্টিমিটার। আর আমাদের তাহলে ফোর্সটা কত হয়ে যাবে, ফোর্সটা আমাদের ধরতে হবে 1 ডাইন। কি ধরতে হবে, ফোর্সটা ধরতে হবে 1 ডাইন। দেখো প্রত্যেককে আমি 1 ধরেছি, বায়ু মাধ্যম বললে এটা অলরেডি 1 হয়ে যাবে, তাহলে বায়ু মাধ্যম বলবো তাহলেই কাজ হয়ে যাবে। কিউ1 কিউ2 কে আমি বলছি সমপ্রকৃতির এবং সমমান বলবো, যেহেতু সমপ্রকৃতির বলছি তাই আমাকে কি বলতে হবে, এফ এর সময় আমি বলতে হবে যে বিকর্ষণ বল। তাহলে এইবার আমাকে একটা কথা বলো যে এখান থেকে তুমি ডেফিনেশন তৈরি করতে পারবে, আমি বলছি যে হ্যাঁ পারবে। কি করে পারবে, দেখো এই জিনিসগুলোকে আমরা কাজে লাগাবো, কাজে লাগালেই আমাদের কি ডেফিনেশন হয়ে যাবে, ঠিক আছে।
প্রথম কথা, আমি নিশ্চয়ই বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের কথা বলছি, তাহলে আগে ওটা মেনশন করে দিই। তাহলে বায়ু বা শূন্য মাধ্যমে কেমন আধান নিচ্ছি আমি? দুটো সমপ্রকৃতির এবং সমমানের আধান নিচ্ছি। তাহলে দুটি সমমান ও সমপ্রকৃতির আধানের মধ্যে যদি 1 সেন্টিমিটার ব্যবধান থাকে, 1 সেন্টিমিটার ব্যবধানে যদি এক ডাইন বল প্রয়োগ হয়, যদি এক ডাইন কিরকম বল প্রয়োগ হবে? নিশ্চয়ই সমপ্রকৃতির হলে বিকর্ষণ বল। যদি এক ডাইন বিকর্ষণ বল প্রযুক্ত হয়, তাহলে একটা কথা বলো, এই যে কিউ আর কিউ দুটোই তো আমাদের কিউ ওয়ান কিউ টু মানে কি কিউ কিউ, তাহলে কত আসবে এই জায়গাটায়? কিউ ওয়ান কিউ টু, এর জায়গায় কিউ কিউ লিখলে কত হবে? এফ ইজ ইকুয়াল টু কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার আর তো হচ্ছে এক, এফটা হচ্ছে এক, তাহলে এই যে আমাদের কিউ রয়েছে, আধানগুলো রয়েছে, তার প্রত্যেকটার মান কিউ ইজ ইকুয়াল টু কি এক এক করে আসবে না? তাহলে আমি কি বলবো, যদি প্রযুক্ত হয় তাহলে প্রতিটি আধানের মান এক ইএসইউ আধান বা এক স্ট্যাট কুলম্ব হবে। অনেকের লাস্ট পার্টটাই বুঝতে অসুবিধা হতে পারে। কি করে? দেখো, আমি বলছি যে এফ ইজ ইকুয়াল টু কে ড্যাশ কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। সিজিএস পদ্ধতি মানে কে ড্যাশ ইজ ইকুয়াল টু এক, আমি আর ইজ ইকুয়াল টু এক ধরেছি, এফ ইজ ইকুয়াল টু এক ডাইন ধরেছি, তাহলে এটাও এক এটাও এক। এখানে বলছি যে এই দুটো সমমানের, তাহলে কিউ কিউ, আর এখানে কি হবে, এটাও হচ্ছে আমি এক ধরেছি। তাহলে সবাই যদি এক হয় তাহলে কি আসছে, এখানে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এক আসছে, আর কিউ স্কোয়ার এক হলে কি হবে, কিউ ইজ ইকুয়াল টু এক। তার মানে প্রত্যেকটা যে আধান আছে সেই আধানটাই তো কিউ, তাহলে প্রত্যেকটা আধানের মানটাও হয়ে যাবে কি আমাদের এক। আর সেই একটা আমি কি বলবো, এটা যেমন আমি বলছি এক ডাইন, এটা যেমন বলছি 1 সেন্টিমিটার, তাহলে এটাকে কি বলবো, এটাকে আমি বলবো তাহলে কি, এটাকে আমি বলবো এক স্ট্যাট কুলম্ব। ব্যাস এটুকুই, বোঝা গেল? তাহলে এরকম ভাবে কিন্তু আমরা সংজ্ঞা বানাতে পারবো, আমাদেরকে মুখস্থ করতে হবে না। তাহলে এইটাই হচ্ছে সংজ্ঞা, শূন্যস্থান বা বায়ু মাধ্যমে 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুটো সমপরিমাণ এবং সমপ্রকৃতির, ওই যেটা বললাম। আচ্ছা, বিন্দু কথাটা আমি বলতে ভুলে গেছিলাম যে এগুলো বিন্দু আধান হতে হবে, নাহলে তো কুলম্বের সূত্র খাটাতে পারবো না। তাহলে বিন্দু আধানের মধ্যে যদি এক ডাইন বিকর্ষণ বল কাজ করে, তাহলে প্রত্যেকটা আধানের পরিমাণকে আমরা এক স্ট্যাট কুলম্ব বা এক ইএসইউ বলে দেবো। বোঝা গেল? আচ্ছা, এইবার আমরা চলে আসবো আমাদের এসআইটার জন্য। এবার যদি আমাকে বলে এক কুলম্বের সংজ্ঞা বানাতে, এইটার ক্ষেত্রে আমাকে আরেকটা বুদ্ধি লাগাতে হবে। কি লাগাতে হবে? দেখো, এই ক্ষেত্রে আমরা বলছি যে এফ ইজ ইকুয়াল টু এসআই পদ্ধতিতে আমাকে কি করতে হয়, এসআই পদ্ধতিতে আমাকে এফ ইজ ইকুয়াল টু 9 গুণ 10⁻৯, তারপর কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এটা লাগাতে হয় না? দেখো, আমি কি বলছি, আমি বলছি যে আমাদের যে এসআই পদ্ধতিতে আছে সেই এসআই পদ্ধতি বায়ু মাধ্যমে কি দেখায়। দেখো, আমি বলছি যে আমাদের বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে, বায়ু বা শূন্য মাধ্যমে, ঠিক আছে, বায়ু বা শূন্য মাধ্যমে আমাদের যে ফর্মুলাটা দাঁড়ায় সেই ফর্মুলাটা কি হয়, এফ ইজ ইকুয়াল টু কে ড্যাশ কিউ ওয়ান কিউ টু বাই আর এর স্কোয়ার। এইখানে আমাদের বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে কে ড্যাশের মান কত হয়, 1/4 পাই এপসিলন নট, যার মানটা হচ্ছে 9 গুণ 10⁻৯, তাই তো? তাহলে কি হবে, 9 গুণ 10⁻৯। কিউ ওয়ান কিউ টুকে আমি কি ধরবো, আমি বলে দেবো যে কিউ ওয়ান আর কিউ টু এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কিউ এর সমান, ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে এখানে আমি আপাতত কিউ ওয়ান কিউ টু লিখে দিই, আর এখানে আর স্কোয়ার লিখে দিই। এবার আর কত ধরতে হবে, আর আমাকে একক ধরতে হবে। এসআই পদ্ধতিতে দেখো, কুলম্ব মানে আমার এসআই, তাহলে আমাকে এগুলো এসআই তে ধরতে হবে। তাহলে এটা 1 মিটার ধরবো। ফোর্সটা আমি কত ধরবো, নিশ্চয়ই নিউটনে ধরবো। কত ধরবো, দেখো আমাকে যদি এটাকে 1 কুলম্ব বানাতে হয় তাহলে নিশ্চয়ই এখানে এরকম এত বড় একটা সংখ্যা থাকলে হবে না, তাহলে কোনোভাবে এটাকে কেটে আমাকে 1 কুলম্ব আনতে হবে বা এক সংখ্যা আনতে হবে। তাহলে আমি বলছি যে আমি এখন কি করছি, আমি এখানে তো 9 গুণ 10⁹ পড়ে রয়েছে, আমি এইটা না হয় 1 মিটার করে দিলাম, ঠিক আছে? তাহলে ভালো কথা, আমি 1 বসিয়ে দিলাম। এইখানে আমি কিউ গুণ কিউ করে দিলাম, কারণ এই দুটোকে আমি সমপ্রকৃতি সমমান বলে দিলাম, তাহলে এটা কিউ স্কোয়ার হয়ে গেল। কিন্তু এইখানে তো এত বড় একটা সংখ্যা থাকলে হবে না, তাহলে কোনোভাবে কাটাকাটি করে আমাকে 1 আনতে হবে। তাহলে একটা কাজ করি, এই যে ফোর্সটা আছে না, ফোর্সটাকেও আমি 10⁹ ধরে নিই, 9 গুণ 10⁹। তাহলে যেই আমি এটাকে এরকম ধরবো তাহলে কি হবে, তাহলে কিছুই হবে না, আমার এইটা আর এইটা কেটে যেতে পারবে, কেটে গেলে আমাদের 1 হয়ে যাবে। ব্যাস, তাহলে এইটুকুই বুদ্ধি লাগাবো। আমি কি বলবো, যে ফোর্সটা আমার 9 গুণ 10⁹ ধরবো। তাহলে যেই আমি এটা ধরবো তাহলে কি হবে, কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে কি আসবে, কিউ ইজ ইকুয়াল টু 1। আর এই যে কিউ ইজ ইকুয়াল টু 1 আসলো, তাহলে এটা আমাদের কি আধান, আধানের তাহলে এককটা কি হবে, কুলম্ব, যেহেতু আমি প্রত্যেকটাকে কি করেছি আমাদের এসআই তে ধরেছি। তাহলে এবার আমি সংজ্ঞা কি বলবো, এবার আমি বলবো যে আমাদের কি বলবো, প্রথমে মেনশন করতে হবে যে বিন্দু আধানের জন্য শূন্য মাধ্যমে। তাহলে আমি বলবো যে শূন্য বা বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধান, দুটি সমপ্রকৃতির এবং সমমানের, এই যে আমি কন্ডিশনটা, দুটো সমপ্রকৃতির এবং সমমানের বিন্দু আধানের মধ্যবর্তী দূরত্ব পারস্পরিক 1 মিটার হলে তাদের মধ্যে যদি 9 গুণ 10⁹ বিকর্ষণ বল কাজ করে। কেন বিকর্ষণ বললাম, কারণ আমি বলেই দিয়েছিলাম সমপ্রকৃতির, যদি এত বিকর্ষণ বল কাজ করে তাহলে প্রতিটি আধানের পরিমাণকে 1 কুলম্ব আধান বলা হয়। আবার দেখাচ্ছি, আমি কি বললাম, শূন্য বা বায়ু মাধ্যমে দুটি সমপ্রকৃতির এবং সমমানের বিন্দু আধানের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার হলে
তাদের মধ্যে যদি বিকর্ষণ বলের মান 9 × 10⁹ নিউটন হয়, তাহলে প্রত্যেকটি আধানের মান 1 কুলম্ব হবে। ব্যাস, এটাই সংজ্ঞা। পড়ে দেখো, শূন্যস্থান বা বায়ুমাধ্যমে 1 মিটার দূরত্বে অবস্থিত দুটো সমপরিমাণ সমপ্রকৃতির বিন্দুরূপ আধানের মধ্যে যদি 9 × 10⁹ বিকর্ষণ বল কাজ করে থাকে, তাহলে প্রত্যেকটি আধানের পরিমাণকে 1 কুলম্ব বলা হয়। ব্যাস, তাহলে এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে না, আমাদেরকে বুঝে পড়লেও কাজ চলবে। ঠিক আছে? তাহলে আমার প্রথমে খুব জটিল লাগতো এগুলো মুখস্থ করতে, তারপর আমি যখন বুঝে পড়া চালু করলাম তখন থেকে আমার জটিল লাগেনি। তো বাদ বাকি পোর্শন আমরা পড়বো কি পরের দিন। বাদ বাকি পোর্শন মানে আমাদের যেগুলো পড়ে রয়েছে, যেগুলো রয়েছে আমাদের কি বিভব ঠিকভাবে পোর্শন, সেগুলো আমরা পড়বো হচ্ছে আমাদের পরের দিন। ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই। আশা করি যা যা পড়ানো হয়েছে সেগুলো একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আজকের জন্য আর কিছু এক্সট্রা চাপ দেবো না, পরের দিন আবার সেশনে দেখা হবে। আজকের সেশন হয়তো অলরেডি 2 ঘন্টা পেরিয়ে গেছে, তো বুঝতেই পারছো যে যে জিনিসগুলো আই থিঙ্ক তোমরা যদি আগে অন্য কারোর কাছ থেকে পড়ে থাকো তাহলে দেখবে যে অনেক জিনিস তোমাদেরকে হয়তো বলা হয়নি বা ক্লিয়ারলি বোঝানো হয়নি, বা এত নিউমেরিক্যাল করা হয়নি, নিউমেরিক্যালগুলো এত ডিটেলসে তোমাদেরকে সলভ করে পর্যন্ত দেখানো হয়নি। তো তাই জন্য টাইম তো লাগবেই। এবার এইদের আমাকে তাহলে এখানে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে হবে, এদের আমাকে নিউমেরিক্যাল ছেড়ে দিতে হবে, নতুবা আমি নিউমেরিক্যাল বাকিদের মতো যে সলভ না করে বুঝিয়ে দিয়ে চলে যাবো, এরকম কিছু একটা আমাকে করতে হবে, তাহলেই আমার লেন্থ কমতে পারবে। আর নাহলে যদি এইভাবে আমাকে করাতে হয়, তাহলে দেখো এখানে আজকে আমরা বেশি টপিক কভার করিনি, তার সত্ত্বেও কিন্তু লেকচারের লেন্থ আমাদের প্রায় 2 ঘন্টা চলে গেছে। ঠিক আছে? তো এটা ডিপেন্ড করবে, পরের দিনের লেকচারের লেন্থ একটু কম হবে, কারণ আজকে ফার্স্ট ক্লাস ছিল, তো অনেক সূচনা দিতে হলো, তো তাই জন্য টাইমটা বেশি লাগলো। পরের দিন টাইম তুলনামূলক অনেক কম লাগবে। তো দেখা হবে সেই সেশনে। আজকের জন্য এটুকুই। আমি চাইবো যেন এই সিরিজটা সবার কমপ্লিট হোক, এরকম না হোক যে প্রথম যে ভিডিও আছে তাতে 200 জনের ভিউ, দ্বিতীয় ভিডিওতে 30 জনের ভিউ, তারপরে 15 জনের ভিউ। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যদি পুরো প্লেলিস্টটা কমপ্লিট না করতে পারো, তাহলে তোমার চলতরিৎ কোনোদিনই ইমপ্রুভ হতে পারবে না। এমন না যে আজকের এই একটা ভিডিও দেখলেই তোমার চলতরিৎ একদম ঠিক হয়ে যাবে। চলতরিতের একটা পুরো প্লেলিস্ট হবে, যে প্লেলিস্টটা তোমাকে পুরো কমপ্লিট করতে হবে, এবং তার পাশাপাশি তোমাকে ডিপিপি সলভ করতে হবে, যেগুলো আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট প্রোভাইড করবো। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও। ইনস্টাগ্রাম যদি কারো থাকে তাহলেই জয়েন করো, নাহলে জয়েন করার দরকার নেই। কেউ আবার এরকম করো না যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে তারপর জয়েন করছে। ঠিক আছে? এখন সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশন তোমার দরকার নেই, ভালো করে পড়াশোনা করো, তাহলেই হবে। তো দেখা হবে সেই সেশনে। আজকের জন্য এটুকুই, টাটা।